আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমরা আমাকে একটু জানাও কষ্ট করে যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, কথা শুনতে পাচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুরু হয়ে গেল মাত্রই। আমরা হচ্ছে সব সেট আপ করে খুব সুন্দরভাবে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ডিপ্লোমাদের জন্যই তো জেনারেল সায়েন্স। একটা জিনিস দেখো যে তুমি যখন কোথাও জেনারেল সায়েন্স কথাটা দেখতে পাচ্ছ তখন মনে করবা কি যে এটা হচ্ছে তোমাদের ডিপ্লোমাদের জন্য বিশেষায়িত, ঠিক আছে? সো এটা বারবার জিজ্ঞেস করার থেকে যে জেনারেল সায়েন্স দেখলে সেটা হচ্ছে আমাদের ডিপ্লোমা বা মিডওয়াইফারির জন্য, আর যদি এক্স্যাক্ট লেখা থাকে যে বায়োলজি অথবা হচ্ছে কেমিস্ট্রি অথবা হচ্ছে আমার কি বলে ফিজিক্স, তাহলে তুমি মনে করবা কি যে তোমার এটা হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে বিএসসি বা হচ্ছে তখন জিজ্ঞেস করতে পারো। বাট তুমি জেনারেল সায়েন্স দেখলে একদম নিশ্চিন্ত হয়ে একদম চোখ খোলে বা হচ্ছে চোখ বন্ধ করে যেভাবেই হোক তুমি হচ্ছে সাথে সাথে কি বসে যাবা এই ক্লাসটা করার জন্য। একটু দ্রুত হচ্ছে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে নাও, বন্ধুদেরকে মেনশন করে নিয়ে তারপরে হচ্ছে ক্লাসটা শুরু করি। আজকে ক্লাসটা আসলেই অনেক জোস হবে, আমি তোমাকে নিশ্চিত করতে পারি, কারণ হচ্ছে ক্লাসের মধ্যে প্রচুর ভিজুয়ালাইজেশন আছে এবং হচ্ছে একই সাথে কিভাবে পড়বে আগামী কয়েকদিন তুমি আসলে ঠিক কিভাবে পড়লে তুমি একটা পারফেক্ট সাউন্ড কম আসতেছে, ঘোলা সাউন্ড। আজকে ফার্স্ট ক্লাসটা পাচ্ছি, ভেরি গুড। এখন একটু বলো তো এখন সব ঠিক আছে কি না? সাউন্ড ঠিক নাই, লাইভ ক্লাস তো তো প্রথমে হয়তো বা একটু ঝামেলা হতে পারে, সমস্যা নেই, আমরা হচ্ছে সাথে সাথে ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। একটু অপেক্ষা করো, আমি হচ্ছে দেখি। ফেলবো ইনশাল্লাহ, একটু অপেক্ষা করো, আমি হচ্ছে দেখি। হ্যাঁ, আশা করি এখন সব ঠিক আছে, রাখি ঠিক না? এখন সব মনে হয় ঠিক আছে। সাউন্ডটা একটু বড় করুন, মানে সাউন্ডটা একটু বাড়ান। আচ্ছা ঠিক আছে, এখন এই যে আমরা হচ্ছে কথা জোরে বলতেছি। হ্যাঁ, বিএসসিরাও করো, কোনো সমস্যা নেই, বিএসসিরাও করো, কোনো সমস্যা নেই, বিএসসিরাও করতে পারো, বিএসসিরাও করতে পারো। বাট একদম ভালো করে আমরা হচ্ছে এটা হচ্ছে একদম সরাসরি যারা ডিপ্লোমা আছো ওদের জন্য খুবই বিশেষায়িত, রাইট? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। একটু দ্রুত হচ্ছে আজকেই ভাইয়ার ফার্স্ট ক্লাস করবো, আশা করি হচ্ছে প্রথম ক্লাসে তুমি যথেষ্ট সাপোর্ট পাবা এবং পরবর্তী ক্লাসগুলোও তোমরা হচ্ছে ইনশাল্লাহ করতে চাইবা, ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সো একটু একটু বন্ধুদেরকে জানিয়ে দাও, আমরা হচ্ছে তাহলে ক্লাসটা শুরু করতে পারি। এবং একটু মানে প্রথমেই কিন্তু হচ্ছে আমরা অ্যানাউন্স করব যে আমাদের বিগত 21 তারিখের পরীক্ষার বা হচ্ছে বিগত 21 তারিখের যে ক্লাসটা ছিল সেই 21 তারিখের ক্লাসের যারা হচ্ছে নোট সাবমিট করছে, সেই যারা নোট সাবমিট করছে তাদের মধ্য থেকে কিন্তু আমরা দুইজন বিজয়ী বেছে নিয়েছি বা দুইজন বিজয়ী হচ্ছে আমরা সিলেক্ট করেছি, তাদের নাম কিন্তু আমরা হচ্ছে ঘোষণা করব, ঠিক আছে? এমবি নাই, এই বেশি এমবি লাগে না, এটা হচ্ছে আমাদের 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ক্লাস করতে আমাদের হয়তো বা সর্বোচ্চ 200 এমবি লাগবে, কিছু হবে না, ঠিক আছে? এই যে সবাই সবার বন্ধুদেরকে ডাকাডাকি করতেছে, তোমরাও হচ্ছে তোমাদের বন্ধুদেরকে ডেকে ডেকে ফেলো। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা হচ্ছে এখনও ভাবছো যে আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় ভর্তি আছি দেখে হচ্ছে ভর্তি হতে পারছি না বা এই ধরনের সমস্যা, তারা হচ্ছে একটু মেসেজ করলেই হবে। হ্যাঁ, তারা হচ্ছে একটু মেসেজ করলেই হবে যে ভাইয়া আমরা হচ্ছে এই বিপদে পড়ছি, এখন হচ্ছে একটু ঠিক করে দেন, ঠিক আছে? বুঝতে পারছো? এটা করলেই হবে, ওকে? আচ্ছা, আমরা একটু অপেক্ষা করব, আমরা হচ্ছে বাকি বন্ধু যারা আছে তারাও হচ্ছে খুব দ্রুত আসুক, আমাদের হচ্ছে নোটিফিকেশনটাও যাক, ততক্ষণে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করব। ভাই নোটিফিকেশন গেছে, ভাই নোটিফিকেশন গেছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো নোটিফিকেশন যেতে যেতে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। 104 জন আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছে, ঠিক আছে? সো আগে একটু বলো তোমরা কেমন আছো, তোমরা কি অবস্থায় আছো, এবং হচ্ছে একই সাথে বলবা যে তোমাদের পড়াশোনার কি অবস্থা। হ্যাঁ, আমরা হচ্ছে 2-3 মিনিটের মধ্যেই ক্লাসটা শুরু করবো। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের সাথে অনেকে নতুন যুক্ত হচ্ছে, ব্যাপারটা খুবই ভালো, এবং আশা করি তোমরা যেই প্রত্যাশা বা হচ্ছে যেই আকাঙ্ক্ষা নিয়ে যুক্ত হয়েছো এই আকাঙ্ক্ষা যেন হচ্ছে আমরা পূরণ করতে পারি ইনশাল্লাহ, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, আমাদের সাথে অনেকেই এখনও যুক্ত হচ্ছে, যেহেতু হচ্ছে মাত্রই আমাদের নোটিফিকেশনটা গেছে। আমরা আমাদের শিক্ষার্থীরা হচ্ছে একটু অলস হয়ে গেছে, অলস না, তারা হচ্ছে আমাদের একদম প্রত্যেকটা সময়কে এমনভাবে কাজে লাগাচ্ছে যে আমাদের জাস্ট হচ্ছে যখন যেই ক্লাসটা হবে সেই ক্লাসের জন্য নোটিফিকেশন যাবে, তারা হচ্ছে ক্লিক করে ঢুকে যাবে, তারা হচ্ছে এক্সট্রা কোনো সময় নষ্ট করবে না। ব্যাপারটা আসলেই অসাধারণ। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। এই যে সবাই আলহামদুলিল্লাহ বলতেছো, এই আলহামদুলিল্লাহর জিনিসটাই হচ্ছে আমি শুনতে চাই, এবং পরীক্ষার পরে কিংবা হচ্ছে পরীক্ষার আগে সবসময় যেন হচ্ছে এটা বজায় থাকে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। বাহ, আজকে আমার সাথে অনেকে প্রথম ক্লাস করবে, ঠিক আছে, আমি খুবই এক্সাইটেড, এবং আমি জানি যে আমরা হচ্ছে আমাদের প্রচুর শিক্ষার্থী আছে ডিপ্লোমার যারা হচ্ছে এই ডিপ্লোমার আসলে বায়োলজির কোন অংশটুকু হচ্ছে আমরা পড়ব সেই অংশটা আমরা হচ্ছে নিশ্চিত না। আচ্ছা, সাউন্ড কম, ভাই সাউন্ড কম কেন?
এইখানে তো আমিও দেখতে পেতেছি, ঠিক আছে। তুমি একটু কাজ করো, তুমি হচ্ছে একটু বের হয়ে আবার হচ্ছে নতুন করে ঢোকো, হ্যাঁ, কারণ হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি সব ঠিক আছে, ঠিক আছে। আর অনেকেই জানালো ঠিক আছে, যারা যারা হচ্ছে সাউন্ডে কোনো প্রবলেম ফেস করতেছো তারা হচ্ছে একটু, হ্যাঁ এই যে বাড়াই দিছে, ঠিক আছে, ভাই হচ্ছে আমাদের বাড়াই দিছে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করতে যাচ্ছি, আমাদের 13 বেজে গিয়েছে, ঠিক আছে। সো জেনারেল সায়েন্স, এই যে তোমরা যে মেনশন করতেছো কি সুন্দর করে, দেখছো বন্ধুত্বের কি নিদর্শন। আচ্ছা, সো আমরা আমরা একটু বলে নিই, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। শোনো, আমরা হচ্ছে আমাদের আজকের এই ক্লাসে আমাদের যেই কয়টা টপিক জেনারেল সায়েন্সে থাকা পসিবল, এই কটা টপিক তো অবশ্যই পড়বো। একই সাথে তোমাদের জানিয়ে রাখতে চাই যে আমাদের এই সম্পূর্ণ ক্লাসে আমরা আসলে সবথেকে গুরুত্ব যেগুলো আছে সেগুলোর ক্রম বিবেচনা করে এরপরে হচ্ছে সাজিয়েছি। অর্থাৎ তোমার জেনারেল সায়েন্সের জন্য যেই আমাদের যে এখান থেকে 10টা বা হচ্ছে 11টা প্রশ্ন আসবে, এই 10টা বা 11টা প্রশ্নের প্রত্যেকটা টপিক আমরা হচ্ছে গুরুত্বের ক্রমানুসারে সাজিয়েছি। ধরো আমার সব থেকে বেশি যেই টপিকটা আসবে সেটার পরিমাণ বেশি রেখেছি, আর যেটার পরিমাণ সামান্য অর্থাৎ খুব বেশি সম্ভাবনা নেই সেটাকে আমরা রেখেছি কম। ওকে, সো এইটার কারণে তোমরা হচ্ছে সম্পূর্ণ ক্লাসটা করবা শুধু এই কারণে, কারণ হচ্ছে যে এই ক্লাসটা তোমার আসলে সম্পূর্ণ টপিক ক্লিয়ার তো ক্লিয়ার করবেই, একই সাথে কিন্তু তোমাকে টপিকগুলোর একটা ধারণাও দিবে, রাইট? সো এই কারণে ক্লাসটা কিন্তু হচ্ছে তোমাদের করতে হবে। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ডিপ্লোমাদের সাথে অনেকদিন পর দেখা হয়েছে, আশা করি হচ্ছে তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, আজকে অনেকগুলো সালাম পাইছি, ভালো লাগতেছে। ওকে, ঠিক আছে। সো আমরা প্রথমে একটু কাজ করি, আমরা হচ্ছে প্রথমেই তোমাদেরকে একটু উজ্জীবিত করি, অর্থাৎ প্রথমেই একটু আসলে আমাদের বিব্রেনার তোমাদেরকে ঠিক কীভাবে আসলে সাপোর্ট দিচ্ছে সেই জিনিসটা হচ্ছে তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে। সো এটা ডিপ্লোমাদের, ঠিক আছে। আচ্ছা, সো আমি তোমাদেরকে একটু দেখাই যে আমরা আসলে গত 21 তারিখে অর্থাৎ আমাদের বোটানি যে ক্লাসটা ছিল সেই ক্লাসে কিন্তু হচ্ছে আমাদের কি ছিল, আমরা নোট শেয়ারিং কন্টেস্ট আমরা হচ্ছে জানিয়েছিলাম। সো এই নোট শেয়ারিং কন্টেস্টে আমরা কিন্তু হচ্ছে আমাদের যে দুইজন বিজয়ী শিক্ষার্থী ছিল তাদের নাম কিন্তু হচ্ছে আমরা আজকে কি করছি, আমরা হচ্ছে আজকে আমাদের এই প্রথমেই তাদেরকে নাম অ্যানাউন্স করব, ঠিক আছে। সো আশা করি আমরা যেন হচ্ছে তারা আমাদের সাথে যদি ইচ্ছে থাকে তাহলে হচ্ছে তাদেরকে তোমরা কংগ্রাচুলেশন জানাবা, ঠিক আছে। আচ্ছা, এই সেম জিনিসটাই কিন্তু হচ্ছে আমরা তোমাদের সাথেও করতে চাই, এই সেম জিনিসটাও হচ্ছে আমরা তোমাদের সাথেও করতে চাই। সো আমরা হচ্ছে আজকে মূলত মানবদেহের পোর্শনটা বেশি পড়বো, যে কারণে তোমরা আসলে দেখতে পাচ্ছ যে মানবদেহটা কিন্তু এখানে তোমার সাথে সামনে রোটেট করতেছে, বারবার তোমার সামনে রোটেট করতেছে, এবং এখানে আমরা মস্তিষ্ক থেকে শুরু করে আমাদের যে প্লুরা আছে, আমাদের যে হৃৎপিণ্ড আছে, আমাদের যে যকৃৎ আছে, ইভেন আমাদের যে রক্তনালীগুলো আছে সবগুলো তোমার সামনে দৃশ্যমান, এবং এই জিনিসটাই কিন্তু হচ্ছে আমরা এখানে পড়বো, রাইট? ঠিক আছে, বিজ্ঞানে 30 নাম্বার, বিজ্ঞানে মানে জীববিজ্ঞান অংশতে তোমার হচ্ছে 10 অথবা 11, ওকে, এটা আর কি। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, বিএসসিরা অবশ্যই করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো ইফাত আলো কিন্তু হচ্ছে বুঝে গিয়েছে যে আমাদের সায়লা সিদ্দিক মৌকে ও হচ্ছে আগেই জানিয়ে দিয়েছে যে বিজয়ী হবে। সো আসলে নোটগুলো দেখে আমরা অনেকটা সময় ধারণা করতে পারি যে এই নোটের উপরে আসলে ঠিক কতটা আমাদের আর কি উপকার হচ্ছে, বা এই নোটটা দেখে আমার কতটা ভালো লাগতেছে, এগুলোর উপর নির্ভর করে আমরা আগেই আসলে ধারণা করতে পারি, ঠিক আছে। হ্যাঁ, বিএসসিদেরও আমি হচ্ছে এই যে ক্রমটা সাজাইছি না, এটা বিএসসিদের জন্য প্রযোজ্য। সো অবশ্যই হচ্ছে তোমাকে থ্যাংক ইউ তোফতুলি, ঠিক আছে। সো আমরা হচ্ছে এই যে দেখো আমাদের বিজয়ী দুইজনের নাম হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। সো প্রথম বিজয়ী হচ্ছে আমাদের সায়লা সিদ্দিক মৌ, যেটা হচ্ছে মাত্রই ইফাত আলো বলল, এবং পরবর্তীতে হচ্ছে আমাদের আয়েশা সিদ্দিকা কেয়ামনি, ও যে আইডি থেকে সাবমিট করছে এটা সম্ভবত অরুমণি বা এটা কিছু একটা হবে। সো এটার কারণে আমাদের এই দুইজন বিজয়ী হচ্ছে আমাদের আজকে আমরা অ্যানাউন্স করে দিলাম, এবং এই দুইজনের নোট দুইটা আসলে অনেক সুন্দর হয়েছে। তোমরা যদি দেখো আর কি, নোটটা যে শুধুমাত্র হাতের লেখা বা অন্যান্য দিক থেকে এমন না, দেখো ওর ক্ষেত্রে নোটটা কিন্তু খুব সুন্দরভাবে, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের, এটা হচ্ছে আমাদের সায়লা সিদ্দিক মৌয়ের, যে ও হচ্ছে খুব সুন্দর করে একে বা হচ্ছে কোন জায়গায় কি প্রয়োজন সেটা সহ আর কি, অর্থাৎ ইফোর্টটা আসলে এখানে অনেক সুন্দরভাবে হচ্ছে ও শো করতে পারছে, ঠিক আছে। এই যে জান্নাতুল ফেরদৌস, ওর নোটটাও খুব সুন্দর হয়েছে। অর্থাৎ নোটগুলো কিন্তু আসলে শুধুমাত্র বিজয়ী হওয়ার জন্য না, এটা আরও বেশি মানুষের কাছে ছড়ানোর জন্য, দোয়া পাওয়ার জন্য, ওকে। আচ্ছা, এবং এইটা হচ্ছে আমাদের পরবর্তী জনের আয়েশা সিদ্দিকার। সো ও হচ্ছে খুব সুন্দরভাবে, এবং আমি একটা জিনিস করছি যে ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে বলছিলাম যে এই অংশটুকু, অর্থাৎ আমাদের যে
27 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে তোমরা একটু সম্পূর্ণ লিখবা আর কি, হ্যাঁ। সো আরও কয়েকটা অ্যাড করে নিবা, সো ওরা কিন্তু এই কাজটা করছে, ঠিক আছে। সো এই কারণে এই জিনিসটা কিন্তু ওকে একটু সাপোর্ট দিছে। এছাড়াও ও খুব সুন্দরভাবে এটা নোটটা লিখে সেটাকে আবার ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করে এরপরে হচ্ছে তোমাদের জন্য সাবমিট করছে। সো অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তফুতুলি তোমার নোটটা আমি পেয়েছি, তোমার নোটটাও খুব সুন্দর হয়েছে এবং আশা করি পরবর্তী নোটগুলো তোমরা আরও সুন্দর করবে এবং হচ্ছে ওদের জায়গাটা তোমরা হচ্ছে দখল করে নিবা, ঠিক আছে। কংগ্রাচুলেশন সবাই, তোমাদের কংগ্রাচুলেশন জানাচ্ছে কাকে কাকে, আমাদের হচ্ছে সাইলা সিদ্দিক মৌ এবং হচ্ছে আয়শা সিদ্দিকা কেয়ামনিকে। ভেরি গুড। আশা করি পরবর্তী দিন তোমাদের জন্য হচ্ছে এই যে মৌ হচ্ছে আমাদের থ্যাংক ইউ বলে দিয়েছে। সো পরবর্তী দিন আশা করি হচ্ছে তোমাদের নাম উল্লেখ করতে পারবো এই প্রত্যাশা এবং হচ্ছে এই শুভকামনা রেখে আমরা হচ্ছে আমাদের আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। ওকে, সো আমাদের আজকের ক্লাস শুরু হতে যাচ্ছে। প্রথম প্রশ্ন তোমাদের সামনে, কোনটি রক্ত সংবহনতন্ত্রের অংশ নয়? সো তোমরা একদম মানে ফ্রিলি, অর্থাৎ যেভাবে তুমি আসলে ভাবো, যেভাবে তুমি হচ্ছে পরীক্ষার হলে প্রশ্নের উত্তর করতা, অর্থাৎ রক্ত সংবহনতন্ত্রের অংশ নয়, এই প্রশ্নটা উত্তর করতে গিয়ে তোমাকে মাথায় আনতে হবে যে রক্ত সংবহনতন্ত্র, এই রক্তটা আসে কোত্থেকে, এই রক্তটা বাহিত হয় কোথায়, এই সবগুলো তথ্য একত্রে ভেবে এরপরে কিন্তু তোমাকে এই প্রশ্নটার উত্তর করতে হবে, রাইট? সো এ কারণে তোমরা হচ্ছে দ্রুত এটার উত্তর করে দাও। এই যে তোমরা যে সবাই ওদের কংগ্রাচুলেশন জানাচ্ছ, যারা হচ্ছে নোট সাবমিট করেছিলে তারাও কংগ্রাচুলেশন জানাচ্ছ, ব্যাপারটা আসলে অসাধারণ, ভেরি গুড। ঠিক আছে, সি হবে, সি হবে, অনেকেই বলছে সি হবে। কিরে কিরে, কংগ্রাচুলেশনস। হ্যাঁ, আমরা হচ্ছে এভাবেই আমাদের যে তোমরা, আমি জানি যে আজকে তো এখানে 2 জন মাত্র হচ্ছে বিজয়ী হয়েছে, বাট আমাদের এই যে 16 তারিখ যখন পরীক্ষা হবে, 17 তারিখ বা 18 তারিখ যখন রেজাল্ট দিবে, তখন আমরা সবাইকে একসাথে কংগ্রাচুলেশন জানাতে পারবো এবং সেটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি হবে। সবাই বলছে ফুসফুস, ভেরি গুড। আমাদের রক্ত সংবহনতন্ত্রের অংশ হচ্ছে হৃৎপিণ্ড, রক্ত এবং রক্তবাহিকা। কিভাবে আমরা যদি একটু লক্ষ্য করি, সবাই লক্ষ্য করো যে এই হচ্ছে আমাদের সেই হৃৎপিণ্ড, এবং হৃৎপিণ্ড কি করতেছে? হৃৎপিণ্ড কিন্তু অলওয়েজ পাম্প করতেছে, রাইট? এবং অলওয়েজ পাম্প করার কারণে তার যে এই নীল পোর্শনটা, অর্থাৎ নীল পোর্শনটা কি? নীল পোর্শনটা হচ্ছে তার ধমনী, দুঃখিত, শিরা, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এবং তার যে লাল পোর্শনটা আছে এটা কিন্তু কি সমগ্র শরীরে ধমনীর মাধ্যমে অক্সিজেন সরবরাহ করতেছে। তার মানে আমার এই যে সম্পূর্ণ অংশটা, এই সম্পূর্ণ অংশটাই কি আমার রক্ত, রক্তবাহিকা এবং হৃৎপিণ্ড মিলে রক্ত সংবহনতন্ত্র ক্রিয়েট করছে। তার মানে কি ফুসফুসের ক্ষেত্রে আমাদের আসলে এটার প্রয়োজন নেই, রাইট? অর্থাৎ ফুসফুস হচ্ছে আমাদের দুঃখিত রেসপিরেশন সিস্টেম বা হচ্ছে শ্বসনতন্ত্রের অংশ, রাইট? সো এইটার কারণে আমরা বলতে পারি কি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে ফুসফুস, যেটা আমাদের রক্ত সংবহনতন্ত্রের অংশ নয়। এরপরে দেখো তোমার এখানে খুব সুন্দরভাবে লক্ষ্য করো, বিএসসি ক্লাসটা করো, কারণ হচ্ছে প্রথম দিক থেকে তোমার হচ্ছে 10 থেকে 13 পর্যন্ত মানে 1 থেকে 13 পর্যন্ত এমসিকিউ সবার জন্য প্রযোজ্য। সো এ কারণে একটু করো ক্লাসটা, ওকে? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেকে এখনও যুক্ত হচ্ছে। আচ্ছা, সো এটার উত্তরটা কি হবে? এটার উত্তরটা হচ্ছে আমার এখানে উত্তর অনেকেই করে দিচ্ছে, একই সাথে পরবর্তী উত্তরটা, অর্থাৎ এই কার্বন ডাইঅক্সাইড কোনটি পরিবহন করে, এটাও তোমরা হচ্ছে উত্তর করে ফেলো, ওকে? এখন একটা জিনিস একটু লক্ষ্য করো আমার সাথে, যে আমার এখানে যে ফুসফুস কথাটা আমি বললাম, এই ফুসফুস কথাটার পরপর আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে সম্পূর্ণ ব্যাখ্যা দিয়ে দিয়েছি, রাইট? যে আমার হৃৎপিণ্ডকে, হৃৎপিণ্ড হচ্ছে একটা ত্রিকোণাকার ফাঁপা প্রকোষ্ঠযুক্ত পাম্পের মতো অঙ্গ, এবং এখানে 3 ধরনের রক্তবাহিকা পাওয়া যায়, ধমনী, শিরা, কৌশিক জালিকা। অর্থাৎ আমার এই যে সম্পূর্ণ তথ্যগুলো আছে, এই তথ্যগুলোকে তুমি যদি হচ্ছে পড়ো, কখন পড়বা? তুমি একটা প্রশ্ন সলভ করার পরে। এবারে এই যে প্রশ্নটা তুমি হচ্ছে পড়লা, এই ব্যাখ্যাটা পড়লা, এই ব্যাখ্যা থেকে কিন্তু তোমার হচ্ছে আরেকটা প্রশ্ন তোমার নিজের জেনারেট করতে হবে। সো তুমি এই ব্যাখ্যাটা পড়ছো, পড়ার পরে এই প্রশ্নটা জেনারেট করছো যে নিচের কোনটি কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে দেখি তো, এটার উত্তর কে কে উত্তর করে এটাকে? এটার উত্তরটা হচ্ছে শিরা, বেশিরভাগই হচ্ছে বলছে শিরা, শিরা, শিরা। তাহলে আমাকে বলো তো, আমাকে একটু বলো তো যে নিচের কোনটি আমাদের এখানে একটা প্রশ্ন আমরা হচ্ছে এখানে অ্যাড করবো, যে নিচের কোনটি কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করে? এই প্রশ্নটা তোমরা আমার সাথে বলো। সো তোমাদের থেকেই হচ্ছে আমি এই প্রশ্নটা শুনতে চাই, সেটা হচ্ছে পালমোনারি ধমনী নাকি হচ্ছে পালমোনারি শিরা, কোনটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে? পালমোনারি ধমনী নাকি হচ্ছে পালমোনারি শিরা? তোমাদের সবগুলা দুইটা উত্তরই সঠিক হয়েছে, বাট এইটাও আমি একটু শুনতে চাই যে পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে নাকি পালমোনারি শিরা, এই দুটার মধ্যে কোনটা বলো তো? পালমোনারি ধমনী নাকি হচ্ছে পালমোনারি শিরা? একটু আমাকে বলো দ্রুত, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে তোমরা হচ্ছে একদম এই ব্যাপারে প্রো, আমাদের তোমাকে আর জিজ্ঞেসই করতে হবে না, তুমি হচ্ছে এই ব্যাপারে পারফেক্ট। বলো এই দুটার মধ্যে কোনটা, পালমোনারি ধমনী রক্ত কার্বন ডাইঅক্সাইড নাকি হচ্ছে পালমোনারি শিরা? পালমোনারি, অনেকেই বলতেছে পালমোনারি শিরা, অনেকেই বলতেছে পালমোনারি ধমনী।
ধমনী, পালমোনারি ধমনী, সম্পূর্ণ বলবা পালমোনারি ধমনী। দেখো এটা মনে রাখার জন্য আমাদের একটু কষ্ট করতে হবে না, তুমি জাস্ট এইটা মনে রাখবা যে হৃৎপিণ্ডে যদি ঢোকে, কোথায় ঢোকে, হৃৎপিণ্ডে যদি ঢোকে তাহলে সেটা কি, হৃৎপিণ্ডে ঢুকলে শিরা, আর যদি বের হয় তাহলে সেটা কি, তাহলে হচ্ছে সেটা ধমনী, তাহলে সেটা কি ধমনী। ওকে, তো এইটা থেকেই তুমি মনে রাখতে পারবা যে তোমার হৃৎপিণ্ডে যখন ঢুকতেছে তখন সমগ্র শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে আমার হৃৎপিণ্ডে ঢুকতেছে, আবার আমার এই হৃৎপিণ্ড থেকেই পালমোনারি শিরার মাধ্যমে আমার কি হচ্ছে, ফুসফুস থেকে শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আবার আমার হৃৎপিণ্ডে ফেরত আসতেছে। তাহলে বাকি থাকে কে, পালমোনারি ধমনী। তাহলে সেই পালমোনারি ধমনী কিন্তু কি করতেছে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে নিয়ে যাচ্ছে। সো এভাবেই কিন্তু আমরা মনে রাখতে পারি যে পালমোনারি ধমনী কি, আমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। অর্থাৎ একটা প্রশ্নেরই দুইটা উত্তর, একটা হচ্ছে শিরা আর একটা হচ্ছে পালমোনারি ধমনী। আশা করি এই প্রশ্ন তোমার সামনে যতবারই আসুক না কেন তুমি খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। ভেরি গুড, প্রথম প্রশ্নটা তোমরা খুব অসাধারণভাবে আনসার করছো। এই প্রশ্নটা দেখি, এই প্রশ্নটাই কিন্তু একটু কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে যে নিচের কোনটি রক্তের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তোমরা নিশ্চয়ই জানো যে রক্তের এই টপিকটা তোমাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ রক্ত সম্পর্কিত, আমরা তো মাত্র রক্ত সংবহন তন্ত্র শুরু করছি, সো রক্ত সম্পর্কিত এই তথ্যটা আরও বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে তুমি যখন রক্ত সম্পর্কে খুব ভালো করে জানো তখন আসলে রক্তের কি কি ধর্ম আছে, কি কি বৈশিষ্ট্য আছে, সবগুলো তোমরা হচ্ছে জানবা, রাইট? আচ্ছা, এটা ওপেন হয়ে আছে কেন? আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের সেই যে রক্ত লাল বর্ণের কিনা, রক্ত লবণাক্ত কিনা, রক্ত ক্ষারধর্মী কিনা, বা দেহের মোট ওজনের 5 থেকে 6% কিনা, বলো তো, এটা একটু বলো তো, এটা আমাকে বলো তো যে এটার উত্তর কী হবে। এটার উত্তর কী হবে, আমাদের নিচের কোনটি রক্তের ক্ষেত্রে প্রযোজ্য নয়? অনেকেই বলছো সি নাম্বার উত্তর সঠিক, অনেকেই বলছো সি নাম্বার উত্তর সঠিক। আলফা খাতুন বলে ফেলছে লবণাক্ত। দেখো লবণাক্ত অবশ্যই হবে, কারণ আমাদের রক্তের মধ্যে কি আছে বলো তো, আমাদের রক্তের মধ্যে কিন্তু হচ্ছে অজৈব লবণ আছে। অজৈব লবণ বলতে কি, আমাদের সোডিয়াম, ক্লোরাইড, তারপরে হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, এরকম অসংখ্য অজৈব লবণ আছে, যে কারণে আমাদের রক্ত যদি হচ্ছে কোনো কারণে তোমাদের কখনো না কখনো কেটে গেলে তুমি মুখে হাত দিয়ে তোমার সাথে সাথে এটাকে বন্ধ করার চেষ্টা করছো, তখন দেখছো এটা কিন্তু লবণাক্ত ফিল হয়েছে। সো লবণাক্ত অবশ্যই। এটার মধ্যে হিমোগ্লোবিন আছে, যে কারণে এটা লাল বর্ণের, এবং একই সাথে এটার যে পিএইচ মানটা আছে, এটার পিএইচ মানটা তোমরা সবাই জানো নিশ্চয়ই, যেটার পিএইচ মানটা কত, এটার পিএইচ মানটা হচ্ছে 7.4 বা হচ্ছে 7.40। সো এটার কারণে কিন্তু এটা ক্ষারধর্মী, রাইট? সো এ কারণে আমরা বলতে পারি যে এটা সঠিক উত্তরটা কি, এটা সঠিক উত্তরটা কিন্তু দেহের মোট ওজনের 5 থেকে 6%। এই যে দেখছো উম্মেহানি শিমু কিন্তু বলে দিয়েছে, উম্মেহানি শিমুকে অনেকদিন পরে দেখলাম যে এটার উত্তর কি, এটার উত্তর হচ্ছে যে এটা 5 থেকে 6% না, বরং এটা কি, এটা হচ্ছে টোটাল দেহের ওজনের 8% হবে। কত পার্সেন্ট হবে? 8% হবে। এই সব কিছু কিন্তু তোমাদের কি আছে, সব কিছু কিন্তু তোমাদের বইয়ের মধ্যেই আছে, এবং তোমাদের বই যদি ভালো করে পড়ো এটা তোমাদের জন্য কোনো ব্যাপারই হবে না। এই যে দেখো আমাদের রক্তগুলো যাচ্ছে, এবং এটার মধ্যে দেখছো যে আমাদের এটার মোট ওজনের কত পার্সেন্ট, এটার মোট ওজন হচ্ছে 5 থেকে 6%। ওকে, এটা আমরা বন্ধ করে রাখি। আচ্ছা, সরি। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের মোট ওজনের 5 থেকে 6% না, বরং মোট ওজনের 8%, যেটা আমাদের দেহের টোটাল 5 থেকে 6 লিটার রক্তের সমান। তো আমাদের এখানে কিন্তু দুইটা খুবই কনফিউজিং জায়গা, একটা হচ্ছে 5 থেকে 6 আর একটা হচ্ছে 8। তাহলে আমরা মনে রাখবো যে 5 থেকে 6 লিটার যা, তাহাই হচ্ছে 8%। তাহলে লিটার থেকে মনে রাখবো কি, লিটার থেকে মনে রাখবো যে এটা হচ্ছে পরিমাণ, আর পার্সেন্ট দিয়ে মনে রাখবো কি, যে এটা হচ্ছে তার। মারুফ আক্তার ঋতু আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সো আমরা 8% দিয়ে মনে রাখবো এটা হচ্ছে তার দেহের টোটাল ওজনের পার্সেন্টেজ, রাইট? ভেরি গুড। এই যে দেহের ওজনের 8% হবে, এই কারণে কি আমাদের সি উত্তরটা সঠিক। ওকে, সো আমাকে একটা বলো তো, অক্সিজেন পরিবহন করে কোনটি? এই উত্তরটা কিন্তু খুবই কনফিউজিং। আরবিসি নাকি হিমোগ্লোবিন? আরবিসি নাকি হিমোগ্লোবিন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আশা করি তুমিও ভালো আছো ঋতু। ওকে, সো সি উত্তর সবাই করে ফেলছে। নিচের কোনটি অক্সিজেন পরিবহন করে? নিচের কোনটি অক্সিজেন পরিবহন করে? দ্রুত বলতে হবে, দ্রুত অ্যান্সার করে ফেলো। নিচের কোনটি হচ্ছে আমাদের অক্সিজেন পরিবহন করে? বলো, কোনটি অক্সিজেন পরিবহন করে? দেখি তো এটার উত্তর কে কে বলে। অনেকে আরবিসি বলতেছে। ভালো করে ভেবে বলো, ভালো করে ভেবে বলো। তোমরা কিন্তু হচ্ছে মানে হচ্ছে একজন এখানে খুব স্যাক্রিফাইস করে তোমার হচ্ছে এই জায়গাটা তোমাদেরকে দিয়েছে অক্সিজেন পরিবহন করার জন্য, তাকে তোমরা হচ্ছে হতাশ করো না, ঠিক আছে? ওকে, আরবিসি বলছে কেউ বলছে হিমোগ্লোবিন। দেখা যাক কোনটা সঠিক উত্তর হয়। সবাই উত্তর করো, সবাই দ্রুত। এ অথবা সি, এ নাকি সি, সবার মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে, এ নাকি সি। আমি হচ্ছে সফল এখানে তোমাদের হচ্ছে কনফিউশনটা ক্রিয়েট করতে পেরে। ভেরি গুড, দ্রুত।
দেখো তোমার এখানে কিন্তু এক্স্যাক্ট বলা আছে হিমোগ্লোবিন কিনা, তোমার এখানে বলা আছে যে আরবিসি নাকি হিমোগ্লোবিন। তো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এক্স্যাক্ট কোনো প্রশ্ন, অর্থাৎ তোমার যদি কোর লেভেলে প্রশ্নটা থাকে, দেখো তোমার হচ্ছে আরবিসি তো অবশ্যই এখানে কাজ করবে, কিন্তু আরবিসি ধারণ করে কে? হিমোগ্লোবিন ধারণ করে। এখন এই হিমোগ্লোবিনই তো অক্সি হিমোগ্লোবিন রূপে তোমার অক্সিজেনটাকে পরিবহন করে, এবং এটার কারণে কিন্তু এটা সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে হিমোগ্লোবিন। মাথায় থাকবে এটা, যে তোমার যদি এরকম কোনো এক্স্যাক্ট প্রশ্ন থাকে, আমি অসংখ্য শিক্ষার্থীকে দেখছি যে তাদের যদি হচ্ছে প্রথমে একটা মানে ওইটার মানে ধারণা প্রসূত যে অপশনটা সেটা দিয়ে দেই, তাহলে পরবর্তী অপশনগুলো তারা না পড়ে প্রথমটা উত্তর করে ফেলে, এবং প্রথমটা উত্তর করতে গিয়ে তারা আটকে যায়। আমাদের এখানে কি এটা আরবিসির আর অনেকগুলো কাজ আছে, বাট হিমোগ্লোবিনের এক্স্যাক্ট কাজ কি? আমার অক্সিজেনটাকে পরিবহন করা, এবং এ কারণেই কিন্তু আমরা বলি কি যে এটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন রূপে কি হবে? অক্সি হিমোগ্লোবিন রূপে রক্তটাকে পরিবহন করে। তাহলে এটা সঠিক উত্তর কি? হিমোগ্লোবিন। এই তোমরা হচ্ছে 3 নম্বর প্রশ্নে সে আটকে গেছো, আরো ভালো করে আরো বেশি কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসটা করতে হবে, ঠিক আছে? তাহলে অক্সিজেন পরিবহন করে কোনটি? এই যে যাদের যে হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, A+C না, দেখো আরবিসি তো অবশ্যই আছে, বাট আমাদের এক্স্যাক্ট জিজ্ঞেস করছে, তোমাকে অপশনে অবশ্যই কি করবে? অপশনে তোমাকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করবে, রাইট? সো এই কারণে আমাদের তোমার হচ্ছে এটার ব্যাখ্যা তুমি কি পড়বা, যে আমাদের যে হিমোগ্লোবিন আছে সেটা অক্সি হিমোগ্লোবিন রূপে কি করে? অক্সিজেনটাকে পরিবহন করে, রাইট? সো আরবিসি আমাদের এখানে তো ও সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইডও পরিবহন করে, রাইট? সো আমরা যদি এক্স্যাক্ট বলি তাহলে হচ্ছে কি আমাদের অক্সিজেন পরিবহন করে কোনটি? আমাদের হিমোগ্লোবিন, ঠিক আছে? ওকে, রাইট? বুঝতে পারছো? তাহলে যদি আমরা এক্স্যাক্ট বলি তোমার প্রশ্নে আমার এক্স্যাক্টই লিখতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমি এটা তোমাদের দেখালাম শুধুমাত্র প্রশ্নটা সম্পূর্ণ পড়ে অপশনগুলো সব ক্লিয়ার করতে হবে, এই কারণে। ওকে, ঠিক আছে, যাদের হয়েছে তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ, এবং হচ্ছে যাদের হয়নি তারা হচ্ছে আরও সংক্ষিপ্ত এবং আরও কনসেন্ট্রেশন দিয়ে দেখো। তোমাদের জন্য কিন্তু 30 দিনের নার্সিং শর্ট কোর্স আছে, এবং এই কোর্সের মধ্যে কিন্তু তোমরা যে জিনিসগুলো পাবা তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু MCQ PDF, এবং গত বছর আমরা হচ্ছে 1200 MCQ দিয়েছিলাম, এবং এই 1200 MCQ তোমাদের জন্য অনেক সুন্দর কাজে লেগেছে, এবং হচ্ছে এটা তোমাদেরকে অনেক বেশি ইমপ্রুভ করেছিল। সো এ কারণেই তোমাদের হচ্ছে এই জায়গাটা আমি স্পেসিফিকভাবে দেখিয়ে রাখলাম যে এই 30 দিনের নার্সিং শর্ট কোর্সে তোমাদের এইটা কিন্তু একটা লুক্রেটিভ জায়গা থাকবে। যারা এখনো যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও। ওকে, পরবর্তী প্রশ্ন চলে আসে, মানুষের লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন? তোমার সামনে কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চলে আসছে যে লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন, এবং আমার কমেন্ট আটকে আছে না, তোমার কমেন্ট আমি দেখতে পাচ্ছি, সমস্যা নাই। এই যে সবাই হচ্ছে খুব উৎফুল্লভাবে কমেন্টগুলো করতেছে, ব্যাপারটা খুবই ভালো যে তোমরা হচ্ছে খুব উৎফুল্লভাবে ক্লাসটা করতেছো, এবং এই ব্যাপারটা হচ্ছে মাথায় রাখবা যে আমরা যখন হচ্ছে ক্লাসগুলো করি তখন হচ্ছে প্রশ্ন আমরা একটা দেখতেছি, বাট এই প্রশ্নের সাথে বাকি যে অপশনগুলো আছে এই অপশনগুলো কিন্তু চোখে রাখবো, ঠিক আছে? আমি যখন হচ্ছে তোমাদের মতো ছিলাম তখন হচ্ছে যখন লাইভ ক্লাস করতাম তখন হচ্ছে এইটাই মাথায় রাখতাম যে ভাই এত প্রশ্নের উত্তর বলবেই, আমি একটা কাজ করি, আমি হচ্ছে বাকি অপশনগুলো একবার চেক করে ফেলি, ঠিক আছে? সো বাকি অপশনগুলো চেক করতে গেলেই তোমার কিন্তু হচ্ছে উত্তরটা আরও বেশি সঠিক হবে, এবং তুমি হচ্ছে উত্তরটা ভালো করে করতে পারবা। ভেরি গুড, এটা হচ্ছে মোটামুটি সবাই জানে, এবং এটা হচ্ছে সবাই উত্তর করতে পারবে, যেটার উত্তর কি 4 মাস বা 120 দিন। অর্থাৎ তোমার এখানে মাস থাকুক বা দিন, তুমি যদি জানো যে 120 দিন, তোমার জন্য এটা উত্তর করা কোনো বিষয় না। তাহলে এটার উত্তর কি 4 মাস বা 120 দিন, এবং 1 থেকে 15 দিন এটা হচ্ছে শ্বেত রক্তকণিকার জন্য প্রযোজ্য, 5 থেকে 10 দিন এটা কার জন্য? অনুচক্রিকার জন্য প্রযোজ্য, রাইট? তো এটাই কিন্তু হচ্ছে আমরা আমাদের উত্তরে দেখব। দেখো এই হচ্ছে আমাদের সেই উত্তর, যে আমাদের 4 মাস, এবং তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে লোহিত রক্তকণিকাগুলো তোমার এখান থেকে যাচ্ছে, লোহিত রক্তকণিকাগুলো। আচ্ছা, ও আচ্ছা, ওকে। সো এটা হচ্ছে আমাদের কি উত্তর। সো এখানে দেখো যে আমাদের হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে এটা লাল রঙের দেখায়, এবং এটাকে আমরা বলি আরবিসি। এটার গড়ায়ু 4 মাস অথবা 120 দিন, এবং আমাদের এটা যখন তোমার স্বাভাবিক অবস্থায় থাকে, অর্থাৎ যখন আমাদের স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে থাকে, তখন স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে সাধারণত দেখা যায় নিউক্লিয়াস যুক্ত, কিন্তু আমাদের কি এই যে রক্তরস আসার পূর্বে নিউক্লিয়াস বিহীন হয়ে যায়। তবে অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে কিন্তু এরকম ঘটে না, অর্থাৎ আমরা যারা স্তন্যপায়ী তাদের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াস বিহীন, বাট অন্যান্য যে মেরুদণ্ডী প্রাণী আছে তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে এটা আমাদের প্রযোজ্য না, ঠিক আছে? লিজা ক্লিয়ার না, এটা একটু আমাকে একটু বলো যে কোনটা ক্লিয়ার না, আমি হচ্ছে তাহলে হচ্ছে বুঝতে পারবো, ঠিক আছে? আমাকে একটু বলো যে কোনটা ক্লিয়ার না। হ্যাঁ, ক্লাসটা পরে পাবা, আমাদের ইউটিউব চ্যানেলে পাবা। সো বিগত ক্লাসটাও তোমাদের জন্য আপলোড করা আছে, সো অবশ্যই ক্লাসটা করে নিও। ওকে, দেখো কোনটিতে ডিএনএ থাকে, এই প্রশ্নটা যে পারবে, আমাদের হচ্ছে কোনটিতে ডিএনএ থাকে এই প্রশ্নটা যে পারবে তার জন্য আমি মনে করব যে হ্যাঁ সে হচ্ছে তার বেসিক একদম ক্লিয়ার। কোনটিতে ডিএনএ থাকে এই প্রশ্নটা যে পারবে, এই প্রশ্নটা যারা পারবে, আমি জানি সবাই পারবে, বাট তাও হচ্ছে তোমাদেরকে একটু উদ্বুদ্ধ করার জন্য আমি বলতেছি, ঠিক আছে? যে এটার উত্তরটা কি হবে, তোমরা একটু একটা কাজ করবা যে যেই প্রশ্নগুলো হচ্ছে এইগুলা থাকবে না, মানে এই প্রশ্নটা এই ধরনের, মানে এইখানে যে প্রশ্নটা থাকবে সেখানে তোমরা হচ্ছে একটা স্টার মার্ক দিয়ে অ্যান্সার করবা, ঠিক আছে? যে স্টার মার্ক, তারপরে হচ্ছে ধরো এখানে উত্তর হচ্ছে ডি, ঠিক আছে? এভাবে উত্তর ডি না, বাট হচ্ছে আমি তোমাকে দেখালাম যে স্টার মার্ক দিয়ে ডি লিখবা, ঠিক আছে?
3 নম্বরের অ্যান্সারটা কি হবে 4 মাস, এই যে 4 মাস, উত্তরটা এখানে খুব সুন্দরভাবে লেখা আছে 4 মাস, 4 মাস বা হচ্ছে 120 দিন, 4 মাস বা হচ্ছে 120 দিন। ওকে, আরবিসি এটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে আরবিসি করে ফেলতেছো। দেখো এই যে আমি বললাম না যে এই জায়গায় কিন্তু খুব 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 সাবধান থাকতে হবে। তোমাকে কি বলছে, কোনটিতে ডিএনএ থাকে, কোনটিতে কি থাকে, কোনটিতে ডিএনএ থাকে। ডিএনএ কোথায় থাকে, ডিএনএ কোথায় থাকে, নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াসের কোথায় থাকে, নিউক্লিয়াসের কোথায় থাকে বলো, নিউক্লিয়াসের ক্রোমোজোমে থাকে, নিউক্লিয়াসের ক্রোমোজোমে থাকে। নিউক্লিয়াসের কোথায়, ক্রোমোজোমে। নিউক্লিয়াসের কোথায় থাকে, ক্রোমোজোমে থাকে। এখন আমাকে বলো যে এই যে আরবিসি, ডাব্লিউবিসি বা থ্রম্বোসাইট, এই তিনজনের মধ্যে নিউক্লিয়াস কার আছে, এই পিডিএফ দেওয়া হবে। হ্যাঁ, এই তিনজনের মধ্যে তোমার হচ্ছে ডিএনএ নিউক্লিয়াস কার আছে বলো তো, এই তিনজনের মধ্যে নিউক্লিয়াস কার আছে, আরবিসি, ডাব্লিউবিসি, থ্রম্বোসাইট, এই তিনজনের মধ্যে নিউক্লিয়াস কার আছে। এই যে প্রচণ্ড ভুল করে ফেলছো সবাই, আয় হায় রে। শান্তনা খাতুন, রাফিয়া প্রমাণিক, এখন হচ্ছে তোমরা বি বলতেছো, ভেরি গুড, সমস্যা নেই। পূজা মজুমদার বি। এই যে দেখো আমাদের একমাত্র আরবিসি, সরি আমাদের যে ডাব্লিউবিসি আছে বা হচ্ছে শ্বেত রক্তকণিকা, ওরই একমাত্র নিউক্লিয়াস আছে। ওরই কি, ওরই হচ্ছে একমাত্র নিউক্লিয়াস আছে, এবং যারই নিউক্লিয়াস আছে তারই কি থাকবে, তারই হচ্ছে একমাত্র ডিএনএ থাকবে, তারই একমাত্র কি ডিএনএ থাকবে, রাইট। এই যে বুঝতে পারছো, ডাব্লিউবিসি, ক্লিয়ার, ডাব্লিউবিসি। ওকে, হ্যাঁ এই যে স্টার মার্ক দিয়ে লিখবা, এই যে তোমরা হচ্ছে এই সাইডের প্রশ্নটা একটু স্টার মার্ক দিয়ে লিখবে, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, সো এই হচ্ছে বিষয়, বুঝতে পারছো, ডাব্লিউবিসি, ভেরি গুড। সো এখানে কট খাইছো কে কে বলো, এটাতে এটাতে হচ্ছে আমাদের হচ্ছে কট খেয়েছো কে কে বলো, কোনটিতে ডিএনএ থাকে বলো, ডাব্লিউবিসি, ভেরি গুড। এখন সবাই হচ্ছে খুব সুন্দরভাবে অ্যান্সার করে দিচ্ছে আমাদের ডাব্লিউবিসি। কেন, কারণ হচ্ছে আমাদের ডিএনএ থাকবে কোথায়, নিউক্লিয়াসে, নিউক্লিয়াসের কোথায়, ক্রোমোজোমে। সো আমাদের আরবিসি, ডাব্লিউবিসি এবং থ্রম্বোসাইটের মধ্যে শুধুমাত্র আমাদের ডাব্লিউবিসির নিউক্লিয়াস থাকার কারণে আমাদের এটাতে কি থাকবে, ডিএনএ থাকবে, ঠিক আছে। ওকে, জুয়েল রানা কিন্তু কট খেয়ে গেছে, কোনো সমস্যা নেই, এভাবে সম্পূর্ণ ক্লাসটা করো, দেখবা যে আরও অনেক নতুন নতুনভাবে জিনিসগুলোকে সাজিয়ে ফেলতে পারবে, ঠিক আছে। লিমা খাতুনও কট খেয়ে গেছে, কোনো সমস্যা নেই। হামনা বিনতে যাস, আমারটা হয়েছে, ভেরি গুড। তাস নিয়ে কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে কট খাওয়ার জন্যই হচ্ছে আজকে ক্লাসটা করতেছি। ওকে, ভেরি গুড। যারা যারা খেয়েছো কোনো সমস্যা নেই, তোমাদের হচ্ছে একটু পেট ভরে গেল, এখন হচ্ছে পরবর্তী অংশটুকু তোমরা করতে যাবা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সো আমরা হচ্ছে পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী অংশটা কি আসছে, শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিক অবস্থা থেকে বৃদ্ধি পায় কোন অবস্থায়। তোমরা একটু নিশ্চিত থাকো, হ্যাঁ তোমরা হচ্ছে একটু নিশ্চিত থাকো যে এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তাহলে তোমাদের এই অংশ থেকে প্রশ্ন আসা মাস্ট, এই অংশ থেকে কি প্রশ্ন আসা মাস্ট। ওকে, এই অংশ থেকে কি প্রশ্ন আসা মাস্ট। বাহ, অনেকগুলো আমি পাচ্ছি, কোনো সমস্যা নেই। এই প্রশ্নটাই যদি তোমার পরীক্ষায় আসে অবশ্যই হচ্ছে ভাইয়াকে থ্যাঙ্কস দিবা যে ভাইয়া আপনি হচ্ছে এটা বলে দিয়েছিলেন, ঠিক আছে। সো এই কারণেই শুধুমাত্র গদবাঁধা যে এমসিকিউগুলো আছে, এই প্রত্যেকটা এমসিকিউ কিন্তু আমি হচ্ছে নিজে বসে তৈরি করছি, ঠিক আছে। সো একমাত্রই কিন্তু হচ্ছে তুমি যে এটা মানে অ্যাজ ইউজুয়াল এমসিকিউ লাইভ ক্লাস এমন না, এটা কিন্তু হচ্ছে প্রত্যেকটা জিনিস তোমাকে ধরা খাওয়ানোর জন্যই আমি হচ্ছে এমসিকিউগুলো সাজাইছি। সো অবশ্যই তোমাকে হচ্ছে উত্তর করতে হবে ঠান্ডা মাথায়, এবং কি আমাদের বাহ, এই যে দেখছো তানজিদা আক্তার কিন্তু হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশন আমাদের দিয়েছে যে আমাদের যে ঘাসফড়িং আছে সেই ঘাসফড়িংয়ের ক্ষেত্রে কিন্তু হচ্ছে কি আমাদের এই যে লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। এটাই বললাম যে আমাদের বেশিরভাগ লোহিত রক্তকণিকা হচ্ছে যে মেরুদণ্ডী যেগুলো আছে বা হচ্ছে অন্যান্য যারা আছে ওদের হচ্ছে থাকবে, বাট আমাদের যে স্তন্যপায়ী আছে অর্থাৎ আমরা ম্যামেলস স্তন্যপান করি তাদের ক্ষেত্রে হচ্ছে নিউক্লিয়াসটা থাকে না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। ঠিক আছে, তাহলে দেখো শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিক অবস্থা থেকে বৃদ্ধি পায় কোন অবস্থায়। দেখো এখানে অনেকেই হচ্ছে উত্তর করছে ডি, ভেরি গুড। এখন আমি তোমাকে একটু একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এই জিনিসটা আমি আসলে আইডেন্টিফাই কি করে করব। দেখো তুমি যদি এই সাইটোসিস কথাটা দেখো, এই যে সাইটোসিস, এই সাইটোসিস কথাটা মানে কি জানো, এই সাইটোসিস কথাটা মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। এই সাইটোসিস কথাটার মানে কি, এই সাইটোসিস কথার মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, ঠিক আছে। সাইটোসিস কথাটার মানে কি, সাইটোসিস কথাটার মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। আর পেনিয়া, এই পেনিয়া কথাটার অর্থ কি, পেনিয়া শব্দের অর্থ হচ্ছে হ্রাস পাওয়া, ঠিক আছে। পেনিয়া শব্দের অর্থ কি, পেনিয়া শব্দের অর্থ হচ্ছে হ্রাস পাওয়া। নোট করে ফেলো দ্রুত যে এটার অর্থ কি, এটা হচ্ছে হ্রাস পাওয়া, ঠিক আছে। তাহলে আমাদের কি বলছি, যদি আমার সাইটোসিস থাকে হ্রাস পাওয়া, যদি আমার সাইটোসিস থাকে তাহলে সেটা কি, সেটা হচ্ছে বৃদ্ধি পাওয়া, আর যদি পেনিয়া থাকে তাহলে সেটা হ্রাস পাওয়া। তো এখানে দেখো যে আমার লিওকোসাইটোসিস, এখানে কি বলছে লিওকোসাইটোসিস, তার মানে কি আমার লিওকে হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা। তোমরা জানো যে শ্বেত রক্তকণিকার ইংরেজি টার্মটা কি,
আমাদের লিউকোসাইট, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। তাহলে আমার শ্বেত রক্তকণিকা যে স্বাভাবিক অবস্থা থেকে বৃদ্ধি পেয়েছে সেটাকে আমরা কি বলতে পারি? লিউকোসাইটোসিস। কি বলতে পারি? লিউকোসাইটোসিস। আবার এখানে দেখো পলিসাইথেমিয়া, এখানে পলি দ্বারা কি বোঝানো হচ্ছে? পলি দ্বারা বোঝানো হচ্ছে অনেক। পলি দ্বারা কি বোঝানো হচ্ছে? পলি দ্বারা বোঝানো হচ্ছে অনেক বা হচ্ছে বেশি, হয় না? যে আমাদের পলিমার, তোমরা নিশ্চয়ই ছোটবেলায় হচ্ছে পলিমার পড়ছো, রাইট? সো পলিমারের মধ্যে পড়ছো না যে পলিমার কি হয়, যে অনেকগুলো একত্রিত হয়ে তারপরে হচ্ছে আমার একটা নির্দিষ্ট গঠন ক্রিয়েট করে। সো পলিসাইথেমিয়া হচ্ছে আমাদের অনেকগুলো রক্তের গঠন। আর তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের বেশিরভাগ রক্ত কি, 99% পরিমাণ রক্ত কি হয়? আচ্ছা, হলুদ কলম নিব, ঠিক আছে। 99% রক্ত হচ্ছে আমাদের ডাব্লিউবিসি, যে কারণে আমাদের আরবিসি, যে কারণে আমাদের এটা দ্বারা বোঝানো হয় আমাদের লোহিত রক্তকণিকা বৃদ্ধি। কি বৃদ্ধি? লোহিত রক্তকণিকা বৃদ্ধি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের বিষয়। সো আমরা একটু দেখো, আমরা হচ্ছে জিনিসটা জেনে গেলাম। এখন আসো এখানে যে আমাদের উত্তরটা কি? লিউকোসাইটোসিস। উত্তরটা কি? লিউকোসাইটোসিস। তুমি একটু দেখো যে এইখানে আমার পলিসাইথেমিয়া, লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পাওয়া। এখন এই যে অ্যানিমিয়া আছে না, অ্যানিমিয়া আর হচ্ছে আমার হচ্ছে থ্যালাসেমিয়া, দুইটা কিন্তু কাছাকাছি। সো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় নিচের কোনটি থ্যালাসেমিয়া ধরন বা নিচের কোনটি থ্যালাসেমিয়ার মতো, তাহলে আমরা যদি একটু লক্ষ্য করো যে আমার যে থ্যালাসেমিয়া আছে এখানে কিন্তু হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, রক্তশূন্যতা সৃষ্টি হয়। আর আমার যে অ্যানিমিয়া আছে এখানেও কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক অবস্থার তুলনায় কমে যায়। তার মানে আমার থ্যালাসেমিয়া হলে তার অ্যানিমিয়া হয়, ঠিক আছে। কেউ যদি থ্যালাসেমিয়া আক্রান্ত হয় তার মূলত অ্যানিমিয়া হয়েছে। সো তোমরা এই দুইটা জায়গায় খুব বেশি কনফিউশন ক্রিয়েট করো না যে আমার অ্যানিমিয়াও তো কমে যাচ্ছে আবার থ্যালাসেমিয়াও হয়ে যাচ্ছে। মূলত থ্যালাসেমিয়াটা হচ্ছে আমার রোগ আর অ্যানিমিয়াটা হচ্ছে আমার অবস্থা। অ্যানিমিয়াটা কি? আমার অবস্থা। তার মানে থ্যালাসেমিয়ায় যদি কেউ আক্রান্ত হয় তার মূলত অ্যানিমিয়া হয়। ওকে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপর দেখো লিউকেমিয়া আর হচ্ছে লিউকোসাইটোসিস। লিউকেমিয়া এটা হচ্ছে মূলত কেমিয়া না, সো এটার কারণে এটা মূলত হচ্ছে ক্যান্সার। এটা কি? এটা হচ্ছে আমাদের ব্লাড ক্যান্সার। এটা কি? ব্লাড ক্যান্সার, ঠিক আছে। পেনিয়া কি বললেন? বুঝলাম না। পেনিয়া মানে হচ্ছে হ্রাস পাওয়া। পেনিয়া মানে কি বলছি? পেনিয়া মানে বলছি হচ্ছে হ্রাস পাওয়া। পেনিয়া মানে বলছি হচ্ছে হ্রাস পাওয়া। আর আমাদের যে সাইটোসিস, এই সাইটোসিস মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। অর্থাৎ তোমার বৃদ্ধি পাওয়া, হ্রাস পাওয়া, এই দুইটার হচ্ছে আমার বায়োলজিক্যাল ওয়ার্ড হচ্ছে এইটা। পেনিয়া অর্থ হ্রাস পাওয়া, সাইটোসিস শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। তার মানে তুমি কোনো ওয়ার্ডের শেষে যদি, ও আচ্ছা ঠিক আছে, তুমি কোনো আচ্ছা, ব্যাখ্যাগুলো দেখা যাচ্ছে না, ব্যাখ্যা আসলে এটা জুম করা যায় না, আমি খুবই দুঃখিত। সো তুমি আসলে তোমার ফোনটাকে এরকম করে ফেলো, তাহলে হচ্ছে তুমি ভালো করে দেখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, সো দেখো যে আমার যদি কোনো কিছুকে বৃদ্ধি করতে চাও তাহলে আমরা কি বলতে চাইবো? আমরা সেখানে বলবো যে পেনিয়া, ঠিক আছে। যেমন হচ্ছে লিউকোমিয়া, ঠিক আছে, কি বলবো? লিউকেমিয়া। আবার যদি তুমি বলতে চাও যে সাইটোপেনিয়া, অথবা তুমি যদি বলতে চাও থ্রম্বোপেনিয়া, তো এই পেনিয়া দ্বারা আমরা আসলে ঠিক বুঝাই হচ্ছে যে এটার মানে এটা আমার হচ্ছে কমাচ্ছি বা হ্রাস করছি। আর যদি আমি এখানে বলি সাইটোসিস, যেমন হচ্ছে থ্রম্বোসাইটোসিস অথবা হচ্ছে তোমার লিউকোসাইটোসিস, এটা দ্বারা আমরা বোঝাচ্ছি বৃদ্ধি করতেছি। কি করতেছি? বৃদ্ধি করতেছি। অর্থাৎ আমরা হচ্ছে সাইটোসিস মানে বৃদ্ধি করা, পেনিয়া মানে হচ্ছে হ্রাস করা। অর্থাৎ তুমি কোনো ওয়ার্ডের শেষে এই দুইটা দেখলেই মনে করবা যে আমার হ্রাস অথবা বৃদ্ধি। সেমভাবে তোমার সামনে কি আসছে? লিউকোসাইটোসিস আসছে। তো এখন তুমি কি করবা? লিউকোসাইটোসিস, লিউকো মানে তুমি জানো যে এটার মানে হচ্ছে শ্বেত রক্তকণিকা, তুমি এটা জানো নিশ্চয়ই। তো এটা যেহেতু শ্বেত রক্তকণিকা, তাহলে আমার শ্বেত রক্তকণিকা বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াই হচ্ছে কি? লিউকোসাইটোসিস। এবং সেটা কি পরিমাণে বৃদ্ধি পাবে? 20,000 থেকে 30,000। আর যদি এটা 50,000 থেকে 1 লক্ষ পরিমাণ বৃদ্ধি পায় তাহলে সেটা আমরা ক্যান্সারের মধ্যে চলে যাব, ঠিক আছে। বুঝতে পারছো? এটাকে আমরা কি বলবো? যে সেটা হচ্ছে আমার ক্যান্সারে পরিণত হয়ে গেছে। এবং এ কারণে আমরা বলতে পারি যে আমাদের হচ্ছে এইটা লিউকেমিয়া আর হচ্ছে লিউকোসাইটোসিস। এই সেম ধরনের একটা প্রশ্ন তুমি এখানে দেখতে পাচ্ছ যে থ্রম্বোসাইটোসিস কি? এটার উত্তর আমরা কে করছো দেখি। থ্রম্বোসাইটোসিস কি? এটা কঠিন প্রশ্ন। এটা তো তোমার হচ্ছে সরাসরি যে ডিপ্লোমার যে বইটা আছে, মানে আমাদের যে কি বলে এটাকে, কি বলে তোমার হৃদযন্ত্রের যত কথা, এখান থেকে সরাসরি প্রশ্ন। এই ধরনের মানে এগুলো তোমাকে কে বলে যে আমাদের হচ্ছে এই ধরনের হচ্ছে প্রশ্ন কঠিন আসে না। এটার থেকে মানে যদি সহজ প্রশ্ন আসে তাহলে আসলে আসবে যে তোমার নাম কি, এর বাইরে আসলে প্রশ্ন আসা সম্ভব না যদি এটা তোমার কাছে কঠিন মনে হয়। এটা খুবই সিম্পল একটা প্রশ্ন, ঠিক আছে। হ্যাঁ, স্লোই যাচ্ছি, শোনো। সো এটা খুবই সিম্পল একটা প্রশ্ন। সো তোমরা অনেকে বলে না যে এত কঠিন আসে না, এত সহজ আসে না, ইত্যাদি ইত্যাদি, বাট এগুলো হচ্ছে তোমরা কখনোই শুনবা না। তোমাকে হচ্ছে টিচার যে তোমার কি বলতে পারি যে মানে বিশ্লেষণ বা হচ্ছে অ্যানালাইসিস করে যেটা হচ্ছে তোমার সামনে দিয়েছে এটা অবশ্যই তোমার জন্য প্রয়োজন দেখে দিয়েছে, ঠিক আছে। সো অন্য কেউ যদি বলেও যে তোমার হচ্ছে এটা আসে না বা ইত্যাদি ইত্যাদি, এগুলো তুমি হচ্ছে ভাববা না, ঠিক আছে। তোমার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি, যে টিচার তোমাকে যেটা বলা হয়েছে সেইটা। সো এই প্রশ্নটা সরাসরি তোমার হচ্ছে কিসের মধ্যে? আমাদের যে সাধারণ বিজ্ঞান বইটা আছে 9-10-এর, সেই বিজ্ঞান বই থেকে। সো এখান থেকে না আসলে কোত্থেকে আসবে বলো, ঠিক আছে। ওকে, সো এটা কি বলছে? এটা হচ্ছে আমাদের থ্রম্বোসাইটোসিস মানে অনুচক্রিকা বৃদ্ধি। কেন বৃদ্ধি? কারণ আমরা জানি থ্রম্বো মানে কি? থ্রম্বো মানে হচ্ছে আমাদের
আচ্ছা এটা হচ্ছে আমাদের অন্য একটা কালার নেই, তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে। সো অন্য কালারটা কি নিব, লালটা নেই। সো এখানে থ্রম্ব মানে কি, থ্রম্ব মানে হচ্ছে আমাদের অনুচক্রিকা। থ্রম্ব মানে কি, থ্রম্ব মানে হচ্ছে অনুচক্রিকা। কেন অনুচক্রিকা জানো? কারণ হচ্ছে থ্রম্ব মানে হচ্ছে থ্রম্বোসিস, ঠিক আছে? মানে কি, এটা মানে হচ্ছে ক্লট করা। ক্লট মানে কি বলতো? ক্লট মানে হচ্ছে আমাদের কি বলতে পারি, ক্লট মানে হচ্ছে আমাদের এই যে রক্ত জমাট বাঁধানো, ঠিক আছে? তোমার যদি কোথাও হাত কেটে যায়, তোমার যদি কোথাও হাত কেটে যায় বা হচ্ছে তুমি যদি কোথাও ব্যথা পাও, তখন তোমার কি হয়, তোমার ওই জায়গাটা খুব দ্রুত ক্লট হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, এখান থেকে এমসিকিউ হবে, ঠিক আছে? সো যদি হচ্ছে ক্লট হয়ে যায়, তাহলে মানে যে রক্তপাত হলে সেই রক্তপাতটা যে বন্ধ হয়ে যায় এবং সেখানে হচ্ছে কালো রঙের একটা আস্তরণ সৃষ্টি হয়। সো এই যে প্রসিডিউরটা, এই প্রসিডিউরটার জন্যই কিন্তু আমাদের অনুচক্রিকা কাজে লাগে। সো এই অনুচক্রিকার বাংলা মানে অনুচক্রিকার হচ্ছে থ্রম্বোসাইট। সো এই থ্রম্বোসাইট এটার মানে কি, অনুচক্রিকা। আর এটা যখন বৃদ্ধি পায় তখন সেটাকে আমরা বলি হচ্ছে থ্রম্বোসাইটোসিস। তার মানে কি, অনুচক্রিকার বৃদ্ধি, ঠিক আছে? ওকে, জমাট বাঁধা, ভেরি গুড, ওকে ভেরি গুড, ঠিক আছে। তাহলে তোমাদের কিন্তু হচ্ছে এই এমসিকিউটা সলভ হয়ে গেল, এবং আমি আশা করি যে তোমরা যদি এই অংশটুকু পড়ো না, তাহলে তোমাদের হচ্ছে এখান থেকে মিনিমাম একটা এমসিকিউ কমন থাকবে, ঠিক আছে? একটা এমসিকিউ কি মাস্ট কমন থাকবে ইনশাল্লাহ, ওকে ঠিক আছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে আসো। পরবর্তী প্রশ্নটা কি বলেছে তোমাকে, মানুষের হৃৎপিণ্ড কোন প্রকৃতির? দেখি এটা কে কে উত্তর করতে পারে, দ্রুত 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 এটা বলো, দ্রুত দ্রুত। ওকে, আমরা হচ্ছে কথা থামাই, আমরা হচ্ছে খুব সুন্দরভাবে প্রশ্নের একটা উত্তর করি। দেখো আমাদের সাথে কিন্তু রায়হান সবুজ ভাই চলে এসছে, আমাদের বড় ভাই। সো বড় ভাই কিন্তু হচ্ছে বকা দিবে, সো অবশ্যই তোমাদেরকে হচ্ছে ঠান্ডা মাথায় প্রশ্নের উত্তর করতে হবে, ঠিক আছে? ওকে, সো মানুষের হৃৎপিণ্ড কোন প্রকৃতির? ভাই কমেন্টটা একটু করেন তো, আমি দেখতে পাইতেছি না। তোমার হচ্ছে মানুষের হৃৎপিণ্ড কোন প্রকৃতির, মানুষের হৃৎপিণ্ড কোন প্রকৃতির, এই যে এটা এটা সবাই পারো, আয় হায় এটা সবাই পারো। এটাও কিন্তু হচ্ছে বইতে সরাসরি উল্লেখ আছে। আজকের প্রশ্নে একটা প্রশ্ন বইয়ের বাইরে নাই, ঠিক আছে? তোমাকে হয়তো আমি বললাম, আমি হচ্ছে এখানে স্টুডিওতে আসছি 12টা 16 বা 17-তে, 12টা 20 থেকে বসছি, 5টা 5-এ না যেন 6-তে উঠছি, এর মধ্যে মাঝখানে শুধু জোহরের নামাজ পড়ছি। তো এই পুরো সময় আমি হচ্ছে তোমাদের জন্য 30-60টা প্রশ্ন তৈরি করছি, এবং এই 30টা প্রশ্ন আশা করি এত ইফোর্ট দিছি, অবশ্যই একটা না একটা কমন তো আসবেই, ঠিক না? বুঝতে পারছো? সো এই কারণে হচ্ছে আমি চেষ্টা করতেছি তোমরা যেন হচ্ছে প্রশ্নটা আরও বেশি কনসেন্ট্রেশন দিয়ে তারপরে হচ্ছে উত্তর করো। সো মানুষের হৃৎপিণ্ড কোন প্রকৃতির, এটা আমি দেখতে পাচ্ছি না কেউ কোনো ভুল করছো, সো এটার কারণে বেশি কথা বলবো না। সেটা হচ্ছে মায়োজেনিক। এখন তোমরা এটা উত্তর নিশ্চয়ই জানো, তাহলে এটাও একটু জেনে রাখো যে মায়ো মানে হচ্ছে পেশি। মায়ো মানে কি, পেশি। মায়ো মানে কি, পেশি। আর জেনিক মানে হচ্ছে যেটা আমাদের উদ্দীপনা যোগায় বা হচ্ছে জেনারেট করে। সো মায়ো বা হচ্ছে পেশি, আমাদের যেহেতু এটা পেশির মাধ্যমে সঞ্চালন হয়, বা এটাতে তোমার বাইরের কোনো উদ্দীপনা দিতে হয় না, তুমি যদি হচ্ছে বাইরের কোনো উদ্দীপনা প্রয়োজন হয় না যে দেখি, কিন্তু এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে মায়োজেনিক। তোমরা নিশ্চয়ই জানো যে আজকে কিন্তু হচ্ছে তামিম ইকবাল কি করছে, তামিম ইকবাল হচ্ছে হার্ট অ্যাটাক করছে। সো হার্ট অ্যাটাক করার কারণে সে যেই মুহূর্তে হার্ট অ্যাটাক করছে ওই মুহূর্ত থেকে কিন্তু সে ব্রেইন ডেড। যতক্ষণ পর্যন্ত তাকে সিপিআর, তারপরে হচ্ছে এই যে করোনারি আর্টারি ব্লকটা খুলে ততক্ষণ পর্যন্ত না তাকে হচ্ছে মানে স্বাভাবিক রক্ত চলাচল করছে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ব্রেইন ডেড, অর্থাৎ তার শরীরে প্রাণ আছে বাট আসলে সে মৃত। কারণ কি, কারণ হচ্ছে এই যে রক্ত বা হৃৎপিণ্ডটা পাম্প হচ্ছে না। হৃৎপিণ্ড পাম্প না হওয়া মানে কি, সমগ্র শরীরে অক্সিজেন যাচ্ছে না। সো এই কারণে আমাদের মানুষের হৃৎপিণ্ড মায়োজেনিক এই কারণেই। কারণ কি, কারণ হচ্ছে এখানে আমাদের যে তোমার রক্তটা আছে সেই রক্তটা কি কোনো প্রকার উদ্দীপনা ছাড়াই সমগ্র শরীরে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? না, কিছু জায়গা আছে তোমাকে হচ্ছে খুব দ্রুতভাবে মানে অ্যাডপ্ট করতে হবে। ধরো আমি তোমাকে এই প্রশ্নটার উত্তর করতেছি, এত দ্রুত কেন? কারণ হচ্ছে তুমি ইতিমধ্যে উত্তরটা মোটামুটি জানো, এবং একই সাথে তোমার পরীক্ষার হলে তুমি আসলে অ্যাডপ্ট কীভাবে করবা এটাও তোমাকে আমি শিখাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখো গেল এটা। আচ্ছা এরপরে আসো পরবর্তী এটার ব্যাখ্যাটা, যে মায়োজেনিক ধরনের, এবং এই মায়োজেনিক ধরনের কারণে আমাদের হচ্ছে এখানে কি হয়, এখানে হচ্ছে মূলত আমাদের করোনারি যে ব্যাপারটা আছে সেই করোনারি ব্যাপারের কারণে আমাদের যে হৃৎপিণ্ড আছে সেই হৃৎপিণ্ডে কি হয়, হৃৎপিণ্ডে হচ্ছে কার্ডিয়াক চক্র সম্পন্ন হয়। তোমরা নিশ্চয়ই জানো যে কার্ডিয়াক চক্র কি। কার্ডিয়াক চক্র হচ্ছে এই যে দেখো তোমার হৃৎপিণ্ডটা কি হয়, একবার প্রসারিত হয় একবার সংকুচিত হয়, একবার প্রসারিত হয় একবার সংকুচিত হয়। এবং তুমি যখন হচ্ছে খুব মানে বলতে পারি কি যে ভয় পাও, অথবা হচ্ছে তুমি যখন খুব কি বলতে পারি যে হয় না যে তোমার হৃৎপিণ্ড খুব দ্রুত বেগে তোমার হচ্ছে পাম্প করতেছে, রাইট? সো এই যে পাম্প করতেছে, এই পাম্পটা করার কারণ কি? পাম্পটা করার কারণ হচ্ছে যে তোমার অলওয়েজ এখান থেকে রক্ত ঢুকছে রক্ত বের হচ্ছে, রক্ত ঢুকছে রক্ত বের হচ্ছে, ঠিক আছে? সো এই রক্ত ঢুকছে রক্ত বের হচ্ছে, এই প্রসিডিউরটার কারণে আমরা এটাকে কি বলতেছি, যেটা হচ্ছে কার্ডিয়াক চক্র। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরপর প্রতি 0.16 সেকেন্ড পরপর হচ্ছে এটা করতেই আছে। সো এই কারণে এটাকে আমরা বলি কি, কার্ডিয়াক চক্র। এখন এই কার্ডিয়াক চক্রের মধ্যে অলিন্দের ডায়াস্টল ঘটে। অলিন্দ মানে কি? অলিন্দ মানে হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের যে 4টা প্রকোষ্ঠ, এর মধ্যে উপরের ডান পাশের প্রকোষ্ঠটা হচ্ছে ডান অলিন্দ, নিচেরটা হচ্ছে ডান নিলয়, বাম পাশে হচ্ছে বাম অলিন্দ, বাম নিলয়। এবারে এই যে দেখছো এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে। সো প্রথমে কি হয়, প্রথমে তোমার যে অলিন্দটা আছে সেই অলিন্দটা প্রসারিত হয়। প্রসারিত হলে তোমার সমগ্র শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত আসে, আবার ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে যায়।
দ্বিতীয়তে আমাদের যে অলিন্দের সিস্টল, সিস্টল মানে কি? সিস্টল মানে হচ্ছে সংকোচন। সিস্টল মানে কি? সংকোচন। তো এই সংকোচনের কারণে আমার সমগ্র রক্তগুলো কি হয়, আমার বাম নিলয় থেকে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যায়, আবার ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যায়। পরবর্তীতে আবার নিলয়ের সিস্টল ঘটে, যেখানে আমাদের যে বাম নিলয় আছে সেই বাম নিলয় থেকে আমার রক্তগুলো কোথায় যায়? আমার রক্তগুলো হচ্ছে আস্তে করে আমার যে মহাধমনী আছে সেই মহাধমনী পথে যায়, আর আমার যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আছে সেটা হচ্ছে কি ফুসফুসের দিকে যায়, এবং পরবর্তীতে আমার এটা বন্ধ হয়ে যায়, এবং এভাবেই হচ্ছে আমার অলিন্দের ডায়াস্টল, অলিন্দের সিস্টল, নিলয়ের সিস্টল এবং নিলয়ের ডায়াস্টল সম্পন্ন হয়। এবং এই প্রসিডিউরের মাধ্যমেই কিন্তু আমার কার্ডিয়াক চক্র সম্পন্ন হয়। এবং তুমি এখানে খুব সুন্দরভাবে প্রসেসটা দেখতে পাচ্ছ। এবং এটাও মাথায় রাখবা যে আমার এই যখন হচ্ছে নিলয়ের সিস্টল ঘটে, অর্থাৎ এই ফেজে, কোন ফেজে? এই ফেজে কিন্তু তোমার হচ্ছে আমার যে কপাটিকাগুলো আছে, কপাটিকা মানে কি? ওই যে বলা হয় না যে এর বাল্ব নষ্ট হয়ে গেছে বা এই ধরনের কথা বলা হয় না, কেন বলা হয়? কারণ হচ্ছে তার কপাটিকাটার কাজ করতেছে না। কপাটিকা কাজ না করলে কিন্তু তখন অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড একত্রিত হয়ে যাবে, তুমি কিন্তু মারা যাবে। সে কারণে এইখানে কপাটিকাগুলো বন্ধ হয়ে যায়, শুরু হয় একটা শব্দ, সেটাকে বলা হয় লাম্ব, পরেরটা হয়ে যায় ডাব। ঠিক আছে? তাহলে আমার নিলয়ের সিস্টলে কোন ধরনের শব্দ হবে? নিলয়ের সিস্টলে হবে আমাদের কি বলে লাভ, আর হচ্ছে ডায়াস্টলে কি হবে? ডাব। সো আমাকে একটু বলো যে ডাব শব্দের সৃষ্টি হয় কোথায়? দেখি তোমাদের হচ্ছে এটা বুঝাতে গিয়ে আমি তোমাদের উত্তরই দেখতে পারিনি। ঠিক আছে, মাথায় থাকে না। এই যে আমি তোমাকে খুব সুন্দরভাবে সাজাই দিলাম কিভাবে কি করতে হবে। ডায়াস্টল থেকে শুরু করবা, সিস্টলে যাবা, সিস্টল থেকে সিস্টল, আবার হচ্ছে ডায়াস্টল। ওকে, বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। তো ডাব শব্দের সৃষ্টি হয় কোথায়? অলরেডি সবাই উত্তর করে ফেলেছো, সেটা কোথায়? নিলয়ের সিস্টলে। কোথায়? নিলয়ের সিস্টলে। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, ডান। তাহলে আমরা হচ্ছে এই অংশটুকু বুঝলাম। তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে, এবং তোমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে এই পিডিএফটা পাওয়ার পরপরই। আচ্ছা, এই প্রশ্নটার কথা বলতেছো, আমি তো এটা একবার দেখে নিলাম, এখানে তো খারাপ দেখা যাচ্ছে না। আর যেহেতু হচ্ছে আমাদের জায়গাটাও আবার তোমার হচ্ছে একটা জায়গার মধ্যে তিনটা জিনিস অ্যাডপ্ট করতে হবে, এই কারণে তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে একটু একটু এটাকে ঘুরায় নাও, বুঝছো? তাহলে হচ্ছে তোমার জন্য সহজ হবে আর কি। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখো, শরীরের জন্য উপকারী কোনটা? এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, শরীরের জন্য উপকারী কোনটা। এবং এখানে তোমাকে একটু কনফিউজ করার জন্য আমি হচ্ছে লেখাগুলো একটু ওলটপালট করে দিছি। একটু দেখো তো এটার উত্তর পারো কিনা। শরীরের জন্য উপকারী কোনটি? নিচের কোনটি শরীরের জন্য উপকারী? বলো তো, নিচের কোনটি শরীরের জন্য উপকারী? নিচের কোনটি শরীরের জন্য উপকারী? বি হবে স্যার, আমি পিডিএফ খুঁজে পাই না। ভাইয়া, হৃৎপিণ্ডের ভাল্ব কয়টি? হৃৎপিণ্ডের ভাল্ব হচ্ছে অনেকগুলা। যেমন হচ্ছে তোমার এই যে বললাম না, ডান অলিন্দ ডান নিলয়, এটার মাঝখানে একটা কপাটিকা থাকে যেটাকে আমরা বলি ট্রাইকাস্পিড কপাটিকা। বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে একটা থাকে যেটাকে আমরা বলি বাইকাস্পিড কপাটিকা। আবার হচ্ছে আমাদের যে অ্যাওয়ারটা আছে মহাধমনী, সেখানে কিছু আমাদের হচ্ছে এই থাকে যেটাকে বলি সেমিনুলার কপাটিকা। আবার হচ্ছে আমাদের এই যে পালমোনারি ধমনীর এখানে একটা কপাটিকা থাকে। সো বেশ কয়েকটা কপাটিকাই হচ্ছে আমাদের আছে। ঠিক আছে, সো এটা আমি জানি, এটা হচ্ছে জানি যে আমাদের এটার উত্তর সবাই উত্তর করে ফেলছে যে শরীরের জন্য উপকারী কোনটা। শরীরের জন্য উপকারী হচ্ছে আমাদের অধিক এসডিএল বা অধিক মানে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। ওকে, সো তোমার সামনে এটা দুইটাভাবে আসতে পারে। একটা হচ্ছে যে উচ্চমাত্রার আণবিক ভরসম্পন্ন লিপোপ্রোটিন, আরেকটা হতে পারে কি অধিক এসডিএল, অথবা হতে পারে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। ওকে, তো অধিক এসডিএল। ভেরি গুড, ভেরি গুড। তোমরা প্রত্যেকটা উত্তরই পারো, জাস্ট হচ্ছে একটু সময়ের অপেক্ষা। এই যে আমাদের হচ্ছে লিপোপ্রোটিনগুলো এরকম হয়। ঠিক আছে, আচ্ছা দেখো যে এখানে খুব সুন্দরভাবে সবগুলো বলা আছে, এবং এখানে দুইটা তোমার হচ্ছে অবস্থার কথা বলা আছে। দেখো যে এই সবগুলো কিন্তু হচ্ছে বই থেকে, সরাসরি বই থেকে, কোনো এক্সট্রা আমি কোনো কিছুরই সাপোর্ট নেইনি, তোমার হচ্ছে সরাসরি বই থেকে। দেখো আমাদের হচ্ছে যে ধমনীর প্রাচীরের স্থিতিস্থাপকতা কমে যায়, এবং ধমনীর প্রাচীরের স্থিতিস্থাপকতা যদি কমে যায়, ধরো ওই যে একজন মোটা মানুষ, ঠিক আছে, ধরো তামিম ইকবাল তো হচ্ছে প্রচুর তোমার হচ্ছে ফ্যাট জাতীয় খাবার খেত বা এই ধরনের। সো এই খাবারটা খাওয়ার কারণেই কিন্তু হচ্ছে একটা সমস্যা হয়েছে। সেই সমস্যাটা কি, যে তার যে রক্তনালীর যে প্রাচীরটা ছিল সেই প্রাচীরটা স্থিতিস্থাপকতা কমে গেছে। তোমার হচ্ছে তুমি একটা জিনিস চিন্তা করো যে তোমার রক্তটা সারাদিন এরকম করে পাম্প করতেছে, এবং এটার কারণে তাকে কিন্তু হচ্ছে একটা সময় সংকুচিত হয়, একটা হচ্ছে প্রসারিত হতে হচ্ছে, একটা প্রসারিত সংকুচিত। সো এটার কারণে কিন্তু কি হয়, এটার কারণে কিন্তু হচ্ছে তোমার স্থিতিস্থাপকতা কমে যায়, এবং এই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে আর্টারিওস্ক্লেরোসিস। কি বলি বলো তো? আর্টারিওস্ক্লেরোসিস। এবং এই আর্টারিওস্ক্লেরোসিস এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের যে ধমনী আছে সেই ধমনীর যে স্থিতিস্থাপকতা এটা কমে যাওয়া। আরেকটা হচ্ছে আমাদের এই যে করোনারি থ্রম্বোসিস। তুমি যদি হচ্ছে তোমার রক্তনালীতে রক্ত জমাট বাঁধে, যেমনটা হচ্ছে আমাদের তামিম ইকবালের হয়েছে, তখন সেটাকে আমরা বলবো করোনারি থ্রম্বোসিস। আর যদি হচ্ছে তোমার ওই যে থ্রম্বোসিস মনে আছে, জমাট বাঁধা, একটু আগে আমরা পড়ে আসছি না জমাট বাঁধা, মনে আছে? একটু আগে পড়ে আসছি, মাত্রই পড়ে আসছি যে আমাদের থ্রম্বোসিস শব্দের অর্থ কি? জমাট বাঁধা, রক্ত জমাট বাঁধা। আর যদি এটা মস্তিষ্কে হয় তাহলে সেটাকে আমরা বলবো সেরিব্রাল। তুমি একটা জিনিস মাথায় রাখবা যে মস্তিষ্ক রিলেটেড যাই বলুক না কেন সেটা কি হবে? সেরিব্রাল হবে। ওকে,
সেরিব্রাল থ্রম্বোসিস। তাহলে এটার উত্তর কি হবে? এই যে তোমরা হচ্ছে আমার আগে উত্তর করে ফেলতেছো, এই তোমরা কি আমার কথা শুনতেছো না? বলো ভেরি গুড, কোনো সমস্যা নেই। দেখো যে আমাদের মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বাঁধলে তাকে কি বলবো? সেরিব্রাল থ্রম্বোসিস। এটা মনে রাখা কোনো বিষয় না, তুমি এটা মনে রাখবাই না। কি করবা না? মনে রাখবা না। কিভাবে মনে রাখবা? থ্রম্বোসিস, থ্রম্বোসিস মানে কি? রক্ত জমাট। থ্রম্বোসিস মানে কি? রক্ত জমাট। সেরিব্রাল মানে কি? মস্তিষ্ক সম্পর্কিত, ঠিক আছে? মস্তিষ্ক সম্পর্কিত। তাহলে বলো এটা এটা কি মুখস্থ রাখতে হবে? এটা কি মুখস্থ রাখতে হবে? সেরিব্রাল তুমি জানো মস্তিষ্ক, হয়ে গেছে। থ্রম্বোসিস তুমি জানো রক্ত জমাট, হয়ে গেছে। আর কি দরকার আছে? কোনো দরকার নাই, রাইট? সো এটার কারণে উত্তরটা কি হবে? উত্তরটা হবে আমার মস্তিষ্কে রক্ত জমাট, ঠিক আছে? সেরিব্রাল থ্রম্বোসিস, ভেরি গুড। ওকে, তোমরা খুব শান্তভাবে খুব সুন্দরভাবে উত্তর করছো। কোনো সমস্যা থাকলে আমাকে জানাবা, আমি তোমাদের উত্তর করে দিব। বলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? তোমাদেরকে একটু রিল্যাক্স করি, তোমাদের অনেক ঝামেলা দিছি এতক্ষণ, এখন একটু রিল্যাক্স করো। এই উত্তরটা দিয়ে আমাকে হচ্ছে একটু রিল্যাক্সে উত্তর করে ফেলো যে চর্বিতে দ্রবণীয় ভিটামিন 9 কোনটি? দেখি, আমি জানি এটা হচ্ছে আমার প্রত্যেকটা স্টুডেন্ট পারবে। চর্বিতে দ্রবণীয় ভিটামিন 9 কোনটি? দেখি, যারা যারা হচ্ছে সম্পূর্ণটা লেখো না, এদের কিন্তু হচ্ছে একটু এক্সট্রা সাপোর্ট পাবে, অর্থাৎ তারা কিন্তু হচ্ছে এটা অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারবা, ঠিক আছে? বলো এটার উত্তরটা কি হবে? ভিটামিন বি। ওকে, পারভিন খন্দকারের উত্তর কিন্তু হচ্ছে আমরা পেয়ে গেছি অলরেডি। তোমাদের কারো যদি কোনো প্রবলেম হয়, যেহেতু আমাদের সাথে 300 জন শিক্ষার্থী আছো, সো 300 জন শিক্ষার্থীর মধ্যে যে কারো যে কোনো প্রবলেম হচ্ছে এখানে জানাতে পারো, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে সেটা খুব সুন্দরভাবে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা এখানে কি করতেছি, আচ্ছা ঝাপসা দেখা যাচ্ছে, তোমরা একটা মিনিট দাঁড়াও, আমি হচ্ছে বলি। ভাই ঝাপসা দেখা যাইতেছে ক্যামেরার সামনে, কি কোনো ভিটামিন ডি। ওকে, তোমরা হচ্ছে এটা উত্তর করতে থাকো। হ্যাঁ, ওই যে এখানে দেখা যেতেছে ঝাপসা, সামনেটা মুছে দিবেন একটু 1 সেকেন্ডের জন্য। ঠিক আছে, টিভি ক্যামেরা একটু ও আচ্ছা ঠিক আছে, না অনেক বলতেছে। আচ্ছা ঠিক আছে। সো বি, ভিটামিন বি হবে, এটি পানিতে দ্রবণীয়, ভেরি গুড। সো এটা অপশনটাও হচ্ছে বিতেই রাখছি, যাতে করে হচ্ছে তোমরা যেই উত্তর দাও না কেন, উত্তর যেন বি হয়, ঠিক আছে? ওকে ঠিক আছে, সো উত্তরটা হচ্ছে সঠিক উত্তর বি। এখন দেখো তোমরা হচ্ছে এটা উত্তর করো যে পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি। তোমার জন্য এখানে খুব সুন্দরভাবে সবগুলা ব্যাখ্যা লেখা আছে, কোথায় হচ্ছে এটা পাবা সেটাও লেখা আছে। সো শুধুমাত্র ক্লাসটা যে তোমার জন্য ইফেক্টিভ এমন না, তোমার জন্য কিন্তু মানে পিডিএফটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সো এটার উত্তর করে দাও যে পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? বলো তো, ভিটামিন বি পানিতে দ্রবণীয়, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। ওকে, আচ্ছা আমাকে একটু বলিও হ্যাঁ, যে তোমাদের কোনো প্রবলেম হয় কিনা। অনেকে হচ্ছে আবার হুট করে চলে যাচ্ছ, সো চলে যাওয়ার আগে আমাকে একটু বলে যেও যে ভাইয়া এটার কারণে কিন্তু আমার থেকে চলে গেলাম, ঈদ মোবারক, ঠিক আছে? ঠিক আছে, আমারটা ক্লিয়ার দেখা যায়। তাহলে হচ্ছে যাদের একটু সমস্যা হচ্ছে তারা হচ্ছে একটু বের হয়ে আবার ঢোকো, তাহলে দেখবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ওকে, এটার উত্তরটা কি হবে? ভিটামিন বি এবং সি। এই যে আমাদের হচ্ছে মাহমুদ বিন সাত্তার, আর কোনো এত কথা বলতে পারবো না, আমার হচ্ছে উত্তর দুইটা নিয়ে নেন একসাথে, পানিতে দ্রবণীয় ভিটামিন বি আর সি একত্রে, ঠিক আছে? ভেরি গুড, ওকে ঠিক আছে। এই প্রশ্নের উত্তর আমার ভালো লাগছে, ভিটামিন বি এবং সি একত্রে বলে দিয়েছো, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি, ভিটামিন বি এবং ভিটামিন সি উভয়। তাহলে বাকি থাকে কারা? বাকি থাকে হচ্ছে আমাদের ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং হচ্ছে ভিটামিন কে। এই চারজন কি? এই চারজন হচ্ছে আমাদের চর্বিতে দ্রবণীয়, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের উত্তর, ক্লিয়ার? তাহলে পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটা? এই আমাদের হচ্ছে ভিটামিন বি এবং সি, এটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন বি এবং সি। আর হচ্ছে আমাদের এই দুজন কি? এই চারজন হচ্ছে আমাদের চর্বিতে দ্রবণীয় ভিটামিন। ওকে ঠিক আছে, ডান। পরবর্তী প্রশ্নে চলে আসো যে আয়োডিনের অভাবে কোন রোগটি হয়? এটা হচ্ছে আমাদের একদম বলতে পারি যে হ্যাঁ, তোমার হচ্ছে বইতে আসলে ভিটামিন বি কমপ্লেক্সটা সরাসরি লেখা নাই। সো তুমি যদি শুধু ভিটামিন বি পড়ো তা আসলে খুব একটা মানে সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা তোমার হচ্ছে সুমাইয়া আক্তার, এটা হচ্ছে আমরা যেটা ফাইন্ড আউট করলাম যে এটা আসলে নেটওয়ার্কের কোনো প্রবলেমের কারণে হচ্ছে। তো তুমি একটু দেখো যে নেটওয়ার্কটা যে ঠিক করতে পারো কিনা, তাহলে আশা করি তোমার এই কষ্টটা দূর হবে, ঠিক আছে? অ্যাপে কোথায় পিডিএফ পাওয়া যায়? এটা অ্যাপে পিডিএফটা পাওয়া যায় ওই যে ফ্রি সেকশনে, তোমাদের হচ্ছে একটা ফ্রি সেকশন করে দেওয়া হয়েছে না, তো ফ্রি সেকশনের মধ্যেই তুমি গিয়ে পাবা, ঠিক আছে? ফ্রি সেকশনে না পেলেও তুমি হচ্ছে ওই যে আমাদের যে বিব্রেনারের যে ইটা আছে, গ্রুপটা আছে, টেলিগ্রাম গ্রুপ, সেখানে গেলেও তুমি পাবা, ঠিক আছে? ওকে, ডি বলতেছো, গয়টার বলতেছো, অনেকে বলতেছো রিকেটস, অনেকে বলতেছো গয়টার। দেখা যাক, রক্তশূন্যতা অনেক প্রশ্নের উত্তর আসছে।
রক্তশূন্যতা নিবিড় কুমার আমাদের উত্তর করছে। আজকে অনেকদিন পর হচ্ছে কিছু ছেলে আমাদের সাথে হচ্ছে যুক্ত আছে, এটা খুব ভালো লাগলো। তোমরা হচ্ছে ছেলেরা বেশি বেশি করে যুক্ত থাকবা, কারণ হচ্ছে আমাদের এখানে বৈষম্যের সৃষ্টি হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো বৈষম্য দূর করার জন্য তোমরা হচ্ছে যুক্ত থাকবা, ঠিক আছে? মানে প্রয়োজন হোক বা না হোক আমরা হচ্ছে যুক্ত থেকে আমাদের বৈষম্য নিরসন করবো, ওকে? ঠিক আছে, বৈষম্যহীন বাংলাদেশে। ওকে, সো গয়টার নিয়ে আমি আর কোনো কথা বলবো না। গয়টারই হচ্ছে গলগণ্ড। তাহলে আয়োডিনের অভাবে আমাদের কোন রোগটি হয়ে থাকে? গয়টার। এখন দেখো, এই যে তোমার সম্পূর্ণ জিনিসটা এখানে লেখা আছে, এই লেখাটুকু হচ্ছে অনেকগুলা লাইনের সারাংশ। তোমার জন্য ভাইয়া খুব সুন্দরভাবে সাজায় নিয়ে আসছে কোনটুকু প্রয়োজন। ভিটামিন এর অভাবে চোখ ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে জেরোফথ্যালামিয়া নামক একটা রোগ হয়, এবং এর অভাব মানে ভিটামিন এর অভাব যদি পূরণ না হয় তাহলে হচ্ছে এটার মাত্রা বাড়তে থাকে। তার মানে ভিটামিন এর অভাবে মানে আমার রাতকানা রোগটা হয়। রিকেটস কার অভাবে হয়? ভিটামিন ডি। ভিটামিন ডি কেন প্রয়োজন? আমার ফসফরাস শোষণ, তারপর হচ্ছে ক্যালসিয়াম শোষণ, দাঁত ও হাড় গঠনে আমার রিকেটসের প্রয়োজন। রক্তশূন্যতা কখন হবে? যখন আমি ফলিক অ্যাসিড, লৌহ, ভিটামিন বি ইত্যাদি যদি অভাব থাকে তাহলে হচ্ছে আমার কি হবে? এই রোগটা দেখা যাবে। তোমার জন্য পারফেক্টলি সুন্দরভাবে দেওয়া আছে। এখন অবশ্যই কি করতে হবে? অবশ্যই হচ্ছে ঠান্ডা মাথায় এটা পড়তে হবে। যদি এটা তুমি ঠান্ডা মাথায় পড়ে ফেলো তাহলে আমাকে বলো ফলিক অ্যাসিডের অভাবে কোন রোগ হয় বলো তো? আসিফ ভাই, হাসিবুল হাসান, হ্যাঁ সবাই হচ্ছে জোরসে আমরা হচ্ছে একটা বলে দিই যে এই যে আমাদের সাকাওয়াত হোসেন আছে, অসংখ্য শিক্ষার্থী আছে আজকে হচ্ছে আমরা হচ্ছে ভয় পাবো না নাকি? ছেলেরা হচ্ছে আজকে আমরা সাথে আছি, ওকে? ঠিক আছে, ছেলেরা এজন্যই আছি আমাদের বোনদেরকে প্রোটেক্ট করার জন্য, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে এই মানসিকতায় রাখবো। এই যে রিমন আহমেদ জামান কিন্তু হচ্ছে আমাদের সাথে আছে, ভেরি গুড। সুবর্ণা কিন্তু অ্যান্সার করছে, জুয়েল রানা কিন্তু অ্যান্সার করে ফেলছে যে অ্যানিমিয়া ফলিক অ্যাসিডের অভাবে হয়। সো তোমার সামনে খুব সুন্দরভাবে সিজুকো বলছে গলগণ্ড, ভেরি গুড সিজুকা। সো এটার উত্তরটা কি? গলগণ্ড বা হচ্ছে গয়টার, তুমি যেটাই বলো উত্তর হচ্ছে আমাদের হচ্ছে সঠিক হবে। সো এটার উত্তরটা কি? ফলিক অ্যাসিডের অভাবে কোন রোগ হয়? এই যে হ্যাঁ, যারা হচ্ছে স্টার মার্ক দিচ্ছ আমি কিন্তু বুঝতে পারতেছি তারা হচ্ছে এই প্রশ্নের উত্তর করতেছো, ওকে? ঠিক আছে, সো আয়রনের অভাবে রক্তশূন্য হয়। এই যে হরে কৃষ্ণ কিন্তু হচ্ছে আরও এক ধাপ এক্সট্রা বলে আমাদের সাথে হচ্ছে যুক্ত হয়ে গিয়েছে যে আমাদের আয়রনের অভাবে কি হয়? আয়রনের অভাবে রক্তশূন্যতা হয়। তাহলে ফলিক অ্যাসিডের অভাবে কোনটা হবে? একই কথা, অ্যানিমিয়া হবে, ঠিক আছে? অ্যানিমিয়া মানে কি? অ্যানিমিয়া মানে হচ্ছে হিমোগ্লোবিনের কারণে যদি আমাদের হচ্ছে বা হিমোগ্লোবিনের শূন্যতা হয় বা হিমোগ্লোবিন কমে যায় তাহলে আমাদের এই রোগটা হয়ে থাকে। ভেরি গুড, তোমরা আসলেই অসাধারণ। তাহলে অসাধারণ যদি হয়ে থাকো তাহলে চলো আমরা হচ্ছে একটু খাওয়া দাওয়ার দিকে চলে যাই। খাওয়া দাওয়ার কথা অনেকক্ষণ ধরে বলা হচ্ছে না ইফতারির পর। সো একটু বলো যে স্থায়ী ধাতের প্রকারভেদ নয় কোনটি? ঠিক আছে, স্থায়ী ধাতের প্রকারভেদ নয় কোনটি? এটা হচ্ছে তোমরা হচ্ছে পরীক্ষার হলে হয় না যে আমরা পরীক্ষার হলে যাওয়ার পরে খুব টেনসড এবং হচ্ছে টেনশন এমনভাবে গেছে যে রোলের জায়গায় রেজিস্ট্রেশন লিখে ফেলছি আর রেজিস্ট্রেশনের জায়গায় হচ্ছে রোল লিখে ফেলছি। সো এরকম একটা প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের এখানে আসবে, ঠিক আছে? সো তুমি যদি ঠান্ডা মাথায় থাকো ভাইয়া বিশ্বাস করো যে তুমি হচ্ছে ভুল করবে না এবং তোমার জন্য হচ্ছে নার্সিং খুবই সহজ হবে, ঠিক আছে? পিডিএফ দেখে নিব না। তাসনিম তারিন আমার কথা শুনছে যে ঈদ মোবারক ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, যদি হচ্ছে একান্তই কষ্ট হয় সমস্যা নেই, বাট হচ্ছে আমি আশা করব তোমরা হচ্ছে ক্লাসটা একটু ভালো করে করবা, ঠিক আছে? ক্লাসটা করলে আশা করি হচ্ছে তোমাদের জন্য লস হবে না, বরঞ্চ হচ্ছে তুমি অনেক কিছু জানতে পারবা, ঠিক আছে? আমরা হচ্ছে এখানে সব কিছু ঠিক আছে কিনা দেখি। ওকে, দ্রুত অ্যান্সার করে ফেলো এটা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। সো মানুষের স্থায়ী ধাতের প্রকারভেদ নয় কোনটা? এই যে পোস্টমোলার, ঠিক আছে। হ্যাঁ, এটা উত্তরটা হচ্ছে তোমাদের জন্য খুবই কনফিউজিং নাকি? যে আমাদের হচ্ছে ওকে, ঠিক আছে। সো এটার উত্তরটা কি? পোস্টমোলার। কারণ আমাদের পোস্টমোলার বলতে কিছু নাই। কি আছে? ইনসিজার মানে হচ্ছে কর্তন, ক্যানাইন মানে হচ্ছে ছেদন, প্রিমোলার মানে হচ্ছে অগ্রপেশন, এরপরে কি আসবে? মোলার বা হচ্ছে পেশন, ওকে? ঠিক আছে। সো এখন দেখো এখানে খুব সুন্দরভাবে তোমার জন্য লেখা আছে যে আমাদের মোট হচ্ছে আমাদের আচ্ছা, এখানে তোমরা একটা এক্সট্রা জিনিস লিখে নিবা যারা নোট করতেছো যে মানুষ হচ্ছে ডাইফায়োডেন্ট। মানুষ হচ্ছে কি? ডাইফায়োডন্ট, ঠিক আছে? মানুষ কি? ডাইফায়োডন্ট, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে ডাইফায়োডন্ট কি? ডাই মানে হচ্ছে দুই, ঠিক আছে? ডাই মানে কি? ডাই মানে হচ্ছে দুই, তারপরে হচ্ছে ফায়ো মানে হচ্ছে গজানো। ফায়ো মানে কি? ফায়ো মানে হচ্ছে গজানো। আর ওডন্ট মানে হচ্ছে আমাদের ওডন মানে কি? ওডন মানে হচ্ছে আমাদের দাঁত। তোমরা নিশ্চয়ই জানো না ওই যে আমাদের ডেন্টিস্ট কেন বলা হচ্ছে? কারণ কি? কারণ হচ্ছে ডেন্টাল থেকে আসছে। ডেন্টাল কোত্থেকে আসছে? ওডন্ট থেকে। কোত্থেকে? ওডন্ট থেকে, ঠিক আছে? ওকে, উমিয়ানিশিমু, ভেরি গুড, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের বিষয়। সো এটা খুব সুন্দরভাবে লেখা আছে কোনটার কি কাজ। সো এখন তোমার জন্য হচ্ছে এখানে সাজানো আছে, ঠিক আছে? যে এখানে সবগুলো হচ্ছে সাজানো আছে এবং প্রাইমারি টিথ হচ্ছে 20টা থাকে, অর্থাৎ দুধ দাঁতের পরিমাণ হচ্ছে 20টা, ঠিক আছে? দুধ দাঁতের পরিমাণ কয়টা? আমাদের হচ্ছে 20টা। আর আমরা যখন প্রাপ্তবয়স্ক হই তখন হচ্ছে কয়টা হয়? প্রাপ্তবয়স্ক হলে আমাদের মানে দাঁতের পরিমাণ হয় 32টা। এখন তোমার সামনে হচ্ছে আরেকটা প্রশ্ন আসে যে উপরের চোয়ালে মোট কর্তন দাঁত কতটি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলো তো, দেখো আমাদের সাথে হচ্ছে মনীষা জাহান বলছে বি,
দুইবার দাঁত ওঠে, হ্যাঁ দুইবার দাঁত ওঠার কারণে আমরা হচ্ছে বলছি ডাইফায়োডন্ট, দুইবার দাঁত ওঠার কারণে আমরা কি বলছি ডাইফায়োডন্ট, ঠিক আছে। ওকে, আমি হচ্ছে দেখতেছি তোমরা সবাই সঠিক উত্তর করতেছো, বি হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে দেখো আমরা কি বলছি, আমরা হচ্ছে যদি একটু লক্ষ্য করি যে আমরা এটাকে লিখি কীভাবে বলো তো, I2C1 P2M3, ঠিক আছে। এটা হচ্ছে একটা চোয়ালের অর্ধেক অংশ, একটা চোয়ালের অর্ধেক অংশ। সো এটা যদি উপরের চোয়াল হয় তাহলে এই উপরের চোয়ালে আরও কিন্তু দুইটা আছে, ঠিক আছে, I2C1 P2M3, অর্থাৎ প্রত্যেকটা অংশে তোমার কয়টা করে 8টা করে, তাহলে এইখানে 8টা, এখানে 8টা, 16টা, এইখানে 8টা, এইখানে 8টা, কয়টা টোটাল 32টা। টোটাল কয়টা তোমার মুখে, এখন যদিও তোমার মুখে 32টা নাই কারণ হচ্ছে তোমার এখন আক্কেল দাঁত ওঠে নাই, সো এই কারণে তুমি হচ্ছে টোটাল এভাবে দেখতে পাবা। সো এইখানে হচ্ছে আমার দুইটা, এইখানে দুইটা, তাহলে টোটাল কয়টা হয়, টোটাল 4টা হয়। তোমরা এই প্রশ্নের উত্তর এত দ্রুত দিবে আমি বুঝি নাই, ভেরি গুড। সো উত্তরটা কী হবে, উত্তরটা হবে 4টি। সো আমাকে সাবধান থাকতে হবে এভাবে যে আমাকে কি বলে, উপরের চোয়ালে বলে, উপরের চোয়ালে বলুক বা নিচের চোয়ালে বলুক, এটা কি ফুল চোয়াল বলতেছে নাকি অর্ধ চোয়াল বলতেছে। যদি অর্ধ চোয়াল বলতো তাহলে কিন্তু দুইটা হইতো, তাহলে কি হইতো, দুইটা হইতো, ঠিক আছে। সো এই কথাটা এখানে খুব সুন্দরভাবে লেখা আছে যে আমার যে কয়টা যা কিছু আছে সবগুলা কি, সবগুলা হচ্ছে এখানে উল্লেখ করা আছে। তাহলে আমাদের যেহেতু I2 কয়টা, I2 যেহেতু দুইবার আমাদের উপরের পোর্শনে, এই কারণে টোটাল কর্তন দাঁত কয়টা হবে, কর্তন দাঁত মানে কি ইনসিজার, ইনসিজার মানে কি ওই যে কাঁচি কর্তন, এ কারণে একটু উত্তর হবে কি 4টি। ওকে ঠিক আছে, এরপর দেখো নিচের কোনটি লালাগ্রন্থির প্রকারভেদ নয়। তোমাদের বই থেকেই প্রশ্ন, একদম তোমরা যারা বইটা পড়ছো কখনো না কখনো তাদের জন্য কিন্তু এটার উত্তর করা কোনো বিষয় না, এটার উত্তর করা কি কোনো বিষয় না, তারা হচ্ছে আমি জানি উত্তরটা করতে পারবে। বলো তো এটার উত্তর কি হবে, যে নিচের কোনটি লালাগ্রন্থির প্রকারভেদ নয়। আক্কেল দাঁত এত তাড়াতাড়ি উঠছে তোমাদের, এটা তো হচ্ছে আমি জানি যে 24 বছর পর্যন্ত আমাদের দাঁত থাকে হচ্ছে 30টা, এরপরে হচ্ছে 24 বছরের পরে গিয়ে হচ্ছে তোমার আক্কেল দাঁতটা ওঠে। হ্যাঁ আমার উঠল না, তোমাদের উঠে গেছে, কি বলো। ওকে ঠিক আছে, সমস্যা নেই, এটা হয় অনেক সময়। ওকে দেখি এটার উত্তর কে করতে পারে। পিডিএফ কোন গ্রুপে দেওয়া হয়, পিডিএফ হচ্ছে তুমি, আচ্ছা পিডিএফের কথাটা বলেই দিই, সেটা হচ্ছে পিডিএফ তুমি হচ্ছে আমাদের অ্যাপের মধ্যে যে ফ্রি সেকশনটা আছে, অ্যাপের ফ্রি সেকশনে তুমি পাবা, অথবা আমাদের যে টেলিগ্রামের গ্রুপটা আছে, ঠিক আছে, টেলিগ্রামের যে গ্রুপটা আছে সেই টেলিগ্রামের গ্রুপটায় তুমি পাবা, দুইটা জায়গায় পাবা, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপটায় পাবা। ওকে কোথায় কোথায় পাবা, অ্যাপের ফ্রি সেকশনে অথবা টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে। হরে কৃষ্ণ কোথায় বলছো, আবার একটু আমাকে জিজ্ঞেস করো আব্বু। ভাইয়া আমি আসলে বুঝি না তুমি কোনটার কথা জিজ্ঞেস করছো। ওয়ালাইকুম আসসালাম, অভিমানী রাজকন্যা, তুমি অভিমানী রাজকন্যা হলেও আমরা অভিমান করে ফেলছি কারণ তুমি দেরি করে ফেলছো। 10-এর বি বলছে প্যানক্রিয়াস, ভেরি গুড। হ্যাঁ এটার উত্তরটা কি, এটার উত্তরটা হচ্ছে প্যানক্রিয়াস, কারণ প্যানক্রিয়াস হচ্ছে আমাদের একটা গ্রন্থি, ঠিক আছে। প্যানক্রিয়াস কি, প্যানক্রিয়াস হচ্ছে আমাদের অগ্নাশয়, প্যানক্রিয়াস হচ্ছে আমাদের অগ্নাশয়। ওকে সো প্যানক্রিয়াস যেহেতু অগ্নাশয়, অগ্নাশয় আবার হচ্ছে আমাদের কি মিশ্র গ্রন্থি, অগ্নাশয় কি, অগ্নাশয় হচ্ছে আমাদের মিশ্র গ্রন্থি। সো এটা তো আমাদের লালা গ্রন্থির অন্তর্ভুক্ত হবে না, সো এটার উত্তরটা কি হবে, প্যানক্রিয়াস। ওকে আচ্ছা তাহলে আমাদের লালা গ্রন্থির প্রকারভেদ কে, প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, সাবম্যাক্সিলারি, ঠিক আছে। ওকে আচ্ছা এখন একটু দেখো, আমরা হচ্ছে একটু দেখে আসি আমাদের লালা গ্রন্থিগুলো কোথায় কোথায় থাকে। দেখো আমাদের যে প্যারোটিড লালা গ্রন্থি সেটা কোথায় আছে, কানের পাশে। আমাদের যে সাবলিঙ্গুয়াল আছে সেটা কোথায়, এই যে দেখো এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, এটা হচ্ছে সাব ম্যান্ডিবুলার অর্থাৎ ম্যান্ডিবলের নিচে, আর এটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। টোটাল কয় জোড়া, 3 জোড়া, কয় জোড়া, 3 জোড়া, রাইট। সো 3 জোড়াই হচ্ছে আমাদের এখানে থাকে। ওকে সো এই 3 জোড়াই হচ্ছে আমাদের লালা গ্রন্থি, ঠিক আছে। সো এখানে খুব সুন্দরভাবে বলা আছে আমাদের গ্রন্থি সংক্রান্ত, অর্থাৎ যে আমাদের টোটাল গ্রন্থি কয়টা, এটা একটু আমাকে বলো তো দেখি, এটার উত্তর কে করতে পারে। আমাদের টোটাল মানবদেহে টোটাল যকৃৎ গ্রন্থি কয়টা, সরি মানে আমাদের হচ্ছে কি বলে এটাকে, পৌষ্টিক গ্রন্থি কয়টা, এটা কে বলতে পারবে দেখি, পৌষ্টিক গ্রন্থি কয়টা, পৌষ্টিক গ্রন্থি কয়টি, এটা কে বলতে পারবে। পৌষ্টিক গ্রন্থি, এই দেখছো বাচ্চা কাচ্চারা কি দুষ্ট, তার আগেই হচ্ছে এটার উত্তর করে দিয়েছে। এই তোমরা আমার কথা শুনতেছো না কেন, বলো পৌষ্টিক গ্রন্থি কয়টি। জুয়েল রানা কাছাকাছি গেছো, আরেকটু হচ্ছে ই করো। I2 বুঝি নাই, ও আচ্ছা I2 বোঝো নাই, I2 বোঝাইছি কি যে আমার I2 মানে হচ্ছে ইনসিজর 2, ঠিক আছে। ওই যে তোমার দাঁত আছে না, সো দাঁতটা হচ্ছে তোমার 4 প্রকার, কি কি, ইনসিজরকে I লিখবা, ক্যানাইনকে তুমি লিখবা C,
প্রিমোলারকে লিখবা পি, এম কে লিখবা মোলার মানে এম। সো এটা লেখার পরে তোমার দাঁত কয়টা আছে এটা বোঝানোর জন্য তুমি হচ্ছে 2 লিখবা। যেমন I2 এটার মানে হচ্ছে তোমার একটা তুমি যদি তোমার দাঁতটাকে অর্ধেক করো, এই সাইডটা তোমার ধরে তুমি অর্ধেক করে ফেললা, তো তোমার এই সাইডে তোমার দাঁত থাকবে কয়টা জানো? এই সাইডে তোমার দাঁত থাকবে হচ্ছে ইনসিজর বা হচ্ছে কর্তন দাঁত থাকবে 2টা, ঠিক আছে? তোমার এই যে এইটা আর এইটা, এই 2টা দাঁত হচ্ছে তোমার কর্তন দাঁত, যেটাতে তুমি হচ্ছে কাটো, বুঝতে পারছো? সো এটার কারণে এটাকে আমরা বলি I2, ওকে? সেমভাবে তোমার যদি কর্তন দাঁত, ওই যে তোমার এখানে যে কর্তন দাঁতটা থাকে, এই দাঁতটা হচ্ছে একটা, এই কারণে তুমি বলতেছো C1, এভাবে আর কি, ঠিক আছে? 6টি 5টি 6টি 5টি, এই 6টি বলছে কে? 6টি বলছে কে? তাকে ধরো। 6টি কে বলছে? লালাগ্রন্থি 6টি, আমি বলছি পৌষ্টিক গ্রন্থি কয়টি? এই দেখছো প্রশ্ন কিন্তু তোমরা হচ্ছে আওলায় ফেলছো। প্রশ্ন কি করছো? ডিপ্লোমাদের ক্লাস, রাইট? এই যে যারা যারা 5টি বলছো তারা হচ্ছে ভেরি গুড, তারা হচ্ছে সঠিক উত্তর বলছো। আমাদের পৌষ্টিক গ্রন্থি হচ্ছে 5টি। আমার সাথে সবাই বলো, সমস্বরে বলো। প্রথমে হচ্ছে লালাগ্রন্থি। প্রথমে কি? লালাগ্রন্থি। তোমরা একটা জিনিস মাথায় রাখবা, গ্রন্থি মানে কি? গ্রন্থি মানে হচ্ছে যে রস নিঃসরণ করে, যে রস নিঃসরণ করে সে কি হবে? সে হচ্ছে আমাদের লালা মানে পৌষ্টিক গ্রন্থি। গ্রন্থি মানেই রস নিঃসরণ করে। সো তোমার লালাগ্রন্থি থেকে লালা নিঃসৃত হয়। তোমার যে যকৃৎ আছে, যকৃৎ থেকে তোমার কি নিঃসৃত হয়? যকৃৎ থেকে তোমার পিত্তরস নিঃসৃত হয়। এটা অনেকে এখনও কনফিউজ, তোমাদের কিন্তু কনফিউশন দূর করে দিচ্ছি যে আমার যে যকৃৎ আছে সেই যকৃৎই কিন্তু পিত্তাশয় মানে পিত্ত রস তৈরি করে, তাহলে পিত্তরস তৈরি করবে। এরপরে হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় থেকে আমাদের যে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স, সেই আইলেটস অফ ল্যাঙ্গারহান্স থেকে আমাদের কে নিঃসৃত হয়? আমাদের হরমোন নিঃসৃত হয়। কে কে? আমাদের এই যে তোমার ইনসুলিন, আমাদের যে গ্লুকাগন, এরা নিঃসৃত হয়, রাইট? এবং সবার শেষে হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি। তোমাদের যে পেটের মধ্যে এই যে আমরা হচ্ছে কি বলে রাত্রবেলা খাওয়ার পরে সকালবেলা উঠে দেখি যে আমাদের দুনিয়াদেরই অন্ধকার, কেন? কারণ হচ্ছে আমাদের যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে এই ব্যাপারটা ঠিকভাবে কাজ করতেছে না, ঠিক আছে? সো গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড অতিরিক্ত যদি নিঃসৃত হয় তাহলে আমাদের কি হয় বলো তো? তখন কিন্তু আমাদের পেটের মধ্যে জ্বালাপোড়া করে, তখন আমাদের অ্যান্টাসিড খেতে হয়, ঠিক আছে? নেট প্রবলেম করতেছে, শিট। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সর্বশেষ কি? আন্তরিক গ্রন্থি, ঠিক আছে? আন্তরিক গ্রন্থি কি বলো তো? এই যে আমাদের মনে করো যে আমরা খুব ভালো জীবনযাপন করতেছি, বাট একদমই এই যে আমি জানি এখানে হচ্ছে অর্ধেকেই হচ্ছে বাবা মা চেপে ধরে তারপরে হচ্ছে তোমাদের খাওয়াইতে হয় কি জানো? শাকসবজি। আমার আম্মু যদি এই ক্লাসটা এখন দেখে তাহলে আম্মু বলবে যে হ্যাঁ কে কি বলে, ঠিক আছে? সো আমাদের এই যে পৌষ্টিক গ্রন্থি, আমাদের যদি হচ্ছে রাফেজযুক্ত খাবার না খাই তাহলে হচ্ছে কি হবে বলো তো? তাহলে কিন্তু আমাদের যে তোমার মলত্যাগ সেই যে জিনিসটা কিন্তু ঝামেলা হয়ে যাবে। এবং একই সাথে আমাদের যে আন্তরিক গ্রন্থি আছে সেই আন্তরিক গ্রন্থিও কিন্তু হচ্ছে এখানে অন্ত্র থেকে রস নিঃসরণ করে, যেই রসটা আমাদের কি পরিপাক বা শোষণে সহায়তা করে। তাহলে আমাদের টোটাল গ্রন্থি কয়টা? 5টা। 1 2 3 4 5, ঠিক আছে? এখন আমাকে বলো সব থেকে বড় গ্রন্থি কোনটা? যারা যারা আগে বলে ফেলছো তারা হচ্ছে একটু দম নিতে পারো, আর যারা এখনো বলোনি তারা হচ্ছে দ্রুত অ্যান্সার করে দাও। বলো। ইনসুলিন নিঃসৃত হয়, লিভার। ভেরি গুড। এই যে হরে কৃষ্ণা উত্তর করছে, ভেরি গুড। শাকসবজি আমার ভীষণ প্রিয়, আমি খাইতে চাই বাট হচ্ছে আমার খাইতে ইচ্ছা করে না, ঠিক আছে? একমাত্র হচ্ছে কি জানো, এই যে তোমার এটার নাম কি, লাউ শাকটা খেতে যদি একটু মজা হয় আর কি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। যাদের যাদের শাকসবজি প্রিয় তারা হচ্ছে এক পাশে যাও, আর যাদের যাদের প্রিয় না আমার মতো তারা হচ্ছে এক পাশে আসো। ওকে, ঠিক আছে। কোষ্ঠকাঠিন্য হয়, ভেরি গুড। সো উত্তরটা কী হবে? লাস্টেরটা আবার বলেন, লাস্টের কোনটার কথা বলতেছো? রিয়া দাস, আমাকে একটু বলো, আমি হচ্ছে তোমার উত্তরটা করে দিচ্ছি, ঠিক আছে? লাস্টের কোনটার কথা বলছো? যেটা এখানে একসাথে অনেকগুলো চলতেছে, আমাকে একটু এক্সাক্ট করে বলবো, তাহলে আমার জন্য সুবিধা হবে, ঠিক আছে? ওকে, সো উত্তরটা কী হবে? যকৃৎ বা লিভার। আমাদের যকৃৎ হচ্ছে, যকৃতের একটা ভিন্ন নাম আছে, কি বলো তো? যকৃতের একটা ভিন্ন নাম আছে। যকৃৎকে আমরা হচ্ছে জৈব রসায়নাগার বলি। কি বলি? জৈব রসায়নাগার বলি। যারা যারা নোট করতেছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তারা হচ্ছে অনেকগুলো তথ্য একত্রে পেয়ে যাচ্ছ। রসায়নাগার, ঠিক আছে? যকৃৎকে আমরা কি বলি? যকৃৎকে আমরা জৈব রসায়নাগার বলি। কেন যকৃৎকে জৈব রসায়নাগার বলি? কারণ হচ্ছে এখানে অসংখ্য ধরনের কি হয়, অসংখ্য ধরনের হচ্ছে আমার এই যে তোমার কি বলতে পারি পরিপাক প্রক্রিয়া ঘটে, বা হচ্ছে অসংখ্য ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, কারণ এটাকে আমরা জৈব রসায়নাগার বলি, ঠিক আছে? তাহলে যকৃৎ সম্পর্কে দুইটা তথ্য, একটা হচ্ছে এটা সব থেকে বড় গ্রন্থি, এবং দ্বিতীয়টা কি, এটা হচ্ছে আমাদের জৈব রসায়নাগার, ঠিক আছে? ওকে, ঠিক আছে। রিয়া দাস, তুমি আমাকে একটু বলো দ্রুত, তাহলে হচ্ছে আমি তোমাকে এটা অ্যান্সার করতে পারবো। পরবর্তী প্রশ্ন চলে আসো, লিভারের প্রদাহকে কি বলে? এই জিনিসটা কিন্তু হচ্ছে আমি যাদের যাদের হচ্ছে ক্লাসের মধ্যে বিভিন্ন জিনিসের অর্থ বলছি, ঠিক আছে? বিভিন্ন জিনিসের অর্থ বলছি, এবং একই সাথে তোমাদের হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমি ভেঙে ভেঙে বলি, বেশিরভাগ ক্ষেত্রেই কি ভেঙে ভেঙে বলি, ঠিক আছে? সো এই যাদের ভেঙে ভেঙে বলতেছি, কোনো যদি ওয়ার্ড তোমার এখন জানতে ইচ্ছা করে আমাকে জিজ্ঞেস করতে পারো। সো এই ওয়ার্ডগুলো কিন্তু হচ্ছে তোমাদেরকে আমি বলি এই কারণেই যে এই ধরনের প্রশ্নের উত্তরগুলো তোমরা সহজেই করতে পারবা। সো আমি তোমাদের এখানে একটা ওয়ার্ড বলি, সেটা হচ্ছে যদি আইটিস থাকে, ঠিক আছে? কোনো কিছুর শেষে যদি আইটিস থাকে, আইটিস কি থাকে? কোনো কিছু শেষে যদি আইটিস থাকে, আইটিস, ঠিক আছে?
কোনো কিছু শেষে কি থাকে, আইটিস থাকে, এটার মানে হচ্ছে প্রদাহ। ঠিক আছে, তোমাকে আমি এই এমসিকিউটাতে এতটুকুই হেল্প করতে পারতেছি। ঠিক আছে, তোমাকে আমি এই এমসিকিউটাতে এতটুকুই হেল্প করতে পারতেছি। ঠিক আছে, এই যে হরেকৃষ্ণ কিন্তু ভেজিটেরিয়ান, ভেরি গুড। ওকে, সো হেপাটাইটিস, এটা আমি আশা করি সবাই উত্তর করতে পারবে। কেন? কারণ হচ্ছে এখানে হেপাটিক, এই যে হেপাটো মানে যে যকৃৎ, এটা আমার প্রত্যেকটা স্টুডেন্ট খুব ভালো করে জানে। সো এটা যেহেতু যকৃৎ বা লিভার, আর আইটিস মানে তো আগেই বলছি যে প্রদাহ, তাহলে এটা কি হবে, আমাদের যকৃতের প্রদাহ। ঠিক আছে, ওকে, তাহলে যকৃতের প্রদাহ বা লিভারের প্রদাহকে কি বলা হবে, হেপাটাইটিস। ওকে, দেখো এই যে আমাদের হেপাটাইটিস হলে যে অবস্থা হবে, তো তোমরা আসলে তোমাদের লিভারটাকে খুব ভালো রাখার চেষ্টা করবা। যখন তোমার লিভারটা হচ্ছে সমগ্র শরীরটাকে আসলে নিয়ন্ত্রণ করে, সো এই কারণে হচ্ছে লিভারটাকে যত ভালো রাখবা তুমি আসলে তত বেশি ভালো থাকবা ইনশাল্লাহ। ওকে, সো হেপাটাইটিস কেন হয়? হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাসের আক্রমণে লিভার সিরোসিস ঘটে, এবং এটার কারণে আমরা কিন্তু হেপাটাইটিস সি ভাইরাসটাকে তুষের আগুন বা নীরব ঘাতক বলে থাকি। ওকে, এবং লিভারের প্রদাহকে আমরা হেপাটাইটিস বলি। এইগুলার থেকে বাইরে গিয়ে তুমি এখন এটার উত্তর করো। আমি খুবই সরি যে এটার সাথে রিলেট করে কোনো প্রশ্ন দেই নাই, কারণ এখন তোমাকে আরেকটু আপার লেভেলে নিয়ে যেতে যাচ্ছি। ঠিক আছে, সো আমাকে একটু বলো যে যকৃতের আবরণকারী। তানজিদা আক্তার কিন্তু খুব দ্রুত অ্যান্সার করে ফেলতেছে। ঠিক আছে, এবং সে কিন্তু হচ্ছে এবিসিডি না করে সে হচ্ছে সম্পূর্ণ উত্তরটাই করতেছে। ভেরি গুড। ওকে, আলফা খাতুন এই যে আমার কথা শুনছে, সেটা হচ্ছে স্টার মার্ক দিয়েছে, গ্লিসন্স ক্যাপসুল। মনীষা জাহান, উত্তরটা একটু ভুল হয়ে গেছে আপু, খুবই দুঃখিত। প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণ। প্লুরা কি? প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণ। সৃষ্টি, ভেরি গুড। প্রতিমা রয়, আমাদের পেরিকার্ডিয়াম তো হচ্ছে আমাদের কার্ডিয়াম মানে হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ। ওকে, আচ্ছা হরেকৃষ্ণর নাম, ওর নাম তো আমি ঠিক জানি না, কারণে হচ্ছে আমার এটা বলতে দিতেছে। ওকে, যকৃতের আবরণের নাম তোমার গ্লিসন্স ক্যাপসুল। ঠিক আছে, পূজা মজুমদার, প্লুরা হচ্ছে আমাদের ফুসফুসের আবরণ। ঠিক আছে, তো তোমাদের সহজার্থে আমি হচ্ছে জিনিসটা লিখে দিই, কি বলো? তোমাদের জন্য তো যে কোনো কিছুই করা যেতে পারে। সো এটা হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ। এটাকেই, এটা হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ। এটা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এটা কিভাবে বলছিলাম, যে আমার যখন কার্ডিয়াম বলবো, কার্ডিয়াম বললে সেটা হচ্ছে হৃৎপিণ্ড বোঝাবে। কার্ডিয়াম বললে কি বোঝাবে? হৃৎপিণ্ড বোঝাবে। পেরি বলতে কি বোঝানো হয়? মনে আছে পেরি বলতে কি বোঝানো হয়? পেরি বলতে কি বোঝানো হয় এখন বলবো না, পরে বলবো। এবার হচ্ছে গ্লিসান্স ক্যাপসুল, এটা হচ্ছে আমাদের যকৃতের আবরণকারী পর্দা। বোম্যান্স ক্যাপসুল, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বৃক্কের একটা অংশ। আর প্লুরা হচ্ছে আমাদের কি, ফুসফুসের আবরণ। ঠিক আছে, ঠিক আছে না? ওকে, ভেরি গুড। ঠিক আছে, আমার প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে খুবই কনসেন্ট্রেশন দিয়ে তারপরে হচ্ছে ক্লাস করতেছে। সো আগামীকালকে যারা হচ্ছে আমাদের সাথে যুক্ত আছো, আচ্ছা এটা হচ্ছে এটার না, আমরা হচ্ছে যেটা বলতে চাচ্ছি যে আমাদের কিন্তু আগামীকাল, অর্থাৎ আগামীকাল সকালে কিন্তু হচ্ছে আমাদের যে 30 ডেজ প্রোগ্রাম আছে, সেখানে কিন্তু আমরা আসলে আমাদের যে জীববিজ্ঞান অংশটা আছে, জীববিজ্ঞানের প্রাণীবিজ্ঞান অংশটা কিন্তু তোমাদের সাথে আজকে আমরা হচ্ছে কি বলে এটাকে, বিভিন্ন ধরনের রিসোর্স সহকারে তোমাদের ক্লাসটা উপস্থাপন করা হবে। আশা করি তোমরা যারা যুক্ত হয়ে গেছো তারা ঠিক সময় উপস্থিত হয়ে যাবে, আর যারা এখনও যুক্ত হওনি তারা হচ্ছে দ্রুত অ্যান্সার মানে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা 4টায় পড়াইছেন। ও হ্যাঁ, 4টা, এটার কথা বলছি। ওকে, ঠিক আছে, বলো। গ্লিসারিন দিয়ে মনে রাখা যায়। হ্যাঁ, এটা মনে রাখা খুব কঠিন কিছু না। তুমি যদি হচ্ছে মনে রাখার জন্য একটু এক্সট্রা কিছু অ্যাড করতে চাও, এটা তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। বলো, সংক্রমণ ক্ষমতাবিহীন। এই জুয়েল রানা, তোমাকে কানে কানে বলতেছি, ভিরিয়ন, এটা হচ্ছে আমরা বলছি না যে অন থাকলে সে হচ্ছে ক্ষমতা আছে তার। এই যে শেখ হাসিনার এখন অন নাই, শেখ হাসিনা এখন অফ, নিউট্রাল আছে, এই কারণে হচ্ছে সে অন না, বাট হচ্ছে ডক্টর ইউনুসের এখন অন আছে, সে কারণে সে হচ্ছে ভিরিয়ন। ঠিক আছে, কালকে কি ডিপ্লোমাদের? কালকে হচ্ছে আমাদের কালকের ওটা হচ্ছে আমাদের প্রাণীবিজ্ঞান, মানে হচ্ছে যারা তোমার বিএসসি তাদের জন্য। ঠিক আছে, এই যে দেখো আমাদের হচ্ছে এটা কে বলছে, এই যে প্রতি বছর আমি এরকম কিছু শিক্ষার্থী পাই যারা হচ্ছে এক্সট্রা কিছু ইনফরমেশন দিয়ে যায়, যেমন সানজিদা খাতুন বলে দিয়েছে যে মস্তিষ্কের আবরণ হচ্ছে মেনেঞ্জিস। ঠিক আছে, এবং মস্তিষ্কের আবরণ যদি আমার মানে কি হয়, প্রদাহ হয়, তখন সেটাকে আবার মেনেঞ্জাইটিস বলি। ঠিক আছে, সো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে লাইফ ক্লাসে খুব গুরুত্বপূর্ণ, তোমরাও চেষ্টা করবা। ঠিক আছে, তোমাদেরকে তখন হচ্ছে নাম নিব তোমাদের। ঠিক আছে, সো তখন তোমাদের ওই যে থাকে না, বাবা মা পাশে থাকলে একটু নামটা টিচার বলছে শুনতে একটু ভালো লাগে, সো এই কাজটা করবা। ঠিক আছে, আচ্ছা বি বলছো আমাদের উম্মেহানি শিমু, সরি ভাইয়া বি। ওকে, ঠিক আছে। সো ভিরিয়ন যারা বলছো তারা হচ্ছে একটু দুঃখ পাও, কারণ হচ্ছে ভিরিয়ন দ্বারা বোঝানো হচ্ছে অন মানে কি, তুমি যদি কোনো কিছুতে অন থাকো, অন থাকা মানে কি, যে তুমি হচ্ছে সংক্রমণ করতে পারতেছো। কি করতে পারতেছো? সংক্রমণ করতে পারতেছো। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা হবে আমাদের সংক্রমণক্ষম। আর যদি তুমি নিউট্রাল থাকো, কি থাকো? নিউট্রাল মানে কি, যে তোমার কোনো ক্ষমতা নেই। ঠিক আছে, তুমি হচ্ছে জনতা। ঠিক আছে, এই কারণে তোমার কোনো ক্ষমতা নেই, এই কারণে তোমাকে বলা হচ্ছে নিউট্রাল। আচ্ছা, তাহলে নিউক্লিও ক্যাপসিড কি? নিউক্লিও ক্যাপসিড হচ্ছে সংক্রমণ ক্ষমতাবিহীন। আমরা একটা জিনিস মাথায় রাখবা, যে আমার যে ভাইরাসটা আছে, সেই ভাইরাসটার যে বহি আবরণ, অর্থাৎ তার যে ক্যাপসিড, এই ক্যাপসিডের হচ্ছে
সব কিছুর মানে ক্ষমতা। সো ওর যে ক্যাপসিডটা আছে, ক্যাপসিড মানে হচ্ছে বহি আবরণ। সো এই বহি আবরণটা কিন্তু মানে নিউট্রাল, অর্থাৎ শক্তি নাই ওর, বা হচ্ছে কোনো ধরনের কাহিনী নাই আর কি। ও হচ্ছে শক্তি নাই ওর, যে কারণে হচ্ছে ও সংক্রমণ ক্ষমতাবিহীন। এরপর দেখো ভিরিয়য়েডস। ভিরিয়য়েডস হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করতে পারে। কি করতে পারে? উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করতে পারে, ঠিক আছে, উদ্ভিদ দেহে। আর প্রিয়ন্স কি? প্রিয়ন্স হচ্ছে শুধুমাত্র প্রাণী দেহে রোগ সৃষ্টি করতে পারে। পথে প্রিয়ন্স, পথে প্রাণী, ঠিক আছে। সো এটা মনে রাখবা যে উদ্ভিদ দেহে ভিরিয়য়েডস, আর প্রিয়ন্স কি? প্রিয়ন্স হচ্ছে প্রাণী। অর্থাৎ ভিরিয়নেরই দুইটা ভার্সন বলতে পারো, যে যদি হচ্ছে তোমার উদ্ভিদ দেহে হয় তাহলে সেটাকে বলি ভিরিয়য়েডস, আর যদি সেটা প্রাণী দেহে হয় তাহলে সেটাকে কি বলি? প্রিয়ন্স, ঠিক আছে। ওকে, 12×24টা প্রশ্ন আমরা কিন্তু সলভ করে ফেলছি আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এটার উত্তরটা কি? উত্তরটা হচ্ছে আমাদের নিউক্লিও ক্যাপসিড। এখানে 4টা জিনিস খুব সুন্দরভাবে দেওয়া আছে, এবং এইখানে দেখো ভাইরাসগুলো আমরা হচ্ছে নড়াচড়া করতে দেখতে পাচ্ছি। এবং তোমরা এই যে দেখছো ওর যে বাইরের যে লেয়ারের যে আবরণটা আছে, এই যে তোমার কাটার মতো, এই কাটার মতো জিনিসটাই কিন্তু তোমার শরীরে আক্রমণ করে। অর্থাৎ ওর এই কাটাটা যত বেশি শক্তিশালী, ও তত বেশি তোমাকে হচ্ছে ঘাপটি মেরে ধরতে পারবে, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়, ঠিক আছে। আচ্ছা, রিয়া দাস বলছে আমার হচ্ছে একটু ভিরিয়ন আবার বলেন। ভিরিয়ন দ্বারা বোঝানো হচ্ছে যে তোমার এটা অন আছে, এটা কি আছে? অন আছে। তাহলে ভিরিয়ন কি হবে? ভাইরাস ইজ অন। তুমি ভিরিয়ন দ্বারা কি মনে রাখবা? যে ভাইরাস ইজ অন, অর্থাৎ ভাইরাসটা সংক্রমণক্ষম অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে ভিরিয়ন কি? ভিরিয়ন হচ্ছে সংক্রমণক্ষম। আর যদি সংক্রমণক্ষম না হয় তাহলে আমরা কি বলবো? তাহলে তাকে আমরা বলবো নিউক্লিও ক্যাপসিড, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলো শুধুমাত্র প্রাণীদেহে শুধু আচ্ছা, এটা কম বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি এমন ফরমেশন ক্রিয়েট করছি যে মানে লেখা যেন কোনোটাতেই না বোঝা যায়, ঠিক আছে। এটা দেখো, হলুদটা আবার সাদাটাই বোঝা যাবে না, বুঝছো? হলুদটা আবার সাদাটাই বোঝা যাবে না, এটা আবার কালটা ভালো বোঝা হয়। সো বলো শুধুমাত্র প্রাণী দেহে রোগ সৃষ্টি করে কে? মাত্রই তোমাকে বলছি, এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না, যে আমার প্রিয়ন্সটা কি? প্রিয়ন্সটা হচ্ছে আমাদের প্রিয় প্রাণীতে, ঠিক আছে। প্রিয় প্রাণীতে রোগ সৃষ্টি করে কে? প্রিয় প্রাণীতে রোগ সৃষ্টি করে প্রিয়ন্স, ঠিক আছে। এবং একটা জিনিস মাথায় রাখবা যে প্রিয়ন্স হচ্ছে নিউক্লিক অ্যাসিডবিহীন প্রোটিন আবরণ, ঠিক আছে। প্রিয়ন্স কি? নিউক্লিক অ্যাসিডবিহীন প্রোটিন আবরণ। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের যে তোমার এই যে এটা আছে, আমাদের যে একটা ভাইরাসের কথা তুমি চিন্তা করো, একটা ভাইরাসের মধ্যে আসলে দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে তার নিউক্লিক অ্যাসিড, সেটা হতে পারে ডিএনএ অথবা আরএনএ, আর হচ্ছে তার বাইরের প্রোটিন আবরণ বা ক্যাপসিড, ঠিক আছে। সো এই দুইটার মধ্যে তোমার হচ্ছে যদি নিউক্লিক এই জিনিসটা না থাকে তাহলে সেটা হবে কি? সেটা হবে প্রিয়ন্স, এবং সেটাই তোমাকে আক্রমণ করে। সেটা কি করে? তোমাকে আক্রমণ করে। ওকে, ঠিক আছে, ডান। পরবর্তী প্রশ্ন চলে আসো। আচ্ছা, তোমরা কি বিরক্ত লাগতেছে? তোমাদের কারো অস্বস্তি লাগতেছে? কোনো দুঃখ, কষ্ট, বেদনা? আমাকে একটু বলো যে হ্যাঁ ভাই, আমি হচ্ছে আপনি এত বাজে পড়াইতেছেন যে আমি আসলে বুঝতে পারতেছি না, আপনি হচ্ছে ঘুমান। বলো। প্রিয়ন্স, দেখছো এরা আমার কথাই শুনতেছে না, এরা হচ্ছে এদের মধ্যে করে উত্তর করে যাচ্ছে, উত্তর করে যাচ্ছে, ঠিক আছে। মানে ক্লাসের মধ্যে এমনভাবে ঢুকে গেছে যে এরা আসলে, এটা কি ডিপ্লোমা? হ্যাঁ, এটা ডিপ্লোমাদের জন্য, ঠিক আছে, এটা ডিপ্লোমাদের জন্য, ঠিক আছে, এটা হচ্ছে ডিপ্লোমাদের জন্য। ওকে, অনেক ভালো লাগতেছে, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। ওকে, তাহলে ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। ওকে, আর যদি কারো বিরক্ত লাগে তাহলে হচ্ছে সরাসরি বলবো যে ভাইয়া কী পড়াইতেছেন আপনি, এগুলো কি? এত কষ্ট করে আমি এমবি খরচ করে আপনার ক্লাসটা দেখতেছি, আর আপনি হচ্ছে এত বাজেভাবে পড়াচ্ছেন, ঠিক আছে, আমি চলে গেলাম, ঠিক আছে। বলে যাবা, গেলে হচ্ছে বলে যাবা, না বলে যাবা কেন, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো ফুতলি, খুবই থ্যাংক ইউ তোমাদেরকে। লিউয়েনহুক, ব্যাকটেরিওলজির জনককে, ব্যাকটেরিওলজির জনককে আমাকে হচ্ছে সবাই অ্যান্সার করে দিয়েছে, যারা হচ্ছে খুবই কনসেন্ট্রেশন দিয়ে রাখছে যে ভাই আপনি যা বলেন আমি কিন্তু শুনবো না, আমি হচ্ছে শুধু উত্তর করবো, ঠিক আছে। ওকে, মিম ফারদিন, থ্যাংক ইউ। না ভাই, ভালো লাগতেছে, থ্যাংক ইউ। ওকে, সো ব্যাকটেরিওলজির জনককে লিউয়েনহুক, আমাদের সেই অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। তোমরা অ্যান্টনি ভ্যান লিউয়েনহুককে দেখতে চাও? এই যে দেখো, এই হচ্ছে সেই আমাদের বিখ্যাত লোক অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, যে তোমাকে একটা এমসিকিউ এক্সট্রা পড়ানোর জন্য পৃথিবীতে এসেছিল। সো সেই অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক তোমাদের সামনে চলে আসছে। সো এখানে দেখো যে জনক, তোমাদের যারা ডিপ্লোমা আছে তোমাদের জন্য জনক হচ্ছে মনে করো যে মোটামুটি ফরজের মতো, যে এটা পড়তেই হবে, ঠিক আছে। সো সবগুলো ফরজ তোমাকে, সবগুলো জনক তোমাকে খুব সুন্দরভাবে সাজায় দেওয়া হয়েছে, এখন তোমার কাজ হচ্ছে পড়া। প্রতিষেধক বিদ্যার জনক এডওয়ার্ড জেনার। লিউয়েনহুক হচ্ছে আমাদের ব্যাকটেরিওলজি এবং প্রোটোজুওলজির জনক। জীববিজ্ঞান অ্যারিস্টটল, জীববিজ্ঞানের সাথে প্রাণীবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। তারপরে হচ্ছে জিনতত্ত্বের জনক মেন্ডেল, শ্রেণীবিন্যাসের জনক লিনিয়াস, এবং কোষের আবিষ্কারক রবার্ট হুক। সবগুলা দেওয়া আছে। তুমি বলো যে এত সুন্দর করে দেওয়ার পরেও তুমি চান্স কেন পাবা না? চান্স পাবা না কি জন্য? কোনো কারণই নেই, ঠিক আছে। বলবা কি? কোনো কারণই নেই। ওকে, লিউয়েনহুক। এখন তোমরা আমাকে বলো বাছাধন যে ফাদার অফ ইমিউনোলজি কোনটার উত্তর হবে। সো তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের উত্তরটা এখানেই আছে, এখানে উত্তরটা আছে ফাদার অফ ইমিউনোলজি। ইমিউনোলজির জনককে, এটা হচ্ছে তোমার সামনে দেওয়া আছে, ঠিক আছে।
না না, এটা করতে হবে না। এটা হচ্ছে হয় না অনেক সময় আসলে মিল হয় না, সে কারণে অনেকের হয়তো বা খারাপ লাগতে পারে, বাট আমি চাইবো তারা যেন হচ্ছে আমাকে একটু বলে নেয়, ঠিক আছে? তাইলে হচ্ছে জিনিসটা আরও বেশি আমার জন্য ভালো হবে। কোনো কিছু যখন তোমার জন্য খারাপ হয় তখন সেটা আসলে তোমাকে কি করে, সেটা আসলে তোমাকে উদ্বুদ্ধ করে জিনিসটাকে আরও সঠিক করার জন্য। যেমন তুমি যদি এই প্রশ্নটার উত্তর ভুল করো, তুমি কি এটাকে ফেলে দিবা? না, তুমি এটাকে ঠিক করার জন্য চেষ্টা করবা, ঠিক আছে? এডওয়ার্ড জেনার, না এদের আটকানো যাবে না, এদের আটকানো ওই একটা প্রশ্নেই পারছিলাম, এরপরে হচ্ছে আর এদের আটকানো যাবে না। সো আমাদের প্রতিষেধক বিদ্যার জনক যা, ফাদার অফ ইমিউনোলজিও তা, ঠিক আছে? ইমিউনোলজি মানেই কি? ইমিউনোলজি মানেই হচ্ছে আমাদের অনক্রমণতা তন্ত্র, বা হচ্ছে কি এটা ছবি তোলা না, এটা হচ্ছে ছবি আঁকা। তুমি দেখবে যে বেশিরভাগ আঁকা ছবির ধরন কিন্তু এরকম হয়, ঠিক আছে? সো এ কারণে হচ্ছে এটা আঁকা ছবি, ঠিক আছে? এবং এ কারণে এদের চেহারাগুলো অলওয়েজ একরকমের হয়, মানে পুরুষকে লাগে মহিলা, মহিলাকে লাগে পুরুষ, ঠিক আছে? ইমিউনোলজির বাপ এডওয়ার্ড জেনার, ঠিক আছে? সো ভাইয়ের মতো, ভাই ইজ অন ফায়ার। সো এটা হচ্ছে উত্তর, ওকে? ঠিক আছে, তো এটার উত্তর আমরা পেয়ে গেলাম। পরবর্তী প্রশ্নের কাছে চলে আসো। পরবর্তী প্রশ্নটা কোথায় গেল? পরবর্তী প্রশ্ন আসে না কেন? পরবর্তী প্রশ্নটা কি? কাফফার কোষ কোনটির ম্যাক্রোফেজ? ম্যাক্রোফেজ থেকে তুমি বিএসসি হও, তুমি ডিপ্লোমা হও, তুমি এইচএসসি হও, যেই হও না কেন, তোমার ম্যাক্রোফেজ থেকে প্রশ্ন কি? ম্যাক্রোফেজ থেকে প্রশ্ন তোমার আসবেই। ম্যাক্রোফেজ থেকে কি প্রশ্ন আসবেই, ঠিক আছে? ম্যাক্রোফেজ থেকে কি তোমার প্রশ্ন আসবেই? বলো তো, ম্যাক্রোফেজ থেকে প্রশ্ন যদি আসে তাহলে এই উত্তরটা কে কে করতে পারবা? ঠিক আছে? তখন ক্যামেরা ছিল না কিন্তু, বাট তখন হচ্ছে মানুষ অনেক বেশি মানে আঁকাআঁকির জিনিসটা খুব ভালো পারতো, যে কারণে হচ্ছে এভাবে এঁকে রাখতে পারছে, ঠিক আছে? হ্যাঁ, কি বললাম আমার মতো চেহারা, হ্যাঁ দেখছো চুল কত বড়, আমার চুল কত ছোট, ঠিক আছে? ওকে, দেখি এটার উত্তর কে কে বলছে? কাফফার কোষ। কাফফার কোষ কে কে বলছে? কাফফার কোষ। আচ্ছা, ম্যাক্রোফেজ জিনিসটা কি বলো তো? বোটানির জনক থিওফ্রাস্টাস, ভেরি গুড। এই যে এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, ঠিক আছে? সো ম্যাক্রোফেজ মানে কি? ম্যাক্রো মানে কি? ম্যাক্রো মানে হচ্ছে বড়, বা হচ্ছে আমরা বলতে পারি বৃহৎ। আর ফেজ মানে কি? ফেজ মানে হচ্ছে ভক্ষণ। তার মানে হচ্ছে বড় বড় ব্যাকটেরিয়া ভক্ষণ করাকেই আমরা বলবো ম্যাক্রোফেজ। বড় বড় ভক্ষণ করা কি বলবো? ম্যাক্রোফেজ। তাহলে কাফফার কোষ কোনটির ম্যাক্রোফেজ? কাফফার কোষ কিন্তু হচ্ছে আমাদের সবার প্রিয় যকৃতের ম্যাক্রোফেজ, ওকে? সো উত্তরটা যকৃত হবে। সো এই যে দেখো সঠিক উত্তর তোমার হচ্ছে যকৃতের হচ্ছে কাফফার কোষ, মস্তিষ্কের হচ্ছে মাইক্রোগ্লিয়া, ফুসফুসে হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, অস্থির হচ্ছে অস্টিওক্লাস্ট, এটা মুখস্থ করে ফেলবা, অস্টিওক্লাস্ট, ঠিক আছে? আর বৃক্কের হচ্ছে মেসেঞ্জিয়াল কোষ, ওকে? আচ্ছা, ডান। আচ্ছা, আসলে আগের দিনে সবাইকে একই রকম লাগতো দেখতে। আচ্ছা, ভেরি গুড। এখন আমাকে বলো নিচের কোনটি ফ্যাগোসাইটোসিস? তোমাদের আরেকবার বলে রাখি যে এখানে সাইটোসিস দেখে আবার বলো না ভাইয়া এই সাইটোসিস মানে তো বলছেন বৃদ্ধি পাওয়া। এই সাইটোসিস মানে হচ্ছে সাইটো মানে হচ্ছে কোষ, এখানে এই সাইট মানে হচ্ছে কোষ, এই সাইট মানে হচ্ছে কোষ, আর ওসিস মানে হচ্ছে প্রক্রিয়া। ওসিস মানে কি? ওসিস মানে হচ্ছে প্রক্রিয়া, ওসিস মানে প্রক্রিয়া। আর আমার এই যে তোমার এই ফ্যাগো মানে হচ্ছে ভক্ষণ, অর্থাৎ আমার কোষ ভক্ষণ প্রক্রিয়া। কোষ ভক্ষণ প্রক্রিয়াকে আমরা বলবো হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এটার জন্য কে করে? এই কাজটা কে করে বলো তো? এই কাজটা কে করে? আমাদের লিম্ফোসাইট করে, নাকি বেজোফিল করে, ইওসিনোফিল করে, নাকি নিউট্রোফিল করে? দেখি আলফা খাতুন কিন্তু সবার আগে উত্তর করে ফেলেছে। সমস্যা নেই, আমরা হচ্ছে একটু দেখি উত্তর, বাকিদের উত্তরটা দেখি যে নিচের কোনটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। ওকে, সো এটার দুইটা উত্তর, এটার হচ্ছে দুইটা উত্তর, একটা হচ্ছে মনোসাইট আর একটা উত্তর হচ্ছে এখানে লেখা আছে, ঠিক আছে? আমি যে এক্সট্রা তথ্যগুলো দিচ্ছি এগুলো কিন্তু যারা নোট করতেছো তাদের জন্য খুব মানে ভালো হবে, তারা হচ্ছে এই নোটগুলো থেকে খুব উপকৃত হবে। আচ্ছা, এই যে পারভিন খন্দকার কিন্তু খুব সুন্দরভাবে উত্তরটা করে দিয়েছে। সাদিয়া শান্তনার মতো, তোমার নাম শান্তনা, বাহ ভেরি গুড, শান্তনা। আচ্ছা, এরপরে হচ্ছে মনে থাকবে না কেন? এই যে দেখো আমি তোমাকে খুব সুন্দরভাবে প্রথমে কি বললাম, প্রথমে হচ্ছে তোমাকে এটার অর্থ বলছি। এখন দেখো যে এই ফ্যাগোসাইটোসিস, ধরো তুমি হচ্ছে কোথাও খুব খারাপ অবস্থা আছে, খারাপ অবস্থা মানে কি? যে সেখানে অনেক পরিমাণে ব্যাকটেরিয়া আছে, অনেক পরিমাণে নেগেটিভ জিনিস আছে। সো তুমি কি করলা? তুমি গিয়ে সেই নেগেটিভ জিনিসগুলোকে ঝাঁটায়া বিদায় করলা। সো এই যে বিদায় করলা, এই বিদায় করার কারণে কি জায়গাটা নেগেটিভ থাকলো না, পজিটিভিটি থাকলো না, মাঝখানে থাকলো। মাঝখান জিনিসটা কি? নিউট্রাল থাকলো। হয় না, জিজ্ঞেস করা হয় তুমি কোন দল করো, তুমি বলো না যে আমি বিএনপিও করি না, আওয়ামী লীগ করি না, আমি কি করি? নিউট্রাল, অর্থাৎ আমি কোনো দল করি না। তার মানে এই যে নিউট্রাল, এই নিউট্রাল দিয়ে মনে রাখবা যে তুমি হচ্ছে এটার উত্তর নিউট্রোফিল। সো গল্পের মাধ্যমে মনে রাখার জন্য তোমার আসলে নিজেই একটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এটা তোমরা লিম্ফোসাইট কেন বলতেছো? হেই আয় হায় মৌ, তুমিও ভুল করছো। আয় কিরে ওই কিরে, এটার উত্তরটা হচ্ছে আমাদের লিম্ফোসাইট। কি এটার হবে কি? না না, বেজোফিল। আচ্ছা, আমি তোমাদেরকে জানাই, দেখো এখানে হচ্ছে কোনটার কাজ কি, আমি তোমাদের কোনটার কাজ কি বলি। দেখো এই যে লিম্ফোসাইট আছে, এই লিম্ফোসাইটটা হচ্ছে আমাদের অ্যান্টিবডি তৈরি করে। কি তৈরি করে? অ্যান্টিবডি। ধরো তুমি একটা রোগে কখনো আক্রান্ত হইছো, সো এই রোগে আক্রান্ত হলে সেই রোগটায় আক্রান্ত হওয়ার
পরপরই কিন্তু তুমি আবার আক্রান্ত হয় না। এটার কারণ কি জানো? কারণ তোমার শরীরে ওইটার বিরুদ্ধে একটা প্রতিরোধ সৃষ্টি হয়। এই প্রতিরোধটা কে ক্রিয়েট করে? লিম্ফোসাইট। ঠিক আছে, এটা কি করে? লিম্ফোসাইট। ওকে, ওয়ালাইকুম আসসালাম, আসলে একটু লেট করে ফেলছো, সমস্যা নাই। আচ্ছা, এরপরে এই যে বেজোফিল আছে, এই বেজোফিল থেকে কে নিঃসৃত হয় জানো? এই বেজোফিল থেকে নিঃসৃত হয় হেপারিন। কে নিঃসৃত হয়? হেপারিন। এখন তোমার কাছে জিজ্ঞেস করবা যে ভাইয়া এই হেপারিনটা কে? এই হেপারিন হচ্ছে তোমার শরীরে, সারা শরীরে কি হচ্ছে, আমার রক্তগুলা হচ্ছে কি তোমার কি বলতে পারি সঞ্চালিত হচ্ছে। কোথাও কি রক্ত জমাট বাঁধে? রক্ত কিন্তু জমাট বাঁধে না। কেন রক্ত জমাট বাঁধে না? কারণ এই হেপারিন রক্ত জমাট বাঁধতে দেয় না। হেপারিন কি করে না? রক্ত জমাট বাঁধতে দেয় না। তাহলে হেপারিন হচ্ছে রক্ত জমাট নিরোধক বা রক্ত জমাট প্রতিরোধ করে। তাহলে আমাদের লিম্ফোসাইট কি করে? অ্যান্টিবডি সৃষ্টি করে কোনো একটা রোগের জীবাণুর বিরুদ্ধে প্রতিরক্ষা সৃষ্টি করতে। হেপারিন কি করে? হেপারিন হচ্ছে তোমার এখানে বেজোফিল সৃষ্টি, মানে বেজোফিল থেকে হেপারিন নিঃসৃত হয়, যেটা তোমাকে কি করবে, যেটা তোমাকে হচ্ছে এই যে রক্ত জমাট বাঁধতে দিবে না। আচ্ছা, ইওসিনোফিল, এটা হচ্ছে তোমাদের অনেকের অ্যালার্জি আছে না, অ্যালার্জি। সো অ্যালার্জির বিরুদ্ধে এটা প্রতিরোধ গড়ে তোলে। অ্যালার্জির বিরুদ্ধে, কার বিরুদ্ধে? অ্যালার্জির বিরুদ্ধে। অর্থাৎ তোমার হয় না যে আমরা ফুলের রেণু হাঁচি দেই, এই হাঁচিটা কেন দেই? কারণ হচ্ছে ইওসিনোফিল সাথে সাথে তোমাকে একটা প্রতিক্রিয়া দেখায়, অর্থাৎ অ্যালার্জির বিরুদ্ধে তোমাকে হচ্ছে সে দাঁড় করাতে দেয় না। এ কারণে হচ্ছে অ্যালার্জির বিরুদ্ধে ইওসিনোফিল কাজ করে। আর নিউট্রোফিল, এই লোকটা কি করে? এই লোকটা হচ্ছে তোমার ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। ঠিক আছে, অর্থাৎ তোমার শরীরে যদি কোনো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু থাকে, মানে জীবাণু থাকে, সেটাকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে ফেলবে। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। সো এই চারটা জিনিসই হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকার, এই চারটা জিনিসই হচ্ছে আমাদের ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকার বা হচ্ছে আমাদের মোবাইল ডিফেন্সিভ ইউনিটের। সো এই চারটা জিনিসই আমাদের কি করতেছে? ভিন্ন ভিন্ন কাজ করতেছে। একমাত্র আমাদের নিউট্রোফিল এবং মনোসাইট, এই দুজন লোক কি করে? এই দুজন লোক হচ্ছে একই ধরনের কাজ করে, এবং সেটা হচ্ছে কি ম্যাক্রোফেজ হয়ে আমাদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। ঠিক আছে, নিউট্রোফিল, হ্যাঁ তাই তো বললাম, বইয়ে দেওয়া নিউট্রোফিল আর মনোসাইট, আমি তো তাই বলছি। আমি তো তাই বলছি, আমি কি ভুল বলছি বলো? আমাদের নিউট্রোফিল এবং মনোসাইট এই দুজন কি করে? এই দুজন হচ্ছে আমাদের, হ্যাঁ, কোভিডের কারণে আসলে একটু সমস্যা দেখা দিছে। আমি জানি না আসলে ঠিক এটা কেন হচ্ছে। সো এটা হচ্ছে একটা ম্যাক্রোফেজ। তুমি হচ্ছে এখানে মনে করো সাবিত ভাইকে পাঠিয়ে দিলা যে ভাই আপনি এত ফালতু ক্লাস নিচ্ছেন, আপনাকে হচ্ছে ম্যাক্রোফেজ দিয়ে পাঠিয়ে দিই। তো আমি যদি এখানে যাই, তাহলে এটা আমাকে চারপাশ থেকে ঘিরে ধরবে, এবং হচ্ছে এটার মধ্যে এই যে কোষটুকু আছে, এটা নিউক্লিয়াস আর কি। সো ওর কাছে নিয়ে যাবে এবং ওটাকে ধ্বংস করে ফেলবে। ওকে, আচ্ছা, এরপর দেখো জ্বর মানবদেহের কততম প্রতিরক্ষা স্তর? ঠিক আছে, জ্বর মানবদেহের কততম প্রতিরক্ষা স্তর? ঠিক আছে, আচ্ছা, আমার শরীরের ইউসিনোফিল মারা গেছে, এটা হচ্ছে তোমার শরীর আসলে ইউসিনোফিল নিঃসরণ করতে পারতেছে না, বা ইউসিনোফিল তোমার আসলে শ্বেত রক্তকণিকায় খুব কম, যে কারণে আসলে তুমি এটা করতেছো আর কি, মানে এটা পসিবল হচ্ছে না আর কি। ওকে, সো জ্বর মানবদেহের কততম প্রতিরক্ষা স্তর? তোমার শরীরে যদি হচ্ছে কোনো ফরেন বডি ঢোকে, ফরেন বডি মানে কি, তোমার শরীর চিনে না এমন কেউ যদি তোমার শরীরে ঢোকে, সেটা হতে পারে ব্যাকটেরিয়া, সেটা হতে পারে ভাইরাস, যে কোনো কিছু হয়তো হোক না কেন। সো ওইটা ঢুকলে তোমার শরীর একটা কাজ করে, সে কাজটা কি করে বলো তো? না, স্কাবিস তো একটা ভাইরাসের কারণে হয়, স্কাবিস তো একটা ভাইরাসের কারণে হয়, আমি যতদূর জানি, স্কাবিস। ওকে, আচ্ছা, তো এই কি জানি সান্ত্বনাকে হচ্ছে আমরা সান্ত্বনা দিই, ঠিক আছে, কারণ হচ্ছে ওর শরীরের ইউসিনোফিলগুলো আমাদের 100 জনের যকৃত একসাথে করা লাগবে। হেই, ম্যাক্রোফেজগুলো অনেক শক্তিশালী হয়, এমনি করতে পারবে। ঠিক আছে, দ্বিতীয় স্তর ভাইয়া, এই যে তানজিদা আক্তার কিন্তু সবার আগে উত্তর করতেছে, শাকিল কিন্তু উত্তর করে দিয়েছে দ্বিতীয় স্তর, ভেরি গুড। ওকে, ঠিক আছে, সো এটার উত্তরটা কি? এটার উত্তরটা বলছো হচ্ছে দ্বিতীয়। সো আমাদের এই যে জ্বর আছে, সেই জ্বরটা হচ্ছে আমাদের মানবদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, অর্থাৎ তোমার প্রথম প্রতিরক্ষা স্তর হচ্ছে এই ত্বক। তুমি যদি হচ্ছে ভাইরাসটাকে করো, সো ত্বক তোমার হচ্ছে ভাইরাসটাকে আগে আটকে দিবে। দ্বিতীয়তে জ্বর, মানে ভাইরাস যদি কোনো কারণে তোমার, বা ব্যাকটেরিয়া যদি কোনো কারণে তোমার মামার ফুসকা খেয়ে তোমার শরীরের মধ্যে যেতে পারে, তখন সেটা জ্বর ক্রিয়েট করবে। সো এই কারণে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়। এটা কততম? দ্বিতীয়। ওকে, সো এই যে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের কথা বলা আছে, তৃতীয় প্রতিরক্ষা স্তরের কথাও বলা আছে, সো সবগুলো প্রতিরক্ষা স্তরের কথা বলা আছে। সো আমাকে বলো যে জীবাণু ভক্ষণ এইটা কততম প্রতিরক্ষা স্তর? এটা জিনিস চিন্তা করবা, সবার বাইরে যে থাকবে সে হচ্ছে প্রথম প্রতিরক্ষা, তার মানে ত্বক, তারপরে হচ্ছে তোমার লোম, তারপরে হচ্ছে তুমি এই যে কি বলতে পারি তোমার নাকের ময়লা বা হচ্ছে নাকের শ্লেষ্মা, এটা হচ্ছে তোমার প্রথম প্রতিরক্ষা স্তর। এই যে তোমার নাকের মধ্যে ময়লা কেন ক্রিয়েট হয়? কারণ হচ্ছে তোমার এই নাকের এখানে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া, প্রচুর পরিমাণে ময়লা, যেগুলো হচ্ছে তুমি শ্বাস নেওয়ার ফলে তোমার ঢাকার রাস্তায় বা তোমার এলাকার রাস্তায় খুবই খারাপ অবস্থা, সেটাকে আটকে দেয়। এই কারণে এটা হচ্ছে একটা প্রথম প্রতিরক্ষা স্তর। ঠিক আছে, আর আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হচ্ছে এরকম জ্বর অথবা প্রদাহ, এই যে ব্যথা হয় কোথাও, এটা। আর তৃতীয় প্রতিরক্ষা স্তর হচ্ছে আমাদের এই জীবাণু যদি একান্ত ঢুকেই যায়, সেই জীবাণুটাকে ভক্ষণ করে ফেলা। ঠিক আছে, রোজায়, ঠিক আছে, ওকে। না, আমি বললাম যে যাদের পছন্দ লাগতেছে না তাদের জন্য। ঠিক আছে,
আমার এখন অনেক জ্বর আসছে। হ্যাঁ, লিমা খাতুনের কিন্তু দ্বিতীয় প্রতিরক্ষা স্তর অ্যাক্টিভেট হয়ে গেছে। সো লিমা খাতুনের জন্য আমরা সবাই দোয়া করবো যেন হচ্ছে ওর দ্বিতীয় প্রতিরক্ষা স্তরটা তৃতীয় প্রতিরক্ষা পর্যন্ত না যেতে হয়, ঠিক আছে? ওকে, সো এটার উত্তরটা কি বলছো? দ্বিতীয় জীবাণু ভক্ষণ কততম প্রতিরক্ষা স্তর? থার্ড, ভেরি গুড, ঠিক আছে, থার্ড, ভেরি গুড, তৃতীয়। এবং এটা খুব সুন্দরভাবে লেখা আছে, দেখো যে তৃতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে কে আছে? লিম্ফোসাইট, অ্যান্টিবডি, স্মৃতিকোষ, এবং একই সাথে আমাদের জীবাণু ভক্ষণও কি এই তৃতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ডান, ভেরি গুড, তোমরা খুব ভালো উত্তর করতেছো। এরপর দেখো কৃষ্টি কোনটির অংশ? কৃষ্টি কোনটির অংশ? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কৃষ্টি কোনটির অংশ? এটা মানে খুবই গুরুত্বপূর্ণ। কি কারণে? কারণ হচ্ছে আমাদের এটা মাইটোকন্ড্রিয়া অথবা হচ্ছে গলজি বস্তু অথবা হচ্ছে রাইবোজোম, এদের প্রত্যেকটাই কিন্তু আমাদের এখানে প্রকাশ করে, ঠিক আছে? ওকে, সো এই হচ্ছে আমাদের বিষয়। সো আমাকে একটু বলো যে আমাদের এটার উত্তরটা কি হবে? এটার উত্তরটা কি হবে একটু বলো দ্রুত। আচ্ছা, সো কৃষ্টি কোনটির অংশ? কৃষ্টি কোনটির অংশ? আচ্ছা, মাইটোকন্ড্রিয়া। আমাদের হচ্ছে একজন বলে ফেলছো মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। সো কৃষ্টি কোনটির অংশ, এটার মানে হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া কিংবা গলজি বস্তু এটার গঠনগত দিক থেকে হচ্ছে এটা আছে কিনা, ঠিক আছে? সো এই কারণে হচ্ছে একটা প্রশ্ন ছিল মানুষের কোনো কোনো আচ্ছা, এটা হচ্ছে তোমার ত্বকের মানে ত্বকের কারণে, অর্থাৎ ত্বক তোমাকে হচ্ছে একটা মানে হয় না যে ত্বক হচ্ছে তোমার একটা আবরণ। সো কোষের যদি হচ্ছে এখানে কোনো, যেমন হচ্ছে যে আমাদের ডিম্পল, ডিম্পল কি? ডিম্পল হচ্ছে কোষের অপ্রাপ্তি বা হচ্ছে কোষের শূন্যতা। সেমভাবে এই কুতুকুতু এই জিনিসটা হচ্ছে আমাদের কি, এটাও হচ্ছে এরকমই একটা কোনো সিচুয়েশন যেখানে হচ্ছে ত্বক আমাদের আসলে খুব ভালো সাপোর্ট দিচ্ছে না, বরঞ্চ আমাদের হচ্ছে এখানে একটা অস্থিতিশীল অবস্থা ক্রিয়েট করে দেয়, অর্থাৎ ত্বকের সাথে এটা সম্পর্কযুক্ত, ঠিক আছে? আচ্ছা, ওকে, মাইটোকন্ড্রিয়া, এটা মোটামুটি আমরা সবাই নিশ্চিত মাইটোকন্ড্রিয়া। যদি মাইটোকন্ড্রিয়া তোমার সঠিক উত্তর হয়, এইটা আমাকে বলবা। খাদ্য তৈরিতে, রোজা রমজানের দিনে খাদ্য তৈরিতে কোন অঙ্গাণু ব্যবহৃত হয় আমাকে বলতেই হবে, বলো। বিএসসি, আমি বিএসসি, কোনো সমস্যা নেই তোমার জন্য, এই প্রশ্ন তোমার সবার জন্যই আছে, এই প্রশ্ন কি সবার জন্যই আছে। ওকে, বলো তো এই রোজা রমজানের দিনে খাদ্য তৈরিতে ব্যবহৃত অঙ্গাণু কোনটা? খাদ্য তৈরিতে ব্যবহৃত অঙ্গাণু কোনটি বলো? ত্বকে তিল ওঠে কেন? এটা তো হচ্ছে তোমার ওই যে কি বলে, আমরা বলতে পারি কি যে এটা হচ্ছে মানে কোনো একটা জায়গা যদি হচ্ছে তোমার ই হয়ে যায়, কি বলে এটাকে, মানে ওই জায়গাটা যদি আর তোমার মনে করো যে প্রয়োজন না হয় বা হচ্ছে ওই জায়গাটা যদি হচ্ছে কোষগুলো মারা যায়, তখন সাধারণত আমরা দেখি যে এরকম একটা অবস্থা ক্রিয়েট হয়, ঠিক আছে? সো আমার কোথায় আছে? আমার এখানে আছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তোমরা খুব সুন্দর সুন্দর প্রশ্ন করতেছো। সো এক্সাক্ট উত্তরটা আমার না জানা থাক, বাট হচ্ছে কাছাকাছি যে উত্তরগুলো আমি জানি সেগুলো দিয়ে তোমাদেরকে বলতেছি, ঠিক আছে? খাদ্য তৈরি হয় কোনটির মাধ্যমে? প্লাস্টিকের মাধ্যমে। এটা নিয়ে আমাদের আসলে কোনো নাই, সম্পর্ক নাই যে আমরা হচ্ছে এটা নিয়ে খুব কথাবার্তা বলবো। সো প্রত্যেকটা জিনিস দেওয়া আছে, পড়ার দায়িত্ব কার? পড়ার দায়িত্ব হচ্ছে তোমার। এরপরে দেখো এই প্রশ্নটা হচ্ছে আমার মনে হয় যে পরীক্ষা চলে আসছে, পরীক্ষা যদি হচ্ছে টিচাররা প্রশ্ন তৈরি করে ফেলে যে 25 তারিখ উপলক্ষে, তাহলে হচ্ছে মনে হয় এই প্রশ্নটা চলে আসছে যে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নয় কোনটি? এই প্রশ্নটা মনে করো চলে আসছে। তো আমাকে একটু বলো যে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয়, এটার মানে কি জানো? যে এইটার ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নয় কোনটি আসবে, অথবা হচ্ছে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটি আসবে? যে কোনো একটা তোমার সামনে আসবেই, বলো। মাইটোকন্ড্রিয়া, শক্তিঘর, প্লাস্টিড হচ্ছে প্লাস্টিক হচ্ছে আমাদের রান্না বা খাদ্য তৈরিতে সাহায্য করে, রাইবোজোম হচ্ছে সার্বজনীন অঙ্গাণু। ভেরি গুড, উম্মেহানি শিমু, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, তুমি হচ্ছে এটা জানো, আমি হচ্ছে ওই যে পায়ে তিল থাকলে হচ্ছে, এটা লজ্জাবতী গাছের বিশেষত্ব, এটার সাথে হচ্ছে খুব খারাপ কিছু নাই, মানে হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য নাই, এটা হচ্ছে লজ্জাবতী গাছের বৈশিষ্ট্য। ওকে, তোমাদের হচ্ছে এই ধরনের প্রশ্নের জন্য আমি হচ্ছে একদিন আমার যত যাবতীয় রিসোর্স আছে সেটা নিয়ে তোমাদের সামনে বসবো, এবং হচ্ছে তোমরা খুব সুন্দর এরকম অ্যান্সার করবে, আমি হচ্ছে উত্তর করতে পারবো, ঠিক আছে? যারা যারা রান্না করতে পারো তারা তারা হচ্ছে আমাদের কি বলে চান্স পেয়ে খুব দ্রুত ঢাকা এসে রান্না বান্না করে খাওয়াই যাওয়া, ঠিক আছে? তোমাদের জন্য অনেক অনেক দোয়া করবো, হাত তুলে দোয়া করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন ছিল, কি প্রশ্ন ছিল? হ্যাঁ বলো বলো, কোনো সমস্যা নেই, বলো, আমি দেখতেছি। কোষ কঙ্কাল, রাইবোজোম, এই ধরতো, এই ধরতো এদের ঝিল্লিবিহীন বলছে, এই বেটা, এইটা এইটা এতটুকু একটা জিনিসের কখনো ঝিল্লি হয়? এতটুকু একটা জিনিসের কখনো ঝিল্লি হয়? এটা এটা জাস্ট ছোট্ট একটা জিনিস, এই যে এরকম একটা ছোট্ট জিনিস। আমাদের রাইবোজোমগুলো কি এরকম একটা ছোট্ট জিনিস? আরো ভালো করে দেখো, রাইবোজোম পরিচিত দেখে রাইবোজোম বলে দিছে। ওই প্লাস্টিককে প্রথম দিন প্লাস্টিক পড়ছিলাম। হ্যাঁ, মানুষের শরীরে অসংখ্য প্লাস্টিক আছে, বাট মানুষের শরীরে প্লাস্টিক নেই, ঠিক আছে? পায়ে তিল তিল থাকলে বিদেশ যায়, হ্যাঁ আমি অনেক খুঁজছি পায়ের মধ্যে, বাট নাই।
আমি পারি রান্না, ভেরি গুড। ওকে, এই উত্তর বলো, উত্তর বলো। আমাদের হচ্ছে এটার উত্তর কি হবে, কোষ কঙ্কাল নাকি হচ্ছে রাইবোজোম? হ্যাঁ, আমাদের কিন্তু তফুতুলি আমাদের হচ্ছে কথা দিয়েছে যে সে কিন্তু আমাদের পুডিং খাওয়াবে, সো এ কারণে কিন্তু আমরা হচ্ছে ওর জন্য বেশি করে দোয়া করবো, ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে, সুরাইয়াও বলছে ওকে রান্নার ও পারি না, সমস্যা নেই, আস্তে আস্তে শিখে নিবা। বলো এটার উত্তর কি হবে? এ রাইবোজোম এতগুলো বলতেছে কেন দেখি তো। এখানে নিরঞ্জনা ঘোষ বলছে এ, সবাই ভুল। এই বেটা এই এখানে গলজি বডি লেখা আছে না, এখানে কি গলজি বডি? বরিশাল যাবো তো, এখানে হচ্ছে একটু বরিশালের অ্যাকসেন্ট চলে আসছে। বলো এই গলজি বডি, এই গলজি বডি এটা হচ্ছে তোমার কি, এটা দ্বিস্তর বিশিষ্ট আবরণ, দ্বিস্তর বিশিষ্ট আবরণ, এটা তো সবাই জানে, হেই এটা সবাই জানে। তুমি দেখো তোমাকে আসলে এটার জন্যই বলছি যে আমার যে কোষ কঙ্কাল ওরও কোনো মানে ঝিল্লি নাই, আমার যে রাইবোজোম ওরও কোনো ঝিল্লি নাই, কিংবা আমার যে সেন্ট্রোজোম ওরও কোনো ঝিল্লি নেই, ঠিক আছে? এই তিনটাই তোমার বইতে নেওয়া আছে যাদের কোনো ঝিল্লি নেই, বাকি থাকে গলজি বডি। গলজি বডি হচ্ছে আমি এক্সট্রা দিয়ে দিছি, কারণ গলজি বডির কি আছে, গলজি বডি হচ্ছে আমাদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যার হচ্ছে ঝিল্লি আছে। তাহলে এটার উত্তর উত্তর কী হবে? ঠিক আছে দানিয়া লিজা, অপেক্ষায় থাকবো আমরা। তো এটার উত্তর কী হবে? গলজি বডি। আচ্ছা এই এমসিকিউটা বোঝো নাই? এমসিকিউটা হচ্ছে তুমি ধরো হচ্ছে তোমার যে মাইটোকন্ড্রিয়া আছে, সো এই মাইটোকন্ড্রিয়ার হচ্ছে দুইটা স্তর আছে, কি আছে? দুইটা স্তর আছে, অর্থাৎ দুইটা ঝিল্লি আছে। ঝিল্লি মানে কি? ঝিল্লি মানে হচ্ছে আবরণ, ঠিক আছে? সো তোমার শরীরে যেমন ত্বকের আবরণ আছে না, তোমার শরীরে ত্বকের আবরণ আছে, সেমভাবে তোমার হচ্ছে ওদেরও কি দুইটা স্তর থাকে বা দুইটা লেয়ার থাকে। সো এই যে রাইবোজোম, এই লোকের রাইবোজোমটা হচ্ছে তোমার ক্ষুদ্র এরকম একটা সো এর কারণে এর কোনো আবরণ থাকে না। আবার কোষ কঙ্কাল ও হচ্ছে সাইটোস্কেলিটন, ওরও কোনো আবরণ থাকে না, সেন্ট্রোজোমেরও কোনো আবরণ থাকে না, বাট গলজি বডি এটা হচ্ছে দুইটা স্তর বিশিষ্ট আবরণ, ঠিক আছে? ওকে ঠিক আছে আয়েশা, আমি হচ্ছে কোথায় যাব? বরিশালে হচ্ছে রাজাপুর যাব, মানে হচ্ছে ঝালকাঠি রাজাপুর যাব, ঠিক আছে? ওকে গলজি বডি, ওকে বুঝতে পারছো, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে তোমার মুখস্থ করার দায়িত্ব হচ্ছে, তোমার মুখস্থ করার দায়িত্ব কি বলো তো? তোমার মুখস্থ করার দায়িত্ব হচ্ছে এইটা, যে আমার কোষকঙ্কাল, রাইবোজোম এবং হচ্ছে সেন্ট্রোজোম, এই তিনজন লোকের কোনো আবরণ পাওয়া যায় না, এই তিনজন লোকের কি কোনো আবরণ পাওয়া যায় না, ঠিক আছে? সিরাজগঞ্জের আদি চমচম খাওয়াবো, আল্লাহ তুমি হচ্ছে কে এটা উর্মিকে প্রথম দিকেই চান্স পাওয়াই দিও, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো নিচের কোনটি আদি এবং প্রকৃত উভয় কোষে পাওয়া যায়? নাও বাবারা তোমাদের জন্য হচ্ছে আগে থেকেই কোথায় বৈশাখ ক্লাস করেন? আমরা হচ্ছে আমাদের মালিবাগ বসে ক্লাস করেন, মালিবাগ না মানে মগবাজার, ঠিক আছে মগবাজার আচ্ছা শারমিন কিন্তু সবার আগে হচ্ছে গলজি বডি বলছে, শারমিন গত ক্লাসেও অনেক বেশি অ্যাক্টিভ ছিল, ভেরি গুড। আচ্ছা এত বাড়তি কথা বলেন এই শারমিন ঐশীর কিন্তু মেজাজ খারাপ হয়ে গেছে, আমরা হচ্ছে অফ যাই, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। হ্যাঁ হাই আমার বাপের বাড়ি বেটা, বলো নিচের কোনটি আমাদের হচ্ছে আদি এবং প্রকৃত উভয় কোষে বিদ্যমান? বলো তো। আমার বরিশালে এমনি বাসা হচ্ছে গোরস্থান রোড, আর অন্যদিকে হচ্ছে আমাদের কি বলে মানে গ্রামের বাড়ি হচ্ছে ঝালকাঠি রাজাপুর। ওকে এটার উত্তর বলো যে আমাদের প্রকৃত এবং আদি উভয় প্রকৃত মানে বিদ্যমান কোনটা? রাইবোজোম, ঠিক আছে? এবার কিন্তু হচ্ছে তোমরা আসলে হতাশ হও নাই, এবার হচ্ছে তোমরা ইনশাল্লাহ ইফাত আলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এ হচ্ছে আমাদের আদি এবং প্রকৃত উভয় কোষেই পাওয়া যায়, এ কারণে আমরা এটাকে কি বলি? এটাকে আমরা বলি সর্বজনীন অঙ্গাণু, ঠিক আছে? ওকে ভেরি গুড। তাহলে আমরা সামনে আসি, সামনে দেখো যে পরবর্তী প্রশ্ন যে বংশগতির ভৌত ভিত্তি কোনটি? ওকে বংশগতির ভৌত ভিত্তি কোনটি? ওকে আচ্ছা ক্লাসের মধ্যে একটু কথা বেশি হয়ে গেছে, আমি দুঃখিত এই কারণে, যদি হচ্ছে অনেকেই হয়তো বা বিরক্ত হতে পারো। সো এটা আসলে ক্লাসের মধ্যে হয় না যে আমরা আসলে অনেক সময় ধরে ক্লাস করতে করতে একটু বোরিং লাগতে পারে, তো ওই জিনিসটাকে যেন নিউট্রালাইজ করা যায় এই কারণে হচ্ছে একটা কথা বলে ফেলি, দুঃখিত। ওকে ঠিক আছে, সো এটা বলো যে বংশগতির ভৌত ভিত্তি কোনটি? এটা আসলে আমাদের খুব একটা কষ্টকর কোনো উত্তর না, এটা আমি জানি যে বেশিরভাগই হচ্ছে আমরা পারি। সো একটু দেখি এটা কে কে উত্তর করতে পারে। আলহামদুলিল্লাহ ভালো আছি আফরিন সাদিয়া, তুমি কেমন আছো? ঠিক আছে এটার উত্তর বলছো, অনেকেই বলছো হচ্ছে, অনেকেই আগেরটাও এখন উত্তর করতেছো রাইবোজোম। আচ্ছা ওকে ভৌত ভিত্তি কথাটা কি দেখো তো। ভৌত ভিত্তি মানে হচ্ছে যেটার উপর বেস করে আমার সম্পূর্ণ বংশগতিটা নির্ভর করতেছে। সো এটার উত্তর কিন্তু হচ্ছে ক্রোমোজোম। কেন? কারণ আমার নিউক্লিয়াস আছে, তো নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে আমার ক্রোমোজোম থাকে, এবং এই ক্রোমোজোমের মধ্যে কি থাকে? এই ক্রোমোজোমের মধ্যে আমার হচ্ছে ডিএনএ থাকে, এবং এই ডিএনএ ধারণ করে হচ্ছে জিনটাকে। সো এত দূর পর্যন্ত যেতে আগে কিন্তু আমার হচ্ছে কাকে পার করতে হবে? ক্রোমোজোমকে, এবং এ কারণেই ক্রোমোজোমকে বলা হয় আমাদের বংশগতির ভৌত ভিত্তি। কাকে বলা হয়? ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ভৌত ভিত্তি। ওকে আর ডিএনএ তোমরা মানে কষ্ট পেও না, ডিএনএকে অন্য কিছু বলা হয়। সো ডিএনএকে আমরা কি বলি? ডিএনএকে আমরা বলি হচ্ছে আমাদের কই গেল, আচ্ছা ডিএনএর কথাটা এখানে লেখা নাই, ডিএনএ হচ্ছে আমাদের আণবিক ভিত্তি, ঠিক আছে? সহজ কথায় হচ্ছে ডিএনএ হচ্ছে আমাদের কি আণবিক ভিত্তি। দেখাটা এখানে কেন নাই? আচ্ছা গেল কি,
আচ্ছা ঠিক আছে, সো আমাদের ডিএনএটা কি? ডিএনএটা হচ্ছে আমাদের আণবিক ভিত্তি, ঠিক আছে? আমাদের বংশগতির আণবিক ভিত্তি কি? আমাদের বংশগতির আণবিক ভিত্তি হচ্ছে ডিএনএ। এটা লিখে নাও সবাই যে বংশগতির আণবিক ভিত্তি, বংশগতির আণবিক ভিত্তি কোনটা? আণবিক ভিত্তি হচ্ছে ডিএনএ। আর আমাদের ভৌত ভিত্তিকে, ভৌত ভিত্তি হচ্ছে আমাদের ক্রোমোজোম। এখন আমাকে একটু বলো তো যে নিচের কোনটি জীবনের ভৌত ভিত্তি? নিচের কোনটি জীবনের ভৌত ভিত্তি এটা একটু বলো তো। এই যে অলরেডি হচ্ছে শর্মী কিন্তু উত্তর করে ফেলছে, বাট জীবনের ভৌত ভিত্তি একটু ভালো করে উত্তর করো, ক্রোমোজোম না ডিএনএ? তাহলে আরেকবার তোমাকে বলে দেই, যদি আমাদের জিজ্ঞেস করা হয় ভৌত, তাহলে ভৌত বললে তুমি বলবা ক্রোমোজোম। ভৌত বললে কি বলবা? ভৌত বললে বলবা ক্রোমোজোম। আর যদি তোমাকে জিজ্ঞেস করা হয় রাসায়নিক, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় রাসায়নিক, অথবা তোমাকে যদি জিজ্ঞেস করা হয় আণবিক, তাহলে তুমি কি বলবা? তাহলে তুমি বলবা এটার উত্তর হবে আমাদের ডিএনএ, ঠিক আছে? একদম আজীবনের জন্য মুখস্থ করে ফেলছো, ঠিক আছে? ওকে ওকে। সো তোমার হচ্ছে এটার উত্তর কি করছো? যে আমার এটার উত্তর কি? যে নিচের কোনটি জীবনের ভৌত ভিত্তি? গ উত্তর করছো, সুবর্ণা, ভেরি গুড। সো আমাদের জীবনের ভৌত ভিত্তি কিন্তু হচ্ছে প্রোটোপ্লাজম, ঠিক আছে? জীবনের ভৌত ভিত্তি কি? জীবনের ভৌত ভিত্তি হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে নিচের কোনটি জীবনের ভৌত ভিত্তি? প্রোটোপ্লাজম, যেটাতে হচ্ছে আমাদের 70 থেকে 90% পর্যন্ত পানি থাকে, ঠিক আছে? তাহলে জীবনের ভৌত ভিত্তি সারা জীবনের জন্য মনে রাখবা। জানা তুমি কাছাকাছি গেছো, বাট হচ্ছে একটু ভুল বলে ফেলছো, সেটা হচ্ছে কি? প্রোটোপ্লাজম। ওকে, ঠিক আছে, ডান। পরবর্তী প্রশ্ন চলে আসো। পরবর্তী প্রশ্নটা কি? যে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য সৃষ্টি করে কোনটা? ঠিক আছে, এটা কিন্তু বেশ ভালো একটা প্রশ্ন, যে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য সৃষ্টি করে কোনটা। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের ডিএনএ কিন্তু একটা ডাবল হেলিক্স, আরএনএ হচ্ছে একটা একক হেলিক্স। তো এই দুজনের মধ্যে আমাদের যে হাইড্রোজেন বন্ডটা হয়, কি বন্ড হয়? হাইড্রোজেন বন্ড। সো এই হাইড্রোজেন বন্ডের মধ্যে আমাদের কিন্তু হচ্ছে একটা জায়গায় পার্থক্য আছে, এবং সেটা কোনটা বলো তো? যে আমাদের অ্যাডিনিনও থাকে, গুয়ানিনও থাকে, সাইটোসিনও থাকে, বাট আমাদের কিন্তু ইউরাসিল আর কে? আর কিন্তু হচ্ছে থায়ামিন, এই দুজনের মধ্যে একটা সমস্যা হয়। সো আমাদের যে ডিএনএ আছে ওর মধ্যে থাকে হচ্ছে থায়ামিন, আর আমাদের যে আরএনএ আছে ওর মধ্যে থাকে কে? ওর মধ্যে থাকে হচ্ছে ইউরাসিল, ঠিক আছে? এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? একদম সরাসরি তোমাদের জন্য কিন্তু হচ্ছে বইয়ের প্রশ্ন। আমি আশা করি তোমরা হচ্ছে কেউ এটাকে আসলে নেগলেক্ট করবা না, এবং হচ্ছে এখান থেকে তোমাদের ওকে, ডান, ক্লিয়ার, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা পরবর্তী অংশে চলে যাই। ইউরাসিল হচ্ছে সঠিক উত্তর। এই যে দেখো যে আমাদের সবগুলো তথ্য খুব সুন্দরভাবে লেখা আছে, সবগুলো তথ্য, এবং তোমাকে এখানে ভিজুয়ালাইজ করে দেওয়া হয়েছে যে একটা আমার যে তোমার হচ্ছে নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইডের মধ্যে তিনটা জিনিস থাকে, একটা 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা, একটা ফসফেট, এবং হচ্ছে একটা নাইট্রোজেন বেস। এই তিনটা জিনিস মিলে তৈরি করে কি? একটা নিউক্লিওটাইড। তোমাকে জিজ্ঞেস করা হবে নিউক্লিওটাইডের উপাদান 9 কোনটি? তুমি দেখো কি কি আছে? 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা, নাইট্রোজেন ঘটিত বেস, এবং কি? একটা অজৈব ফসফেট। তিনটা মিলিত হয়ে আমার নিউক্লিওটাইড সৃষ্টি করে। তাহলে এই যে নিউক্লিওটাইড, এর বাইরে যেটা থাকবে সেটাই হবে সঠিক উত্তর, ঠিক আছে? ওকে, তুলি দেবনাথ, ইনশাল্লাহ আমি তোমার এই দোয়াটা হচ্ছে যেন পূরণ হয়। ওকে, ডিএনএতে হচ্ছে টি বা থায়ামিন, ডিএনএতে হচ্ছে আর আরএনএতে হচ্ছে ইউ। তাহলে বলো নিচের কোনটি গুয়ানিনের সাথে বন্ধন গঠন করে? এটার উত্তর তোমরা দিতে হবে না, তোমরা অনেকক্ষণ ধরে কথা বলতে বলতে উত্তর করতে করতে লেট করে ফেলছো। সো কোনো সমস্যা নাই, তুমি এখন থেকে কমেন্ট করো, ঠিক আছে? মনরুম সম্ভবত। সো এই যে গুয়ানিনের সাথে সাইটোসিন, গুয়ানিনের সাথে কে? সাইটোসিন। ওকে, আর আমাদের অ্যাডিনিনের সাথে আমার যদি ডিএনএ হয় তাহলে সেটা থাইমিন, আর যদি আরএনএ হয় তাহলে সেটা কি? ইউরাসিল, ঠিক আছে? ওকে, ভেরি গুড, ইউরাসিল। হ্যাঁ, ইউরাসিলকে বলছে জেসমিন, খুব থ্যাংক ইউ। এই 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 ধরতো এদের। এই যে দেখো এখানে তুমি ছবি দেখতে পাচ্ছ, তোমাকে আমি একটা নকল সাপ্লাই করে দিছি। এই যে দেখছো এখানে তোমাকে আমি হচ্ছে একটা নকল সাপ্লাই করছি, দেখছো? যে থায়ামিনের সাথে অ্যাডিনিন আর গুয়ানিনের সাথে সাইটোসিন। এটা দেখে বলো, এটা দেখে বলে ফেলো যে হ্যাঁ ভাই এটা হচ্ছে আমাদের গুয়ানিনের সাথে সাইটোসিন, ঠিক আছে? এটুকু তো তোমাদের জন্য আমি করতে, এই আয় হ্যাঁ, এখানে সাইটোসিন কই লিখছি? থ্যাত, এটা হচ্ছে এটা 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 এক হয়ে গেছে, সরি, সাইটোসিন, ঠিক আছে? আমি খুবই দুঃখিত, এটা মানে তোমাদের নকল সাপ্লাই করতে গিয়ে প্রশ্নটাই ভুল হয়ে গেছে। এটা হচ্ছে গুয়ানিনের সাথে করে হচ্ছে আমাদের সাইটোসিন, ঠিক আছে? উত্তর নাই অপশনে, ঠিক আছে? হ্যাঁ, আমি এটা ঠিক করে তোমাদের পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে? পিডিএফটা এখানে ঠিক করে দিব। ওকে, ঠিক আছে, এটা নিয়ে আর সময় না নষ্ট করি, আমরা হচ্ছে পরবর্তী প্রশ্ন চলে যাই। দেখো নিচের কোনটি প্রধান রেচনাঙ্গ? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে নিচের কোনটি প্রধান রেচনাঙ্গ, ঠিক আছে? প্রধান রেচনাঙ্গ বলতে আমরা কি বুঝি? যে যেই রেচনাঙ্গ মানে যার মাধ্যমে আমাদের সবথেকে বেশি কি হয়? সবথেকে বেশি হচ্ছে আমাদের বর্জ্য পদার্থ নিষ্কৃত হয়, তা নিষ্কাশিত হয়। তো আমাকে একটু বলো যে এর মধ্যে কোনটা হবে সঠিক উত্তর? দেখি সব কিছু ঠিক আছে কিনা।
ওকে, না না বেশি লেট করা নয়, সমস্যা নেই, তুমি হচ্ছে এখন থেকেই করতে পারবা, কোনো ব্যাপার না। বলো এটার উত্তর কি হবে? বৃক্ষ। এটা হচ্ছে আমি একদমই এটা উত্তরই নিব না। এটার উত্তরটা কেন নেই নাই, কারণ হচ্ছে তোমার যেন হচ্ছে এটা তোমাকে দেখাতে পারি। সো এটা দেখাতে চাইছিলাম যে আমাদের হচ্ছে হাইলি ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ তোমাকে দিবে। সো এই হাইলি ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তোমরা যেন হচ্ছে পড়তে পারো, এই কারণেই হচ্ছে তোমাদের ভর্তি হবে কোথায়, 30 ডেজ নার্সিং শর্ট কোর্সে। আর যদি তুমি ইতিমধ্যে আমাদের যে কোনো কোর্সে যুক্ত থাকো, তোমার আর এইটা কোনো দেখার দরকার নেই, তুমি হচ্ছে একটু শান্ত হয়ে পরবর্তী উত্তরটা দেখে ফেলো। ওকে, সো এই দেখো, এই হচ্ছে আমাদের সেই বৃক্ষ, এবং তুমি দেখতে পাচ্ছ যে আমাদের বৃক্ষের প্রধান রেচনাঙ্গ কোনটা, এই যে আমাদের সেই বৃক্ষ, এবং বৃক্ষের চারপাশে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কি, এটা হচ্ছে আমাদের ইউরেটর, এটা হচ্ছে আমাদের মূত্রথলি, এটা হচ্ছে আমাদের মূত্রনালী। সো সবগুলো জিনিস তোমার এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে, এবং একজোড়া বৃক্ষই কি আমার প্রধান রেচনাঙ্গ। তাহলে তোমরা আমাকে বলতে পারবা যে শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটা? ক্লাস আর বেশিক্ষণ হবে না, আর হয়তো বা 20 মিনিট, ঠিক আছে? এটা দুধভাত কোশ্চেন, রাইট? এটা হচ্ছে দুধভাত কোশ্চেন। এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের একটু রিল্যাক্স করার জন্য দেওয়া। এই কোশ্চেনটা কি একটু রিল্যাক্স করার জন্য দেওয়া। সো আশা করি তোমরা একটু রিল্যাক্স হইছো। ওকে, সো শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি? এটা আসলে আমাদের খুব কষ্টের কিছু না, এটা হচ্ছে আমাদের উত্তর ফুসফুস। আচ্ছা, এরপর দেখো বৃক্কের গাঠনিক এবং কার্যিক একক কোনটি? এই প্রশ্নের উত্তর কেন দেওয়া? কারণ হচ্ছে এটা আমাদের মানে টপিকের জন্য রাখতে হয়েছে, এবং দ্বিতীয়ত হচ্ছে এই প্রশ্নটা দ্বারা আমি আসলে বুঝাইতে চাইছি যে আমাদের গাঠনিক এবং কার্যিক এককগুলো তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কমেন্ট কি যাচ্ছে? হ্যাঁ, হরে কৃষ্ণর কিন্তু হচ্ছে কমেন্ট যাচ্ছে, ঠিক আছে? ওকে, ফুসফুস সবাই উত্তর করছে। ওকে, সো বৃক্কের গাঠনিক এবং কার্যিক একক কোনটা? দেখো এখানে হচ্ছে নিউরন, মস্তিষ্কের কোষ হচ্ছে আমাদের দেহের, হেপাটোসাইট কিসের? আমাদের যকৃতের। তাহলে বাকি থাকে কে? বাকি থাকে নেফ্রন। তাহলে মানে উত্তরটা কি হবে? নেফ্রন উত্তর হবে, ঠিক আছে? সো সঠিক উত্তর কি? নেফ্রন। ভেরি গুড। ওকে, এই হচ্ছে আমাদের সেই, দেখছো, এই হচ্ছে আমাদের সেই কি বলে নেফ্রনটা, এবং এখানে সবগুলো জিনিস আমার বৃক্কের মধ্যে দেওয়া আছে। ওকে, সো এই জিনিসটা হচ্ছে তোমাদের যারা হচ্ছে নোট করবা, আজকে তো হচ্ছে নোটের জন্য একটা এক্সট্রা পোর্শন রাখতে হবে। সো তোমরা যারা নোট করবা তারা হচ্ছে এখানে হচ্ছে আরও যে আছে তোমার এই যে একক, সেই এককগুলা এখানে এক্সট্রা অ্যাড করবা, ঠিক আছে? এখানে হচ্ছে কি এককগুলো অ্যাড করবা। ওকে, সো একটা প্রশ্নের আকারে এভাবে লিখবা যে হচ্ছে এই কাজটা করবা, তার নোটের জন্য কিন্তু হচ্ছে এক্সট্রা বিশেষ পয়েন্ট থাকবে, বা সে একটু এক্সট্রা প্রায়োরিটি পাবে। ওকে, এই কাজটা করবা যে এখানে তোমার এক্সট্রা এককগুলো তুমি ওইখানে লিখবা, ঠিক আছে? সো এখানে সবগুলো একক সুন্দরভাবে লেখা আছে, পরে নিবা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে আসো যে শুক্রাশয় থেকে শুক্রাণু সৃষ্টি হওয়ার সামগ্রিক প্রক্রিয়াকে আমরা কি বলবো? ঠিক আছে, নেফ্রন এই যকৃৎ বলছে কি, ধরতো তাকে। ইনশাল্লাহ ভাইয়া, ঠিক আছে, ভেরি গুড। ওকে ওকে, ঠিক আছে। অনেকের আসলে আগে পরে আছে লাইভ ক্লাসটা, সো এ কারণে অনেকে একটু আগের প্রশ্নের উত্তরও করতেছে। ভেরি গুড, এটা কোনো সমস্যা না, সেটা হচ্ছে চেষ্টা করতেছে, এটাই বেশি। লিখন, থ্যাংক ইউ তোমাকে নেফ্রন উত্তর করার জন্য। নেফ্রন, ভেরি গুড। ওকে, শুক্রাশয় থেকে শুক্রাণু সৃষ্টি হওয়ার সামগ্রিক প্রক্রিয়া, এটা তোমরা উত্তর করতে করতে আমি তোমাদেরকে জানাই যে আমাদের শুক্রাশয় থেকে যে তোমার শুক্রাণু সৃষ্টি হবে, সো এই শুক্রাণুটা মূলত কি? এই শুক্রাণুটা মূলত হচ্ছে স্পার্ম। শুক্রাণুটা কি? শুক্রাণুটা মূলত হচ্ছে স্পার্ম, ঠিক আছে? সো এই স্পার্মটা কি হবে? তোমার হচ্ছে জেনেসিস হবে। তোমাদের জানিয়ে রাখতে চাই যে জেনেসিস মানে হচ্ছে প্রডিউস করা। জেনেসিস মানে কি? জেনেসিস মানে হচ্ছে প্রডিউস করা বা তৈরি করা। তো এটা যেহেতু প্রডিউস করা, তার মানে কি তোমার এই স্পার্ম প্রডিউস করার প্রক্রিয়াটাকে কি বলবো? স্পারমাটোজেনেসিস। কি বলবো? স্পারমাটোজেনেসিস, ঠিক আছে? সবাই এটার উত্তর পারে, জেনে ভালো লাগলো। ওকে, সো স্পারমাটোজেনেসিস হচ্ছে শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়া, ওজেনেসিস কি আমাদের ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া। সো এটাই খুব সুন্দরভাবে লেখা আছে, এই যে ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া কি, ডিম্বাণুজেনেসিস না বরং ওজেনেসিস। এটা কি? ওজেনেসিস, ঠিক আছে? এটাকে আমরা যদি দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে ওজেনেসিস আর একটা হচ্ছে ওজেনেসিস। তো এটার কারণে এখানে লেখা, ঠিক আছে? স্পারমাটোজেনেসিস ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া, ওজেনেসিস। ওকে, ঠিক আছে, ভেরি গুড। সামনে আসো যে আমাদের কাজের উপর ভিত্তি করে নিউরনের প্রকারভেদ নয় কোনটি? ওকে, সো প্রশ্নটা কি যে কাজের উপর ভিত্তি করে, অর্থাৎ তোমার হয় না যে আমাদের নিউরনের 3 ধরনের ব্যাপার আছে। একটা হচ্ছে সে সংবেদ গ্রহণ করবে, আর একটা হচ্ছে সেই সংবেদ অনুযায়ী সে কিছু তোমার কি বলা যায় যে তোমাকে কিছু মানে মস্তিষ্ক থেকে যে তোমার উত্তর আসে, সেই উত্তরটা তোমাকে পাঠাবে, আর একটা হচ্ছে দুইটা মিশ্র, অর্থাৎ দুইটা কাজই সে একত্রে করতে পারে। সো এইটাকে মিলকরণ করে তোমরা যদি আমাকে একটু বলো যে এটা সঠিক উত্তরটা কি হবে, বলো তো? এর সঠিক উত্তরটা কি হবে? এটার উত্তরটা হচ্ছে আমি তোমাদের সাথে বলে দেই, সেটা হচ্ছে প্রতিটা বৃক্কে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। ভেরি গুড, লিখন। দেখো কি আছে, সংজ্ঞাবাহী। সংজ্ঞাবাহী মানে হচ্ছে সংবেদ গ্রহণ করে। আজ্ঞাবাহী মানে হচ্ছে কি? আজ্ঞাবাহী মানে হচ্ছে আমাদের মোটর বা হচ্ছে চেষ্টীয় নিউরন। আর আমাদের এই যে ওর মিশ্র মানে হচ্ছে দুইটার কাজই করতে পারে, অর্থাৎ সে সংবেদও গ্রহণ করতে পারে,
উত্তরও করতে পারে। সো এ কারণে এটাকে আমরা বলতেছি মিশ্র। তাহলে বাকি থাকে কে? বাকি থাকে কিন্তু আমাদের অর্জিত। তাহলে উত্তরটা কি হবে? অর্জিত। কাজের উপর ভিত্তি করে RS মনি কিন্তু উত্তর করে দিয়েছে যে এটার উত্তর কি হবে? অর্জিত। কেন? কারণ হচ্ছে এটা নিউরনের প্রকারভেদের মধ্যে পড়ে না, বাকি তিনটা হচ্ছে নিউরনের প্রকারভেদের মধ্যে ইনক্লুডেড। সো এই হচ্ছে আমাদের সেই নিউরন। এবং আমরা এখানে প্রশ্নটা এভাবেই দেওয়া আছে যে কোনটি মস্তিষ্কের সাংকেতিক উদ্দীপনা বহন করে। তার মানে এই তিনজনের মধ্যে থেকে একটা হবে। এটা অর্জিত জাস্ট কিছুই না, এটা হচ্ছে আমাদের একটা তোমার হচ্ছে ওই যে হয় না যে রিফ্লেক্স আর কি। রিফ্লেক্স বলতে কি, যে তুমি যখন একটা খাবার খাওয়ার চিন্তা করো, এই খাবার খাওয়ার চিন্তা করতে গেলে তোমার লালা নিঃসরণ হবে। এই লালাটা নিঃসরণ হওয়ার জন্য তোমার আগে হচ্ছে এটাকে জানতে হবে যে তেঁতুলের খাবারটা কেমন খেতে, অথবা বিরিয়ানি খেতে কেমন। তো এই বিরিয়ানি খেতে খেতে তুমি আসলে কিন্তু চিন্তা করলে তোমার মাথায় চলে আসে যে বিরিয়ানি খেতে তো এত মজা। সো এটাকে বলা হয় অর্জিত। সো এটার সাথে তো এটা সম্পর্ক নেই, এটা বুঝাইছে, ঠিক আছে? আচ্ছা, সো 30 পর্যন্ত আমরা যাবো। 30 পর্যন্ত, 30 মানে হচ্ছে 60টা MCQ। সো এটার উত্তরটা কি? এটার উত্তরটা হচ্ছে আমাদের সংজ্ঞাবাহী। ওকে, সংজ্ঞাবাহী কি করে? সাংকেতিক উদ্দীপনা মস্তিষ্কে বহন করে, ঠিক আছে? মুনতাহা চৌধুরী সবার আগে উত্তর করছে, ভেরি গুড, ঠিক আছে। এরপর দেখো হাইপোথ্যালামাসের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি? হাইপোথ্যালামাস অনেকগুলো কাজ করে। সো আমরা একটু দেখতে চাই যে ভুল করি সঠিক মার্ক করতে গিয়ে এটা করা যাবে না উর্মি, এই কাজটা করা যাবে না। এই কাজটা করলে তুমি আসলে আলটিমেটলি পিছিয়ে যাবা। এই কারণে যে আমাদের যে ইগুলো আছে, মানে তুমি পারো, বাট হচ্ছে তুমি যেটা পারো এটা ভুল করলে তো তুমি 1000 গুণ পিছিয়ে যাবা। আর যদি যেটা পারতেছো না সেটা ভুল করলে তো কথাই নেই, ঠিক আছে? রিয়া দাস বলছে সি। ওকে, মেঘলা বলছে মানে হচ্ছে এ। হাইপোথ্যালামাসের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়? এটা উত্তর করে ফেলো। ফাহিমা খাতুন, এখনো তোমরা হচ্ছে এটার উত্তর করতেছো, কোনো সমস্যা নেই। সংজ্ঞাবাহী মানে হচ্ছে সংবেদ গ্রহণ করে, ঠিক আছে? বিরিয়ানি মজার খাবার, হ্যাঁ, এটা হচ্ছে একটা আমাদের ঔষধের মতো। ওকে, ঠিক আছে। সো হাইপোথ্যালামাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটার উত্তরটা কি? এটার উত্তরটা হচ্ছে রিলে স্টেশন। অর্থাৎ ও আমাদের হচ্ছে মস্তিষ্কের রিলে স্টেশন হিসেবে কাজ করে না, কারণ আমাদের মস্তিষ্কের রিলে স্টেশন হিসেবে কাজ করে থ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাসের যে কটা দায়িত্ব আছে কি কি? বায়োলজিক্যাল ক্লক হিসেবে কাজ করে, স্বয়ংক্রিয় স্নায়ুকোষের কেন্দ্র হিসেবে কাজ করে, এবং দেহের তাপ নিয়ন্ত্রণ করে, ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন হরমোন নিয়ন্ত্রণ করে। এবং এই সেই অক্সিটোসিন হরমোন যেটার কারণে হচ্ছে আমাদের পৃথিবীর এত কিছু, এত জিনিসপত্র, এত মানুষজনকে ভালো লাগে, ঠিক আছে? আচ্ছা, উর্মি, হরেকৃষ্ণর নাম হচ্ছে উর্মি, ঠিক আছে? তুমি সাথে লিখে দেবা তোমার নাম হচ্ছে উর্মি, ঠিক আছে? ওকে, রিলে স্টেশন হচ্ছে থ্যালামাসের ক্ষেত্রে, ভেরি গুড। তাহলে ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলে মস্তিষ্কের কোন অংশ? ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলে মস্তিষ্কের কোন অংশ? তোমরা দেখতে পাচ্ছ উত্তরটা কি এখানেই আছে। সো এভাবেই তুমি যে অংশটাই পড়বা সেই অংশটাকে MCQ বানায় ফেলবা, যাতে করে তুমি এখান থেকে কি করতে পারো, তোমার প্রশ্নগুলোকে জেনারেট করে উত্তর করতে পারো, ঠিক আছে? ওকে, পরবর্তী প্রশ্ন চলে আসো যে ভ্যাগাস বা নিউমোগ্যাস্ট্রিক বা ক্ষুধার্ত স্নায়ুর বিচরণ নেই। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের অনেকে এই জায়গাটা পড়ায় না, কেন পড়ায় না আমি জানি না, বাট এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে ভেগাস বা নিউমোগ্যাস্ট্রিক বা ক্ষুধার্ত স্নায়ুর বিচরণ নেই কোথায়? 4টা জায়গায় হচ্ছে আমার এটা মানে তোমার হচ্ছে কি বলে এটাকে, বিস্তৃত থাকে। কয়টা জায়গায়? 4টা জায়গায়। সো এই 4টা জায়গার মধ্যে কোথায় কোথায় আছে বলতে পারবা? হ্যাঁ, ভেরি গুড, এই যে থ্যালামাস, সবাই উত্তর করতেছে। এটা সম্ভবত সবাই জানে, এটা সম্ভবত আমাদের রাফসান ভাই বা হচ্ছে হ্যাঁ রাফসান ভাই সম্ভবত তোমাদের একটা পড়াইছে। সো এই কারণে সবাই হচ্ছে এটা মুখস্থ করে ফেলতে পারছে, ভেরি গুড। সো ভেগাস বা নিউমোগ্যাস্ট্রিক বা হচ্ছে ক্ষুধার্ত স্নায়ুর বিচরণ নেই কোথায়? এটার উত্তরটা কি? এটার উত্তরটা দেখো, এটার উত্তরটা কি? আমাদের যকৃৎ। কারণ এটা কোথায় কোথায় যায়? ষড়যন্ত্রে যায়, হৃৎপিণ্ডে যায়, পাকস্থলিতে যায়, ফুসফুসে যায়। অর্থাৎ আমাদের ভেগাস স্নায়ু হচ্ছে একটা সংবেদী মিশ্র স্নায়ু, যে হচ্ছে আমাদের বিভিন্ন জায়গা থেকে, যেমন আমাদের হচ্ছে ষড়যন্ত্র থেকে, আমাদের ফুসফুস থেকে, আমাদের হচ্ছে যকৃতে যায় না, তারপর হচ্ছে আমাদের কিডনি থেকে, এই সব জায়গা থেকে সে কি করে নিয়ে আসে? সে হচ্ছে আমাদের সংবেদ নিয়ে আবার হচ্ছে সংবেদের উত্তরগুলো দিয়ে আসে, ঠিক আছে? সো এটা যদি না পারো কোনো সমস্যা নেই, তোমার জন্য খুব সুন্দরভাবে সাজায় দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে উত্তর। তাহলে তোমার এটার থেকে প্রশ্ন হতে পারে কি, যে হৃৎপিণ্ডে বিস্তৃত কোন স্নায়ু? সহজ উত্তর ভেগাস। সহজ উত্তর কি? ভেগাস। ওকে ওকে, যকৃৎ, ঠিক আছে। দেখো কঙ্কালতন্ত্রের উপাদান 9 কোনটি? বেশ ভালো একটা প্রশ্ন। কঙ্কালতন্ত্রের উপাদান 9 কোনটি? সো কঙ্কালতন্ত্রে মূলত আমরা 5টা উপাদান পাই। যেই 5টা উপাদান হচ্ছে আমাদের কি করে, যে 5টা উপাদান আমাদের আসলে বর্ণনা করে, বা যে 5টা উপাদান আমাদের হচ্ছে সাধারণত থাকে। সো এই 5টা উপাদান কে কে হতে পারে কঙ্কালতন্ত্রের উপাদান হিসেবে বলতে পারবো আমাকে? কঙ্কালতন্ত্রের উপাদান অস্থি, তরুণাস্থি, টেন্ডন, সাইনোভিয়া। উত্তরটা কি হবে? হ্যাঁ, ভেগাস হবে এটার উত্তর। যকৃৎ, যকৃৎ, ভেরি গুড। ওকে, ঠিক আছে। সো কঙ্কালতন্ত্রের উপাদান 9 কোনটি? তাহলে এটার উত্তরটা হচ্ছে ঠিক আছে। পিডিএফটা অনেক, এটা আসলে আমি হচ্ছে অনেক শ্রম দিয়ে অনেক সময় নিয়ে করি, যাতে করে হচ্ছে যদিও আমার পরীক্ষা সামনে, বাট তাও হচ্ছে এটা করতেছি শুধুমাত্র তোমাদের জন্য, যেন করে হচ্ছে তোমরা অভিযোগ না করতে পারো যে ফ্রি ক্লাসে আর কি পাবা পড়ায়, ঠিক আছে? ফ্রি ক্লাসের জন্য যতটা ইফোর্ট দেই, সেম ইফোর্টটাই কিন্তু হচ্ছে আমরা মানে রেগুলার ক্লাসের জন্য দিই। অর্থাৎ রেগুলার ক্লাস আর আমাদের ফ্রি ক্লাসের মধ্যে খুব একটা পার্থক্য নয়, জাস্ট হচ্ছে দেখা গেছে এটা অনেক স্টুডেন্টের সাথে অ্যাট এ টাইম, অর্থাৎ যারা যুক্ত আছে, যুক্ত নাই তাদের সাথেও, আর হচ্ছে ওইখানে কি শুধু যারা যুক্ত আছে তাদের সাথে। ওকে,
সো এই টেন্ডন কেন হবে না? টেন্ডন তো তোমার পেশির সাথে যুক্ত থাকে, পেশির সাথে অস্থির বন্ধন, ঠিক আছে? এটার উত্তরটা কি? সাইনোভিয়া। এটার উত্তর হচ্ছে সাইনোভিয়া। ওকে, ভেরি গুড। সো সাইনোভিয়া হচ্ছে সঠিক উত্তর। সো এই যে দেখো, এই হচ্ছে আমাদের ইন টোটাল, এটা হচ্ছে একটা অস্থিসন্ধি। এখানে পেশির সাথে যেটা যুক্ত আছে সেটাকে আমরা বলি টেন্ডন, আর অস্থির সাথে অস্থি যেটা সংযুক্ত আছে এটাকে আমরা বলি হচ্ছে আমাদের লিগামেন্ট। তাহলে হাড়ের সাথে হাড়যুক্ত থাকে কার মাধ্যমে? লিগামেন্ট দ্বারা। কার মাধ্যমে? লিগামেন্ট দ্বারা। সো 5 ধরনের জিনিসপত্র দিয়ে আমার এটা তৈরি, এবং এটা খুব সুন্দরভাবে তোমার সামনে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আসো যে অস্থির আবরণী কোনটি? আবরণীর কথা বলছি, আবরণীর কথাটা তোমাকে আরেকবার আমি সলভ করে দেই। দেখো, যদি তোমাকে হচ্ছে আবরণীর কথা বলে তাহলে তোমার আগে ঢুকতে হবে কি? পেরি শব্দটা। পেরি শব্দের মানে হচ্ছে চারপাশে। পেরি শব্দের মানে কি? চারপাশে। সো তোমাকে যদি আমি কিছুকে আবরণ করতে চাই, ধরো তুমি আমাকে হচ্ছে আবৃত করে ফেলতে চাচ্ছ, ঠিক আছে? আবৃত করতে চাইলে কি করবা? শুধু কি আমার হাত আবৃত করবা? সমগ্র অংশটা আবৃত করবা। সো এই আবৃত করার জন্য তুমি চারপাশ থেকে আবৃত করে ফেলবা। সো এই যে চারপাশ থেকে আবৃত করতেছো, এই কারণে এটাকে আমরা বলি পেরি। আর এরপরে তোমার যেটা প্রয়োজন, সো অস্থি কি? অস্থি হচ্ছে অস্টিয়াম। অস্থিকে অস্টিয়াম। সো অস্টিয়াম মানে কি? অস্থির আবরণী। কন্ড্রিয়াম মানে কি? তরুণাস্থির আবরণী। পেরিকার্ডিয়াম মানে কি? হৃৎপিণ্ডের আবরণী। এবং মেনেঞ্জিস হচ্ছে মস্তিষ্কের আবরণী। কি যেন হচ্ছে এখানে বলছিলা, ঠিক আছে? সো এটা তোমাদের জন্য, মানে যে এটা পারছো সে হচ্ছে খুব ভালো, ঠিক আছে? হাড় প্লাস হাড়, লিগামেন্ট, হাড় প্লাস অস্থি, হাড় প্লাস পেশি, হয় হাড় প্লাস পেশি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের টেন্ডন, ঠিক আছে? বাট এই যে কাজটা তুমি সুরায় না, সো এটা হচ্ছে ভালো করছো যে আগে আমাদের শিওর থাকতে হবে, ঠিক আছে? অস্থির আবরণ হচ্ছে পেরিওস্টিয়াম। ভেরি গুড। দেখো, এই যে পেরি শব্দের অর্থ কি? পেরি শব্দের অর্থ হচ্ছে চারপাশে, মাথায় রাখবা। ওকে, এরপর দেখো, সালোক সংশ্লেষণের প্রধান উপাদান 9 কোনটি? বলো তো, সালোক সংশ্লেষণের প্রধান উপাদান 9 কোনটি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে সালোক সংশ্লেষণের প্রধান উপাদান 9 কোনটি, ঠিক আছে? পেরিওস্টিয়াম। ভেরি গুড, পেরিওস্টিয়াম। আমরা হচ্ছে প্রায় এমসিকিউর শেষ ভাগে চলে আসছি। আমি হচ্ছে তোমাদেরকে মিস করবো আসলে, কারণ হচ্ছে সম্ভবত এই সেশনে এটা আমার সর্বশেষ লাইভ ক্লাস, মানে লাইভ ক্লাস বলতে আসলে ফ্রি লাইভ ক্লাস। এরপরে আর তোমাদের সাথে লাইভে কখনো দেখা হবে না। সো তোমাদের হচ্ছে দেখা করতে চাই, যে কারণে হচ্ছে তোমরা যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের সাথে 27 তারিখে সর্বশেষ আমার ক্লাস থাকবে। এরপরে হচ্ছে এই সেশনে আর ক্লাস নিতে পারবো না। তো আবেগ ঘন মুহূর্ত, তো অতক্ষণ পর্যন্ত 5 মিনিট, ঠিক আছে? সো আমরা হচ্ছে একদম শেষ মুহূর্তে চলে আসছি। সো উত্তর করে ফেলো, ঠিক আছে? ওকে, সো সালোক সংশ্লেষণের প্রধান উপাদান 9 কোনটি? গ্লুকোজ। কারণ আমার সালোক সংশ্লেষণে তৈরি হয় কি? তৈরি হয় হচ্ছে গ্লুকোজ। তৈরি হয় কি? গ্লুকোজ। তো এই কারণে আমরা বলতে পারি যে সালোক সংশ্লেষণের প্রধান উপাদান 9 হচ্ছে গ্লুকোজ। তবে আমাদের পানি, ক্লোরোফিল, কার্বন ডাইঅক্সাইড এবং কি এগুলো ব্যবহার করে, এই যে পানি, সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড এগুলো ব্যবহার করে আমরা হচ্ছে এখানে কি সুগার বা গ্লুকোজ এবং হচ্ছে অক্সিজেন তৈরি করি। ওকে, আচ্ছা, এরপর দেখো আমাদের গত ক্লাসের সবথেকে মোস্ট ভাইরাল প্রশ্ন যে উদ্ভিদের প্রধান সালোক সংশ্লেষণ অঙ্গ কোনটি? এটার উত্তর করো। উদ্ভিদের তোমার হচ্ছে সালোক সংশ্লেষণ অঙ্গ কোনটি? এটার উত্তর কি হবে বলো তো? উদ্ভিদের সালোক সংশ্লেষণ অঙ্গ কোনটি? এটার উত্তর কি হবে? ফ্রি ক্লাস হচ্ছে আর নেই। ফ্রি ক্লাস মানে সাধারণ বিজ্ঞান বা হচ্ছে জীববিজ্ঞান, আমার সাথে আর তোমাদের ক্লাস নাই ফ্রি। এটা হচ্ছে আমাদের আজকে শেষ ক্লাস। আজকের পরে হচ্ছে তোমাদের, আমি চাই না তোমাদের সাথে আর কখনো আমার ক্লাস হোক। আমি চাই তোমরা হচ্ছে প্রত্যেকে এবারই চান্স পেয়ে তোমরা হচ্ছে পরবর্তীতে আমাদের সাথে অন্য কিছুতে যুক্ত হও, ঠিক আছে? তোমাদের সাথে আর কখনো দেখানো হোক, আমি হচ্ছে এই রমজানে এই দোয়াটাই করি। এবং হ্যাঁ, মানে আমি বলতেছি ফ্রি ক্লাসে, বুঝছো তফুতুলি? আমি হচ্ছে এটা ফ্রি ক্লাসে বলতেছি আর কি, ঠিক আছে? যে ফ্রি ক্লাস আর কখনো হবে না আমার সাথে, যেহেতু হচ্ছে আমরা আজকেই সম্ভবত সব শেষ করে ফেললাম, ঠিক আছে? সো উদ্ভিদের প্রধান সালোক সংশ্লেষণ অঙ্গ কোনটি? সবাই জানো, সবুজ পাতা। যারা পাতা বলছো তাদেরকে বকা দিব, যারা সবুজ পাতা বলছো তাদেরকে হচ্ছে ভেরি গুড দিব, ঠিক আছে? পাতা। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো যে উদ্ভিদের ম্যাক্রোমৌল 9 কোনটি? ঠিক আছে? এটা কিন্তু ডিপ্লোমাদের জন্য, এটা হচ্ছে আগেই বলি, এটা হচ্ছে ডিপ্লোমাদের জন্য, ঠিক আছে? উদ্ভিদের ম্যাক্রোমৌল, এই প্রশ্নটার সমাধান কিন্তু হচ্ছে আমি মানে ডিপ্লোমা ভার্সেস বিএসসি খুব সুন্দরভাবে হচ্ছে আমাদের বিব্রেইনার চ্যানেলে করে দিছি। সো এটা যদি কেউ ভুল করো তাহলে তার খবর আছে, বলো বিব্রেইনারের এই যে পেজ ইউটিউব চ্যানেলে হচ্ছে এটা করে দিছি যে বিএসসি ভার্সেস ডিপ্লোমা। সো যারা যারা দেখছো তারা নিশ্চয়ই জানো, ঠিক আছে? সো এটার উত্তর কি হবে? ম্যাক্রোমৌল 9 কোনটি? আমাদের হচ্ছে এটার উত্তর হচ্ছে জিঙ্ক। কেন জিঙ্ক? দেখো আমি তোমাকে দেখাই। সেটা হচ্ছে যে আমাদের এই যে দেখো যে আমাদের যারা ডিপ্লোমা আছে ওদের জন্য হচ্ছে ম্যাক্রোমৌলের সংখ্যা 10টা, ওদের আয়রনটাও এটার মধ্যে ইনক্লুড হয়েছে। আর ওদের এটার কারণে মাইক্রোমৌলের পরিমাণ হয়ে গেছে 6টা। এখান থেকে আয়রন তো বাদ গেছে, সাথে সাথে নিকেলও বাদ গেছে। এ কারণে হচ্ছে ওদের সংখ্যা হচ্ছে 6টা, ঠিক আছে? ইনশাল্লাহ সবাই যেন চান্স পায়। এখানে 210 জন আছে, 210 জনের সবাই চান্স পেয়ে গেলে কোনো সমস্যা নাই। সো আশা করি সবাই পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? ম্যাক্রোমৌল কতটি? ম্যাক্রোমৌল হচ্ছে আমাদের কয়টা? মাইক্রোমৌল কতটি? মাইক্রোমৌল হচ্ছে আমাদের 6টি, ঠিক আছে?
আচ্ছা, সো আমরা হচ্ছে আমাদের সর্বশেষ প্রশ্নে যাওয়ার আগে তোমরা যদি যারা হচ্ছে এখন পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে আছো, তোমাদের জন্য হচ্ছে এখন 3টা অপশন আছে। একটা হচ্ছে ডিপ্লোমাদের জন্য এই যে 26টা লাইভ ক্লাস সহ 10টা মডেল টেস্ট ভিত্তিক 400 টাকায় মাত্র একটা কোর্স, বিএসসিদের জন্য একটা কোর্স, আর দুজন কম্বাইন্ডভাবে একটা কোর্স আছে যেখানে হচ্ছে এক্সাম ব্যাচটা ফ্রি পাবা, 30 ডেজ কোর্স ফ্রি পাবা, 2টা প্রিন্টেড বই পাবা, টপিক ওয়াইজ ক্লাস পাবা, সব কিছু মিলে এখানে 3500 টাকার উপরেও তোমাকে ডিসকাউন্ট দেওয়া যাবে। সো চেষ্টা করবা যেন হচ্ছে দ্রুত ভর্তি হয়ে গিয়ে এই সবগুলো সুবিধা তোমরা হচ্ছে নিয়ে নাও। এবং আমি বলবো যে শেষ মুহূর্তে কিন্তু বইটা খুব গুরুত্বপূর্ণ, সো বইটা পাওয়ার জন্য তোমরা যদি এগুলো থেকেও ভর্তি হয়ে থাকো এখানে কনভার্ট করবা, ঠিক আছে? ওকে, সর্বশেষ প্রশ্ন এই সেশনের, আমরা সর্বশেষ প্রশ্ন হচ্ছে করে ফেললাম, একটু কঠিন প্রশ্নই করছি যে আমাদের তোমার হচ্ছে গ্লুকোজ কোন জাতীয় শর্করা। সো আমাদের সাথে এখনও 200 জন আছেও, সো এটা আমাদের জন্য আসলেই অভাবনীয় একটা বিষয় যে এখন পর্যন্ত আমাদের সাথে 200 জন যুক্ত থেকে আমি মনে হয় প্রথমবার এত কনসিস্টেন্টলি একটা ক্লাস নিয়েছি যেখানে আসলে 200 জন কন্টিনিউসলি ছিল। তোমরা শুরু করছিলা 300 জন, বাট পরবর্তীতে বিএসসি বা বিভিন্ন কারণে হচ্ছে অনেকে চলে গেছো, বাট এখন পর্যন্ত 200 জন আছে, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে অটোমেটিক আমার অন্তর থেকে দোয়া আসতেছে। কেন আসতেছে বলো তো? কারণ হচ্ছে এটার জন্য আমি কষ্ট করছি, সেই কষ্টটার একটা ফলাফল আমি তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি। সো এটার কারণে অবশ্যই হচ্ছে অটোমেটিকভাবে দোয়াটা আসতেছে, ঠিক আছে? সো গ্লুকোজ কোন জাতীয় শর্করা, উত্তরটা দিয়ে ফেলো। উত্তরটা দিলেই হচ্ছে আমরা আমাদের আজকের মতো বা হচ্ছে এই সেশনের মতো তোমাদের সাথে ক্লাসটা শেষ হয়ে যাবে। এই সেশনের প্রথম ফ্রি ক্লাস আমি সম্ভবত গত বছরের ওই যে সরকার পতনের পরে হচ্ছে 3-4টা ক্লাস তোমাদের হচ্ছে স্বাধীন বাংলাদেশ উপলক্ষে নিয়েছিলাম, তারপরে হচ্ছে এর আগেও 2টা বা 3টা, ওইখান থেকে শেষ হয়ে আজকে হচ্ছে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? বইটা কেনা যাবে না, বইটা কেনা যাবে না, তোমাকে হচ্ছে বইটা নেওয়ার জন্য কনভার্ট হতে হবে। তুমি জাস্ট হচ্ছে বলবা যে ভাইয়া আমি হচ্ছে শিওর সাকসেসে কনভার্ট হব। তো তুমি যদি কনভার্ট হও, তোমাদের জন্য যারা অটোমেটিক ভর্তি হয়ে গেছে তাদের জন্য এক্সট্রা কিছু ডিসকাউন্ট থাকবে। সো যেহেতু তোমরা অলরেডি ভর্তি হয়ে গেছো, সো এখন তোমরা বলতে পারো ভাই ডিসকাউন্ট কেন দিবেন? যেহেতু ডিসকাউন্ট তুমি ভর্তি হয়ে গেছো অলরেডি, সো এখন তোমাকে কিন্তু আমাদের এক্সট্রা কোনো ওই যে গুগল অ্যাড বা হচ্ছে ফেসবুক অ্যাডের খরচটা তোমার কাছে নাই, তোমরা অটোমেটিক আসো। সো ওই খরচটা বাদ দিয়ে তোমাকে আমরা ভর্তি নিব, ঠিক আছে? দোয়া করবো অবশ্যই। সো এর মাধ্যমেই হচ্ছে আমরা আমাদের আজকের ক্লাসটা কমপ্লিট করব। সো গ্লুকোজ কোন জাতীয় শর্করা, এটার উত্তরটা হচ্ছে মনোস্যাকারাইড। একটা সেকেন্ড দাঁড়াও। ওকে, সো আমরা হচ্ছে আমাদের গ্লুকোজ কোন জাতীয় শর্করা 200 জনের জন্য দোয়া করলেন। 200, ও আচ্ছা, না বলতেছি আর কি, 203 জনের জন্য দেওয়া করছি, সমস্যা নেই, ঠিক আছে? সো আমাদের উত্তরটা কি হবে? এটার উত্তরটা হচ্ছে মনোস্যাকারাইড। কেন মনোস্যাকারাইড? এটার উত্তরটা মনোস্যাকারাইড এই কারণেই, কারণ হচ্ছে এইটা একক শর্করা, ঠিক আছে? সো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা হচ্ছে এখানে একটু এটার একটা ফরমেশনও দেখতে পাচ্ছ যে গ্লুকোজ আসলে ঠিক কীভাবে ফরমেটেড থাকে এবং শর্করায় কোন বন্ধন থাকে, এটার উত্তর করে ফেলো। এটার উত্তরটা হচ্ছে আমাদের 2টা উত্তর হয়, একটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডে কোন ধরনের বন্ধন থাকে, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমাদের তোমার শর্করায় কোন ধরনের বন্ধন থাকে, ঠিক আছে? ওকে, একটু পরে। ওকে, সো একটু এফেক্টিভ ছিল, থ্যাংক ইউ। সো ঠিক আছে, দাওয়াত থাকলো যারা হচ্ছে এই যে মৌ কিন্তু খুব ভালো একটা কথা বলছে, যারা হচ্ছে ক্লাস করতে চাও তারা কিন্তু অবশ্যই হচ্ছে আমাদের বিব্রেনার বায়োলজি চ্যানেলে গিয়ে তোমার হচ্ছে 1000 এমসিকিউ সলভ করার চেষ্টা করা হচ্ছে, সেগুলো হচ্ছে তোমরা করবা, ঠিক আছে? ওকে, সো ওয়ালাইকুম আসসালাম, তোমাদের অনেক অনেক ঈদ মোবারক এবং হচ্ছে শুভকামনা জানিয়ে এটার উত্তরটা বলে নেই, দাঁড়াও। এটার উত্তর হচ্ছে গ্লাইকোসাইডিক। আমাদের শর্করায় থাকে গ্লাইকোসাইডিক বন্ধন, আর আমাদের হচ্ছে অ্যামিনো অ্যাসিডে থাকে হচ্ছে পেপটাইডাল বন্ধন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমারও আসলে ইচ্ছা করতেছে না। সো তোমাদের আসলে ঈদ মোবারক। আজকের ক্লাসটার পিডিএফ দেওয়া হবে তোমাদের অ্যাপে, টেলিগ্রামে, তোমরা হচ্ছে অ্যাপে বা টেলিগ্রামে যুক্ত হয়ে যাবা, একটু পরেই তোমাদেরকে জানা হবে। ওকে, ঠিক আছে উর্মি, থ্যাংক ইউ। সো হাবিবুর রহমান, অনেকক্ষণ পর তোমার উত্তর দেখলাম। যাই হোক, তো সব কিছু মিলিয়ে আমরা হচ্ছে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে কমপ্লিট করলাম এবং এই ক্লাসটা কমপ্লিট করার মাধ্যমে হচ্ছে এই সেশনের আমার তোমাদের সাথে ফ্রি ক্লাসটা কমপ্লিট হয়ে গেল। তোমরা যারা আমাদের সাথে কি বলে বিভিন্ন কোর্সে যুক্ত আছে, পেইড কোর্সে, তাদের সাথে আবার দেখা হবে, মাত্র 2টা ক্লাস। ততক্ষণ পর্যন্ত আমরা আসলে তোমাদেরকে আমি আসলে পার্সোনালি তোমাদেরকে বাই বলতে চাচ্ছি বা সাইন আউট করতে চাচ্ছি এবং একই সাথে তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে, অনেক অনেক শুভকামনা থাকবে এবং অনেক অনেক বেশি ভরসা থাকবে যে তোমরা হচ্ছে যেই জন্য পড়াশোনা করতেছো সেই ভরসাটা যেন হচ্ছে তোমরা রাখতে পারো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে যাদের তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের হচ্ছে এইটা কেন দেখাচ্ছি, কারণ হচ্ছে এইটা দেখে তুমি উদ্বুদ্ধ হবা কিসের জন্য, তোমার হচ্ছে এইটা এবং একই সাথে তুমি হচ্ছে একটা বই পাবা। এই 2টা বই হচ্ছে তুমি পাবা যদি হচ্ছে তুমি নোটটা সাবমিট করো, ঠিক আছে? এইটা পাবা আর এটা পাবা। সো এই নোটটা সাবমিট করবা এবং এই নোটটা সাবমিট করলে আমি হচ্ছে প্রত্যেকটা দেখে আজকের মতো পরবর্তী কোনো ক্লাসে অন্য কোনো টিচার তোমাদেরকে অ্যানাউন্স করে দিবে যে সাধারণ বিজ্ঞান ক্লাসের যে বিজয়ী তারা হচ্ছে এই লোক বা হচ্ছে এই স্টুডেন্ট, ঠিক আছে?
ওকে, থ্যাংক ইউ তোফাতুলি। সো এই হচ্ছে তোমাদের সাথে আমাদের শেষ ক্লাস, মানে আমার শেষ ক্লাস। তো তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ না আবার দেখা হবে না, তোমাদের সাথে আবার দেখা হবে না যারা ফ্রি আছো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের জীবনে হচ্ছে অনেক বেশি এগিয়ে যাও, এবং একই সাথে তোমরা যেন হচ্ছে তোমার অনেক সুন্দর করে একটা ঈদ কাটতে পারো, লাইফের সর্বশেষ ঈদ যেটা হচ্ছে তুমি বাসায় বসে কাটাতে পারতেছো নিশ্চিন্তভাবে। তো এই ঈদটা তোমরা হচ্ছে ভালো করে কাটাও, এই প্রত্যাশা এবং এই শুভকামনা রেখে আমি তোমাদের থেকে আজকের মতো আল্লাহ হাফেজ বলছি। আসসালামু আলাইকুম, টাটা।